শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি, জান্নাতুল মা ইসলাম স্নিগ্ধা, ম্যানেজার 6M ক্লাব। এবং আমাদের সাথে আছেন যাকে কোনো বিশেষণে আসলে বিশেষায়িত করার মতো স্পর্ধা আমার নেই, তারপরেও যদি বলতে হয় আমি একটু করে বলি। তিনি হচ্ছেন একই সাথে কলামিস্ট, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। সবার উপরে তিনি একজন শিক্ষক, তিনি আমার শিক্ষক, রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক। এবং বর্তমানে উনি আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আছেন আমাদের সবার প্রিয় শিক্ষক ডক্টর ইয়াহিয়া আক্তার স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বলবো, খুবই ক্লান্ত। এবং যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমার মতো একজন ব্যক্তিত্বকে তুচ্ছ নগণ্য বর্ণহীন শিক্ষককে যে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে আহ্বান আহ্বান জানিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার। স্যার, তাহলে স্যার আমরা আজকের প্রশ্নে চলে যাচ্ছি। স্যার, আপনার ব্যস্ততা কেমন কাটছে? হ্যাঁ, ব্যস্ততা খুবই বেশি, কারণ এই পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আর আমাদের প্রায় 50,000-এর ফ্যামিলি, আমাদের অলমোস্ট 30,000 আমাদের ছাত্রছাত্রী বা শিক্ষার্থী, তার মধ্যে 1,000-এর মতো আমাদের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী, সব মিলিয়ে বিশাল পরিবার। বিশাল পরিবার, সেই পরিবার তো পরিবারের ভাগ্যক্রমে বলতে হবে আমি প্রশাসনিক এবং একাডেমিক হেড, ভাইস চ্যান্সেলর। তো সেই জন্য আমি আহ, কিছু না করলেও আমাকে প্রচুর ফাইল সই করতে হয়, এবং প্রচুর কাজ করতে হয়। আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, ছোট ছোট কাজের জন্য আমার কাছে ফাইল চলে আসে। তো আমি ডিসেন্ট্রালাইজ করার চেষ্টা করছি, যে অনেককে ক্ষমতা দিচ্ছি যাতে আমার এখানে চাপ কমে, সেটা এখনো সময় লাগবে। আর আমাদের আমাদের যে স্নেহভাজন ছাত্র ছাত্রী, তাদেরও একটা সমস্যা আছে, সবকিছুতেই তারা ভিসি নির্ভর। আমি অনেক সময় দুষ্টুমি করে ছাত্রদেরকে বলি যে তুমি হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গিয়েছো, সেজন্য আমাকে ফোন করেছো কেন? তুমি মেডিকেলে মেডিকেলে যাও, ডাক্তার সাহেবকে ফোন করো। আর একজনের পরীক্ষা সংক্রান্ত সমস্যা হয়েছে, আমাকে ফোন করেছে। আমি বললাম যে বাবা, আমাদের একটা কন্ট্রোলার অফ এক্সাম অফিস আছে, তুমি সেখানে যাও, আমাকে ফোন করেছো কেন এত রাতে এই ছোট্ট সমস্যা নিয়ে? আর একজনের নিরাপত্তা সংক্রান্ত হয়েছে, আমি বলছি তুমি প্রক্টরকে ফোন করো, তোমাকে জানতে হবে তোমার অসুখটা কি এবং তার ডাক্তার কে। তো সেটা আমাদের নলেজ খুব কম। আমাদের সামান্য সমস্যা হলে আমরা হার্টের ডাক্তারের কাছে চলে যাই, আগে জানতে হবে যে আমার হার্টের সমস্যা না কিসের সমস্যা। তো সেটা একটা সমস্যা আছে আমাদের। ছাত্রছাত্রীরা জানে যায় কোন রাইট পয়েন্টে নক করলে তার সমস্যাটার সমাধান হবে। আমরা এই ক্ষেত্রে অ্যাওয়ারনেস বিল্ড আপের চেষ্টা করছি, আমাদের আইকিউএসি কাজ করছে এ নিয়ে। তো দেখা যাক আমরা ছাত্রদের জন্য আমাদের প্রশাসনকে কতটা শিক্ষার্থী বান্ধব করতে পারি, তাদেরকে হয়রানি মুক্ত সেবা দিতে পারি, সেজন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমরা আপনাদেরও সহায়তা চাই, আপনাদেরও, যারা শুনছেন তার মধ্যে আমি বিশ্বাস করি অনেকেই আমাদের শিক্ষার্থীও আছেন। তো আমরা সবার সহযোগিতা নিয়ে একটা পরিবার বা টিম হিসেবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। এটাই আমাদের পরিকল্পনা এই মুহূর্তে। ইনশাল্লাহ স্যার, আমরা আশা করতে পারি আমরা আমরা খুব ভবিষ্যতে খুব ভালো একটা চেঞ্জ দেখবো আপনার হাত ধরে। স্যার, একটা প্রশ্ন, সেটা হলো, আপনি তো স্যার একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও ছিলেন, বর্তমানে হচ্ছে আপনি ভিসি হিসেবে হিসেবে আছেন। তা আমরা যেটা মনে করি দূর থেকে, যে ভিসির দায়িত্ব মানে ভিসি হলেই বুঝি সে অনেক দায়িত্ব পালন করতে পারে, কিংবা সে অনেক চেঞ্জ আনতে পারে তিনি, কিংবা দেখা যাচ্ছে দূর থেকে মনে হয় অনেক কিছু, ভিসির দায়িত্ব পেলেই হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন পরিপূর্ণ আনা সম্ভব। ভিসির দায়িত্বটা খুব সহজ। তা আপনার কি মনে হয় স্যার, ভিসির দায়িত্ব সহজ নাকি আহ শিক্ষক হিসেবে আপনার দায়িত্বটা সহজ ছিল? কোনটা বেশি সহজ, কোন দায়িত্ব পালন করাটা? কঠিন প্রশ্ন। আমি তো মনে করি যদি শরীর সুস্থ থাকে, দুই ক্ষেত্রে এই ভূমিকা পালন করা সম্ভব। না, আমি শিক্ষক হিসেবে আমি কিন্তু খুব এনজয় করেছি। আমি যে 4 দশক পড়িয়েছি, তো সেটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। মানে আমি যখন চিন্তা করি, আমি আবার আবেগপ্রবণ, আমার চোখে পানি চলে আসে। যেমন আমি আবেগের একটা উদাহরণ দিই। আমি গতকাল গিয়েছিলাম বিএমএ তে। সেখানে ওই যে প্যারেড হয়, এই যে কুচকাওয়াজ, রাষ্ট্রপতি কুচকাওয়াজ, এই সেনাবাহিনীদের এই যে 3 বছরের ট্রেনিং এর পরে সেখানে। তো সবাই আমরা যাচ্ছি, যখন অনুষ্ঠান শেষে আমরা মানে আমাদেরকে খাওয়াবে সেদিকে নিয়ে যাচ্ছে আমাদের
যারা গাইড ছিলেন। তো আমি দেখি কি ওই ক্যাডেটদের যারা পাসিং আউট প্যারেডে অংশ করেছে তাদের বাবা মারা এসছে। তো তারা তাদের ছেলে মেয়েদেরকে অনেক দিন দেখে না, এসে জড়িয়ে ধরছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে ওই আবেগ ঘন দৃশ্য দেখে। তো আমার কাছে ছাত্রছাত্রীদের দেখলে ওরকম মনে হয় যে আমি যখন তাদেরকে অনেক দিন পরে দেখি। আমাকে আমাকে দেখতে একটা ছাত্রী আমার বাসায় চলে গিয়েছিল খুলনায়, বলে কি স্যার আপনাকে দেখতে আসছি। তো আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। তো আমি তাকে বাসায় নিয়ে যত্ন করে রেখেছি। তো পরের দিন সে তার গন্তব্য গিয়েছে। তো সে মোরেলগঞ্জে থাকে। তো সে স্কুল টিচার, তার হাজবেন্ডও স্কুল টিচার। তো এরকম। তো শিক্ষকতাটা একটা, আমি একটা বই লিখেছি, এটা আমি বলবো যে যারা চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনারা একটু যদি পড়েন, আপনারা যেন কিনতে যাবেন না। কারণ আপনারা তো আমার মতো ইনকাম করেন না, বেতন পান না। আপনারা লাইব্রেরি থেকে নিয়ে পড়বেন। লাইব্রেরিতে একাধিক কপি আছে। আর ওই বইটার নাম হচ্ছে শিক্ষকতা পেশা ব্যতিক্রমী ব্যতিক্রমী। নেশা। জি। ইটস লাইক অ্যান অ্যাডিকশন। তো অ্যাডিকশনের মাত্রা হচ্ছে, এটা কোনো সময় কমে না, এটা শুধু বৃদ্ধি পায়। তো শিক্ষকতাটা আমার কাছে ওইরকম একটা নেশা ইন পজিটিভ সেন্স। সেরকম ভাবে আমি এটাকে উপভোগ করেছি 40 বছর। তো এখনো আমার ক্লাসে যেতে ইচ্ছে করে। এবং আমি এখন এক ক্লাসে যাওয়ার সুযোগ একটা নিজে নিজে স্বার্থপরের মতো তৈরি করেছি। সেটা হচ্ছে আমি একটা প্রোগ্রাম চালু করেছি। সেটা কি আমি বলবো, আপনারা যদি বিরক্ত জি না হন? স্যার, অবশ্যই স্যার, অবশ্যই। সেটা হচ্ছে এই ইউনিভার্সিটিতে আমি শুনেছি আমার সকল সম্মানিত সহকর্মী তো একই রকম ভাবে দায়িত্বপরায়ণ নন। কেউ কেউ আছেন হয়তো একটু কম দায়িত্বপরায়ণ, তাদের অন্যরকম ব্যস্ততা বেশি আছে, ফলে তারা অনেক সময় একটু ক্লাস মনোযোগী কম হন। তো এটা যাতে না হয়, কারণ আমাদের মূল কাজটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে পড়ানো। সেটাই যদি কারো অবহেলা থাকে, সেটা তো ভালোভাবে নেওয়া যায় না। সেই জন্যে এই যে আমি, আমাদের অনেক টিচার যদি ক্লাস না নেন, সেই দেখভালটা আমি আমার বয়স বেশি হওয়া সত্ত্বেও আমার হাতে নিয়েছি। আমার দুই সম্মানিত প্রভিসি, তারা আমার চাইতে বয়সে অনেক কম, তাদেরকে দেইনি, অন্য কাউকে দেইনি। আমার অনেক স্টাফ আছে, তাদেরকেও দিতে পারতাম, দেইনি। আমি নিজে সাডেন ভিজিট টু এনি ডিপার্টমেন্ট হঠাৎ করে যাই, এবং আমার কাছে 54টা ডিপার্টমেন্টের রুটিন আছে। আমি দেখি ক্লাসে সবাই আছে কিনা। যদি না থাকে, একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রী বসে আছেন, তো সেখানে শিক্ষক নেই, আমি ঢুকে পড়ি। ঢুকে পড়লে তারা আমাকে দেখে অবাক হয়। আমি জিজ্ঞেস করি কোন ম্যামের বা কোন স্যারের ক্লাস, উনি কি ছুটিতে আছেন, তোমাদের অফিসটা কোথায়, আমাকে একটু দেখিয়ে দেন। তো যে জিজ্ঞেস করি উনি ছুটিতে আছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এর ফলে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসছে। তো তখন আমি ওখানে একটু 2-4 মিনিট কথা বলতে পারি, আমার খুব মজা লাগে। তো তখন আমি ওই পড়ানোর স্বাদটা পাই। তো এখন আমি পড়ানোর স্বাদ পাচ্ছি না। আমি প্রশাসক হওয়া আর শিক্ষক হওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমি তো শিক্ষকতাটাকে মানে পজিটিভ অর্থে নেশার মতো এনজয় করেছি, পজিটিভ অর্থে। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো না, না, সেই জন্য আমি ওই রকম ভাবে বইয়ের নাম দিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল আপনি নেশা দিচ্ছেন কেন। তা আমি বলছি বইটা পড়লে আপনি বুঝতে পারবেন নেশা কেন দিয়েছি। তা ফিডব্যাক তো ভালো। তো অসুবিধা কি, শিক্ষকরা, ইয়াং ইয়াং কালিগস যারা আছেন, তারা যদি এটাকে সেইভাবে এনজয় করতে পারেন, তাহলে আমার মনে হয় শিক্ষকতা আরো এগিয়ে যাবে। এবং ছাত্ররা, আমরা তো ছাত্রদেরকে শুধু পড়াই না, আমরা তাদের ওই যে যেভাবে বলা হয় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, সেই রোলটা প্লে করতে হবে। তা সেই রোলটা আমি লক্ষ্য করছি দুঃখের সাথে, যে অনেকেই সেরকম রোল প্লে করতে পারছেন না। তারা ওই তাদের ক্লাসটা নিয়েই হয়তো চলে যান, হয়তো অন্য জায়গায় চলে যান বা রুমে থাকেন না। তো সেই জন্য আমি কয়েকটা বক্তৃতায় মৃদু সমালোচনা করেছি যে স্যার কই, স্যারের আজকে অফ ডে, তার মানে ক্লাস নেই। তো আমি বললাম এটা কোথা থেকে আমদানি হয়েছে, আসমান থেকে কি শিলাবৃষ্টির মতো পড়েছে? এটা তো অর্ডিন্যান্সে অফ ডে বলে কোনো শব্দ আমি জীবনে শুনিনি। আপনারা এটা কোথায় পেলেন? আমাকে একটু ব্যাখ্যা দিয়ে বোঝান। তার মানে একজন টিচার, তার মনে করেন আপনার সপ্তাহে 6টা ক্লাস আছে সাপোজ। তো উনি করেন কি, ওই 6টা ক্লাসকে হয়তো 2 দিনে নিয়ে আসেন, একদিন 3টা ক্লাস নেবো, আরেকদিন 3টা ক্লাস নেবো। বাকি যে 3-4 দিন, সেই 3-4 দিন উনি আসেন না। স্যার কই, স্যারের আজকে ক্লাস নেই, স্যারের অফ ডে। আরে ক্লাস নেই, আপনি বসে থাকুন, আপনি ছাত্রকে সাহচর্য দিন, ছাত্রকে কাছে আসতে দিন। আপনার সাথে যদি ছাত্র কথাই না বলতে পারে, আপনার সাথে যদি ঘনিষ্ঠই না হতে পারে, আপনার কাছ থেকে শিখবে কি? আপনি তো ক্লাসে যে আমাদের যে সিস্টেম, এটা তো আমার সমালোচনা না করে উপায় নেই, যে ওয়ান ওয়ে টিচিং, যেটা বিদেশে কল্পনাও করে না। বিদেশে হচ্ছে ইন্টারেক্টিভ হয় ক্লাসগুলো। ছাত্ররা হয়তো
80% কথা বলে, টিচার 20% কথা বলে। হার্ভার্ডে, এমআইটিতে আমি নিজে ক্লাস করেছি, সেই জন্য আমি বলছি, অনুমতি নিয়ে আমি ক্লাস করেছিলাম কয়েকটা। তো দেখলাম যে 80% ছাত্ররা পার্টিসিপেট করে, তাদের পার্টিসিপেশনের মার্কস থাকে মোর দ্যান 50%, কোনো জায়গায় 50%। তো ক্লাস পার্টিসিপেশন রেকর্ড করা হয়, অত্যন্ত চমৎকার ব্যবস্থা। আর টিচার হয়তো মাঝে মাঝে হাল ধরার মতো রাইট ট্র্যাকে আলোচনাটাকে অগ্রসর হতে সহায়তা করে। আর আমাদের এখানে আমি বকেই গেলাম 45 মিনিট, ছাত্ররা শুনেই গেল, লাস্টে আমি চলে আসলাম। ওরা তারা কোনো, তাদেরকে খোঁচা দিলেও প্রশ্ন করে না। আমি তো খোঁচা দিয়ে দিয়ে প্রশ্ন বের করতাম যখন আমি পড়াতাম। তো এখনো সুযোগ পেলে আমার খুব ভালো লাগবে যদি আমি ক্লাস নিতে পারি। আমি কি বেশি কথা বলছি একটা ইস্যুতে? যদি বলি স্যার, আমাকে অবশ্যই থামিয়ে না। দেবেন। আপনি হচ্ছে আমার এই প্রশ্নটা আমি আপনাকে অবশ্যই করতাম। আপনি প্রশ্ন করার আগে বলে দিয়েছেন, এটা ভালোই হয়েছে স্যার। আমি প্রশ্নই করতাম যে শিক্ষকরা তো মানুষ গড়ার কারিগর, সেক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটা কারিগরের ভূমিকা পালন করছে। তো পরবর্তী এই কথার জের ধরে স্যার আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে। সেটা হলো স্যার, আপনি তো এটা বললেন, তো দেখা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্যার যে ক্লাসগুলো, এই যে বললেন যে গতানুগতিক একঘেয়ে হয়, সেক্ষেত্রে স্যার আপনি শিক্ষকদেরকে কি পরামর্শ দিবেন যে কিভাবে হলে ক্লাসগুলো যে শিক্ষার্থীদের কাছে আরো আকর্ষণীয় হবে এবং শিক্ষার্থীরা খুব উৎসুকভাবে ক্লাসগুলোতে জয়েন করবে? যেটা আমি নিজেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে যখন ছিলাম, আমি ওটা মানে অকপটে স্বীকার করতে লজ্জা নাই, যে দেখা যেত আহ, খুব একটা যে ক্লাসে মনোযোগ, সবসময় বাইরের দিকে মনটা থাকতো। বাইরের দিকে মন থাকার কারণ হচ্ছে ইন্টারেক্টিভ মানে ক্লাস ব্যাপারটা। তো পাবলিক বিশ্ববিদ্যালয় বেশিরভাগই এরকম হয়। সেক্ষেত্রে স্যার আপনি মানে কি ধরনের সাজেশন দিবেন শিক্ষকদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, যে কিভাবে ক্লাসগুলো নিলে ক্লাসগুলো ইন্টারেক্টিভ হবে, মজার হবে এবং স্টুডেন্টদের জন্য ফ্রুটফুল হবে? না, সেটা সেটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা চর্চার ব্যাপার। আমাদের এখানে সবচাইতে বড় গলদ হচ্ছে যে শিক্ষকতাই হচ্ছে একমাত্র পেশা। যিনি শিক্ষক হিসেবে জয়েন করেন, যেদিন জয়েন করেন তার পরদিনই তিনি ক্লাসে যেয়ে লেকচার শুরু করেন। এটা অন্য কোনো পেশায় আমরা লক্ষ্য করি না। আপনি যদি বিসিএস পরীক্ষা দেন, যে কোনো ক্যাডারের চাকরি পান, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার বা যে কোনো ক্যাডার, আপনি তো সাথে সাথে আপনাকে কাজ করতে দেয় না। আপনাকে ট্রেনিং ইনস্টিটিউটে পাঠায়, আপনাকে পিএটিসি তে পাঠায় সাভারে, বা আপনাকে পুলিশ হলে আপনাকে সারদায় ট্রেনিং নিতে পাঠায়। তো সেই ট্রেনিং ট্রেনিং নেওয়ার পরে আপনাকে যোগ্য করে তারপরে আপনাকে কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ দেওয়া হয়। কিন্তু শিক্ষকতাই হচ্ছে একমাত্র ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে, যে এখানে যেন ধরেই নেওয়া হয়েছে যে উনি লেকচারার হিসেবে জয়েন করেছেন, উনি অবশ্যই ভালো পড়াবেন। এই ধারণাটা একেবারেই ভুল। কারণ শিক্ষকতা একটা শিল্প মাধ্যম। এই সঙ্গীত যেমন একটা শিল্প, ও শিক্ষকতাও একটা শিল্প, ইটস অ্যান আর্ট। তো এখানে কিভাবে পড়াতে হবে, আমি যদি অনেক ভালো ছাত্র হই, আমি যদি অনেক ভালো জ্ঞানী হই, তার মানেই কিন্তু এই না যে আমি ভালো শিক্ষক হব। ভালো শিক্ষক হতে হলে সবচাইতে বড় গুণ হলো শিক্ষার্থীদের প্রতি যে ভালোবাসা, সেটা থাকতে হবে। কিসের ভালোবাসা, কিসের প্রেম? এটা হচ্ছে জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ এবং জ্ঞান সৃষ্টি। এই তিনটা কাজ শিক্ষককে করতে হয়। শিক্ষকের, পাবলিক ইউনিভার্সিটি শিক্ষকদের আপনি হয়তো জানেন, তবুও আমি বলছি, অনেকে আমাদের পার্টিসিপেন্টরা নাও জানতে পারে। আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো বড় যে চারটে, সেই চারটে চলে 1973 পাবলিক ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, বা আমরা বাংলায় বলি 1973-এর সরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ আইন, এইটা দ্বারা। তো সেখানে একজন শিক্ষকের দুইটা কাজ করতে হবে বলে বলা হয়েছে। এক নম্বরে টিচিং, দুই নম্বর রিসার্চ। তা টিচিং আর রিসার্চ এই দুইটাতেই শিক্ষকরা, আমি বলবো যে আপ টু দ্য মার্ক নেই। তো আমি, উইথ ডিউ রেসপেক্ট টু অল মাই কলিগস, যে আমি সবার জন্য এটা জেনারেলাইজ করা ঠিক হবে না। বেশিরভাগ শিক্ষক, আমি চিটাগাং ইউনিভার্সিটির কেস যদি বলি, আমাদের বায়োলজিক্যাল সায়েন্সেস, আমাদের এই যে কিছু কিছু ওশেনোগ্রাফি, জেনেটিক্স, তারপরে অন্যান্য যে ফার্মাসি, তারপরে এই যে সয়েল সায়েন্স, এটসেট্রা এটসেট্রা, সায়েন্সের বেশ কিছু ডিপার্টমেন্ট ভালো গবেষণা হচ্ছে। শিক্ষকরা মানে প্রণিধানযোগ্য একাডেমিক কৃতিত্ব দেখাতে পারছেন, ভালো ভালো জয়েন্ট কোলাবোরেশন করছেন, প্রজেক্ট করছেন, রিসার্চ করছেন। তো কিন্তু সেই তুলনায় আমাদের আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স পিছিয়ে আছে, অনেকটাই পিছিয়ে আছে। তাদের শিক্ষকদের ওই যে বাইরে যাওয়ার প্রবণতা, বাইরে পাবলিশ করার প্রবণতা। বিদেশে তো একটা কথাই আছে একাডেমিয়াতে, যে আইদার ইউ পাবলিশ অর ইউ প্যারিশ, যে হয় তুমি প্রকাশ করো, না হয় ধ্বংস হও। তা শিক্ষকরা যদি জ্ঞান সৃষ্টি না করতে পারে, জ্ঞান আহরণ করতে না পারে, এবং সেই জ্ঞান ছাত্রদের মধ্যে
উৎক্ষেপণ বা অনুপ্রবিষ্ট না করাতে পারে, সেই শিক্ষক আমি বলবো যে একাংশে ব্যর্থ। কারণ আমি এই যে পড়ালাম, ওয়ান ওয়ে টিচিং, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারলাম না, দেখলাম যে পিছনের সারিতে তিনজন ঘুমাচ্ছে, আমি আমার কাজ সেরে 45 মিনিট কাটিয়ে গল্প টল্প করে চলে গেলাম। তো এই ধরনের টিচিং তো কোনো পজিটিভ ইম্প্যাক্ট হয় না ছাত্রদের উপরে। তো ছাত্ররা কি করে বাইরে মনোযোগ দেবে? আপনি বাইরে মনোযোগ দিয়েছেন মানে আপনার ওই টিচার সফল শিক্ষক নন। আপনি কিভাবে বাইরে মনোযোগ দেবো? আমি আপনাকে ব্যতিব্যস্ত করে দেবো, আপনাকে প্রশ্ন করবো, আপনাকে পার্টিসিপেট করিয়েই ছাড়বো। শিক্ষকের এরকম একটা মানসিকতা থাকতে হবে। সেই মানসিকতাটার জন্য শিক্ষককে ক্লাসরুমে আসার আগে প্রস্তুতি নিয়ে আসতে হবে। প্রস্তুতি নিয়ে আসতে হবে এবং শিক্ষকদের মনোযোগ কিভাবে ধরে রাখতে হয়। তা আমি এই এই এই- এই- আমি পরে ভুলে যেতে পারি, সেই জন্য মনে আসছে যখন আর একটা কথা ভুলেই ফেলি, যে আমাদের যে শিক্ষকদের ট্রেনিং হয় না তা নয়, ট্রেনিং হয়। যেমন আমি যখন চেয়ার ছিলাম ডিপার্টমেন্টে, তো 3 বছর আমাদের 19 যে 2015 থেকে 2018 পর্যন্ত, তখন আমার কাছে অনেক চিঠি আসতো যে আপনার ইয়াং টিচারদের মধ্য থেকে 2 জনের নাম দেন, একজনের নাম দেন, আমরা প্রশিক্ষণ দেব। যেমন ল ফ্যাকাল্টি থেকে, যেমন IQAC থেকে, যেমন বিভিন্ন জায়গা থেকে। তো আমি ওরকম একজন একজন লেকচারারের নাম এক জায়গায় দিলে পরের বার আবার যখন চাইতো তখন আরেকজনকে দিতাম, যাতে সবাই সুযোগ পায়। তো এরকম প্রায় 8-9 মাস হয়ে গেছে, আমি অনেককে দিয়েছি। তো একদিন আমি নাম বলছি না, আমার এক কলিগকে আমি ডেকেছি, ইয়াং কলিগ, তাকে ডেকে বলেছি, আপনাকে তো আমি 2-3 জায়গায় ট্রেনিং এর জন্য পাঠিয়েছিলাম, আপনি কি ট্রেনিং গুলো অ্যাটেন্ড করেছিলেন, ট্রেনিং প্রোগ্রাম গুলো? উনি বলছেন হ্যাঁ স্যার করেছিলাম। তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা খাওয়া দাওয়া কেমন ছিল? বলে স্যার খুব ভালো ছিল। তাই আমি বললাম যে তা কি কি তারা শিখিয়েছেন আপনাদেরকে, কি ট্রেনিং দিয়েছেন? বলে কিভাবে রিসার্চ প্রপোজাল লিখতে হয়, কিভাবে ভাউচার তৈরি করতে হয়, কিভাবে রিসার্চ আর্টিকেল লিখতে হয়, কিভাবে সে আর্টিকেলের কনক্লুশন লিখতে হয়, কিভাবে সেটা জার্নালে পাঠাতে হয়, ইত্যাদি ইত্যাদি। তারপরে কিভাবে এই রিসার্চ মেথডোলজি এর উপরে আমাদেরকে শিখিয়েছেন। আর এরকম অনেক কিছু বলেছেন। তখন আমি বলেছি, আমি শুধু একটা জিনিসই আপনার কাছে জানতে চাই, আপনাকে কি এই 3টা ট্রেনিং প্রোগ্রামের কোন ট্রেনিং এ আপনাকে কি কিভাবে ক্লাস নিতে হয়, কিভাবে স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে হয়, কিভাবে ছাত্রদের মনোযোগ আকর্ষণ করা যায় ক্লাসে, কিভাবে বিষয়বস্তু আলোচনা করতে হয়, সেটা কতটা গভীর করতে হয়, কিভাবে কিভাবে খাতা দেখতে হয়, ওভার মার্কিং হয়ে যায় সেটাকে ঠেকাতে হয় কিভাবে, আন্ডার মার্কিং হয়ে যায় সেদিকে সতর্কতা বাড়ানো যায় কিভাবে, তারপরে কিভাবে ছাত্রকে লেকচারকে অ্যাট্রাকটিভ করা যায়, তারপরে কিভাবে এই এই যে খাতা দেখতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্নের অ্যান্সার ছাত্রর কাছ থেকে আদায় করে নিতে হয়, এই জাতীয় বিষয়ে কোনো লেকচার কখনো আপনি পেয়েছেন? বলে না স্যার, এইসব বিষয়ে জানি না। তখন আমি বললাম যে এটা তো মূল কাজ, শিক্ষকের 1 নম্বর কাজ তো এগুলো, খাতা দেখা, প্রশ্ন করা, ইত্যাদি এগুলো। তারপরে তো রিসার্চ তো আপনি করবেনই। তো এগুলোর উপরে কাজেই যারা আমাদের এই যে প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠান বা ওয়ার্কশপ যারা পরিচালনা করেন, তাদের কাছে আমি করজোড়ে মিনতি করি, আপনারা এই জিনিসগুলোও একটু শেখাবেন। কারণ এটা হচ্ছে প্রাইমারি, এটা করার পরে তারা রিসার্চ তো করবেই, তো তাদের স্বার্থে প্রমোশনের জন্য যে কোনো কারণেই হোক। কিন্তু আমার আমি গবেষণা করলাম, তাতে আমার ছাত্রের লাভ কি? আমার ছাত্রকে আমাকে আগে পড়াতে হবে। ছাত্রের খাতায় আমি যেন ভিক্টিমাইজেশনের ছাত্র শিকার না করা হয় হয় সেজন্য আমরা কিন্তু কিছু ইন্ট্রোডিউস করতে যাচ্ছি ভেরি রিসেন্টলি চিটাগাং ইউনিভার্সিটিতে, আমি যদি বেঁচে থাকি। আমি যেমন স্টুডেন্ট ইভালুয়েশন, এটা আমরা শুরু করার পরিকল্পনা করেছি, আশা করি আপনারা দেখতে পারবেন আগামীতে। তারপরে স্টুডেন্ট যাতে ভিক্টিমাইজ না হয়, কোনো শিক্ষক, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, যে SSC HSC তে যে ব্যবস্থাটা আছে, যে আপনি একটা খাতা চ্যালেঞ্জ করতে পারেন, তো আমাদের এখানে সেটা নেই। কাজেই আমরা ভিক্টিমাইজেশনের অনেক অভিযোগ পাই, ছাত্রছাত্রীরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে, কিন্তু আমাদের অর্ডিন্যান্সে ওইটা নাই। তো আমরা ওইটাও ইন্ট্রোডিউস করব, যে স্টুডেন্ট ইভালুয়েশন, টিচার ইভালুয়েশন বাই দ্য স্টুডেন্টস। সেটা, যে আমি বললাম আমি খুব ভালো শিক্ষক, কিন্তু আমি বলার কি, আমার ঢোল আমি পেটালে তো হবে না, ছাত্রদেরকে বলতে হবে, যারা আমি যাদেরকে পড়াই তারা আমাকে মূল্যায়ন করবেন। অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা চালু আছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও এটা চালু আছে, নর্থ সাউথ ব্রাকেও চালু আছে, আমাদের এখানে এটা চালু নাই। তা আমরা এটা ইন্ট্রোডিউস করব ইনশাল্লাহ, চেষ্টা করব, আমাদের পরিকল্পনা আছে। আমাদের মাথার ভিতরে কিভাবে ছাত্রদের
টিচিংটাকে আরো আকর্ষণীয় করা যায়, তারা যাতে ক্লাস মনোযোগী হয়। আমার দুঃখের সাথে লক্ষ্য করছি আমরা যে আমাদের এই যে ক্লাসরুমে ছাত্র থাকে না। তো তারা যদি মজা না পায় তারা কেন থাকবে? তাদেরকে আমরা, এটা ছাত্রদের ব্যর্থতা না, আমি ছাত্রদের সমালোচনা করি না, শিক্ষার্থীরা অনেক ভালো, তারা যে থাকবে, তারা না থাকলে সেই দোষ আমার। আমি শিক্ষক, তাদেরকে ধরে রাখতে পারছি না, এটাই হচ্ছে আমার, আমি সেইভাবে দেখি জিনিসটাকে। আমার মনে হয় বেশি বলে ফেলছি। ঠিক আছে। না না স্যার, একদমই না। আপনি যে কথাগুলো বলছেন, আমাদের অনেক কমেন্ট আসছে এই বিষয়ে স্যার, অনেকগুলো প্রশ্ন এসেছে। আমি আপনার কথা ধরে একটু আরেকটা প্রশ্ন করছি আপনার এই কথার যে ইয়া ধরে। দেখা যাচ্ছে স্যার, আমাদের সাথে এখন এই মুহূর্তে লাইভে আছে 94 জন, এবং আমাদের জুমে অ্যাড আছে আমাদের সাথে সরাসরি 271 জন। এর মধ্যে আমরা জুম থেকে একটু প্রশ্ন নিচ্ছি। আপনারা যারা লাইভে আছেন, আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাদের স্যারের কাছে, আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই লাইভে করতে পারেন, আমরা আপনাদের থেকে প্রশ্ন নেব। সাজ্জাদ হোসেন ভাই একটা প্রশ্ন করেছেন জুম থেকে, জুমে। উনি প্রশ্ন করেছেন, বর্তমানে বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব শিক্ষক পাওয়া দুষ্কর। আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে আমরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছি, সকাল 9টার ক্লাস বিকাল 3টায় করতে হয়েছে। শুধু যে একদিন এমন না, তবে এদের মধ্যে কিছু শিক্ষার্থী স্যারদের এই বিষয় নিয়ে কথা তুললে উক্ত শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করাও নজির রয়েছে। এমন ব্যবস্থা সম্পর্কে আপনার মতামত জানতে আগ্রহী স্যার, দয়া করে যদি জানাতেন। প্রথমে আমি যিনি প্রশ্ন করেছেন তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তার প্রশ্নটা খুবই বাস্তবসম্মত। তো এটা এটা এর 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 ওষুধও আছে, যে আমাদের এখানে এর ওষুধ নাই। আমাদের এখানে আমাদের 73 অর্ডিন্যান্স শিক্ষকদেরকে ব্যাপক স্বাধীনতা দিয়েছে, কিন্তু দুঃখের সাথে বলছি, তাদের রেসপন্সিবিলিটি এনশিওর করার কোনো মেকানিজম এই অর্ডিন্যান্স উপহার দিতে পারেনি। এ বিষয়ে আমি অনারেবল এডুকেশন অ্যাডভাইজার প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের সাথে আমি মত বিনিময় করেছিলাম ওভার দ্য ফোন। তো উনি বলেছিলেন আমাকে যে হ্যাঁ, আপনি ওই যে শিক্ষকদের রাজনীতি ইত্যাদি ইত্যাদি এসব বিষয়, উনি বলেছিলেন যে দেখুন, আপনারা এই বিষয়টাকে আমরা যখন বিভিন্ন ভাইস চ্যান্সেলরদেরকে ডাকবো, তখন আপনি এই ভয়েসটা রেজ করেন। তো আমি সেই অপেক্ষায় আছি, আমি কখন সুযোগ পাবো সরকারকে এই পলিসি চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে, তার প্রশ্নটা ছিল আসলে শিক্ষকরা ঠিক মতো দায়িত্ব পালন করছে না, আমি যদি ঠিকভাবে বুঝে থাকি, এটাই তো? যে 3টার ক্লাস তিনি যদি 6টায় নেন, এটা তো অত্যন্ত আপত্তিকর। তবে শিক্ষকও মানুষ, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কোনো শিক্ষক যদি অসুস্থ হন, তিনি অবশ্যই আসবেন না, কিন্তু তাকে নোটিস করতে হবে, ছাত্রকে জানিয়ে দিতে হবে ডিপার্টমেন্টের মাধ্যমে। তো শিক্ষক, আমাদের 73 অর্ডিন্যান্স অনুযায়ী এখন দেখা গেল একজন শিক্ষক 7 দিন 10 দিন ক্লাস নেন না, ছাত্রকেও কিছু জানালেন না। আবার অনেকে আছে ছাত্রদেরকে বলে নেই, তোমরা চিন্তা করো না, আমার কোর্সে কেউ কোনোদিন খারাপ করে না, তোমরা চিন্তা করো না। পরীক্ষা চলে আসলে তারপরে তাদেরকে সাজেশন দিয়ে দেয়, এইগুলো এগুলো ভালো করে একটু পড়ে নিও, তোমাদের কোনো অসুবিধা নাই। কিছু বোকা ছাত্র আছে, তারা তখন বলে এই স্যারটা না খুবই ভালো, দেখো যেগুলো যেগুলো সাজেশন দিয়েছিল সবগুলো এসছে, স্যারটা কত ভালো। তা এই বোকামি অনেক শিক্ষার্থী করে। এই স্যারটা যে কত ভালো সেটা তারা বুঝতে পারবেন তখনই, যখন তারা ইন্টারন্যাশনাল জব মার্কেটে ফেস করবেন উইথ সিঙ্গাপুর গ্রাজুয়েটস, দিল্লি ইউনিভার্সিটির গ্রাজুয়েট, অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্রাজুয়েট বা ব্রাক ইউনিভার্সিটির গ্রাজুয়েট, এদের সাথে যখন কম্পিট করবে জব মার্কেটে, তখন বুঝতে পারবে স্যারটা কত ভালো ছিল। কারণ তখন তো তারা চেহারা দেখে বা সার্টিফিকেটের কাগজ দেখে আপনাকে চয়েস করবে না, আপনার ভেতরে কি আছে সেটা তারা পরীক্ষা করে দেখবে। আপনি শিখতে পারবেন না, 5টা প্রশ্ন তো বলে দিলে সে তো ভালো করবেই, খালি জিপিএ 5 পেলে তো কাজ হবে না, কিছু তো শিখে যেতে হবে। শেখাটা অনেকটা নিজের কাছে, কিন্তু শিক্ষকের তো রোলটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। কাজে উনি যেটা বলেছেন, আমি আমি মনে করি এই অনুষ্ঠান যদি কোনো শিক্ষক দেখেন, স্পেশালি ইয়াং কলিগস, তাদের এখান থেকে অনেক কিছু বোঝার আছে। আমি তাদেরকে দোষ দেব না, তাদের সুযোগ আছে নিজেকে ইমপ্রুভ করার, নিজেকে যোগ্য, গ্রহণযোগ্য এবং জনপ্রিয় শিক্ষক হওয়ার। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ছাত্রছাত্রীরা মাঝে আপনি এত, আমাকে বিজেপিতে জিজ্ঞেস করেছিল আপনি এত জনপ্রিয়, এর রহস্য কি? তা আমি তাদেরকে বলেছিলাম এর পেছনে কোনো রহস্য নেই। একজন শিক্ষক যদি একটা কাজ করে, সে ছাত্রছাত্রীদের ভিতরে আজীবন বেঁচে থাকবে। সেটা কি? তার উপরে অর্পিত দায়িত্ব সে নিষ্ঠার সাথে পালন করবে, আর কিছুই করা লাগবে না। ভালোবেসে সেই দায়িত্বটা পালন করতে হবে, শিক্ষার্থীদেরকে ভালোবেসে, নিজের একাডেমিক চাইল্ড বা একাডেমিক শিক্ষকরা তো, শিক্ষার্থীরা তো আমাদের সন্তান,
একটা হচ্ছে ফিজিক্যাল ফাদার অ্যান্ড মাদার, আমরা হচ্ছে একাডেমিক ফাদার অ্যান্ড মাদার। তো আমরা সেই রোলটা যদি প্লে করতে পারি, তাহলে আমার মনে হয় একজন শিক্ষক জনপ্রিয় শিক্ষক হওয়ার জন্য স্পেশাল কিছু করা লাগে না। এই অর্পিত দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করলেই অটোমেটিক্যালি সে জনপ্রিয় শিক্ষকে পরিণত হয়ে যায়। জি স্যার, হ্যাঁ ধন্যবাদ স্যার। মানে এই একজন আমাদের ইউনিভার্সিটিরই বিবিএ ফ্যাকাল্টির একজন আপনি বলেছেন, নাম হচ্ছে তাহমিনা আক্তার। উনি বলেছেন, আপু বলেছেন, স্যার আমি আপনার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির একজন প্রাক্তন শিক্ষার্থী। কিছু সম্মানিত শিক্ষক সারা বছর প্রাইভেট ভার্সিটির ক্লাস করিয়ে আমাদের রেগুলার ক্লাস নিতেন না, পরে আমাদের সেমিস্টার ফাইনাল চলে এলে দিনব্যাপী ক্লাস নিতেন। এসব ব্যাপারে দয়া করে নজর দিবেন স্যার। জাস্ট এতটুকু। আপু নিশ্চয়ই আপু ভুক্তভোগী বলে হয়তো কমেন্টটা করেছেন, যেহেতু আপনার হাতে এখন স্যার, আপনি এখন একজন প্রশাসনিক দায়িত্বে আছেন, আপনার বড়। তা আপনি চাইলেই হয়তো বা স্যার একটু দেখতে পারেন। আমাদের সবার আপুর হয়ে, আপুর পক্ষ থেকে আমাদের সবার রিকোয়েস্ট থাকবে এই বিষয়টা একটু নজরে আনার জন্য। আচ্ছা, আমি আমরা প্রথমত আমরা এবার- জি, স্যার। প্রথমত আমি তাহমিনাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এটা মনে রেখেছেন এবং তিনি এটা বলেছেন, এটা অত্যন্ত বাস্তব। দেখেন, আমাদের একটা আহ, নিয়ম আছে যে কোনো শিক্ষক যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে চান, এটা আমি আত্মসমালোচনায় বিশ্বাসী। নিজের গায়ে থুতু পড়লে আমি লজ্জা পাই না। তো কোনো শিক্ষক যদি পড়াতে চান প্রাইভেট ইউনিভার্সিটিতে, এটা বাধা নেই। কিন্তু তার মূল দায়িত্ব যেখানে, সেই দায়িত্বে সামান্যতম অবহেলা করে যদি তিনি পড়ান, তিনি ইহকালে পরকালে দায়ী থাকবেন, ছাত্র সমাজের মধ্যে নিন্দিত হবেন। কারণ আমার মূল দায়িত্ব হচ্ছে, আমি চিটাগাং ইউনিভার্সিটির টিচার। তা আমি সেখানে দায়িত্ব পালন করে আমি যদি এখন বাইরের ইউনিভার্সিটিতে পড়াই, আমি পড়াতে পারবো, ইউনিভার্সিটি সেই রুলস আছে। কিন্তু আমি একাধিক জায়গায় পড়াতে পারবো না। আমাদের একটা রুলস আছে, সেই রুলস অনেকে মানে না, কিন্তু তাদের মানা উচিত। যে আপনি কয় জায়গায় পড়াতে পারবেন, কয় ঘন্টা পড়াতে পারবেন, এরকম রুলস আছে। সেই রুলস মানে না, আরো অনেক কিছু টিচাররা মানে না। আমি একটা উদাহরণ দিই, যদি আপনারা আমাকে অ্যালাউ করেন। সেটা হচ্ছে আমাদের টিচারদের, আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি, মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে অনেক জ্ঞানীগুণী শিক্ষকের সমাবেশ আছে, আমাদের ইউনিভার্সিটিতেও আছে। তো ঢাকা ইউনিভার্সিটির একটা নিয়ম আছে যে শিক্ষকরা কনসালটেন্সি করেন, প্রজেক্ট করেন। তা এতে কোনো বাধা নেই। শিক্ষকরা জ্ঞানীগুণী লোক, তো ঢাকা ইউনিভার্সিটিতে মনে করেন কনসালটেন্সি করছেন। তা এটার নিয়ম আছে। নিয়মটা কি? যে আপনাকে অথরিটিকে জানাতে হবে যে আমি এই কনসালটেন্সিটা করছি, এটা 6 মাস ব্যাপী আমি এই কনসালটেন্সিটা করছি, আপনার অনুমতি চাই। 100% ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিগুলো বলবে যে হ্যাঁ আপনি করুন, অনুমতি দেয়া হলো। আর একটা ক্লজ আছে যে এই কনসালটেন্সিতে যদি আপনার কোনো অনারারিয়াম থাকে, সম্মানী থাকে, টাকা থাকে, বেতন থাকে, তাহলে সেখান থেকে 10% ইউনিভার্সিটি ট্রেজারিতে জমা দিতে হবে। এই ক্ষেত্রে শিক্ষকরা ভুলে যান। এবং ঢাকা ইউনিভার্সিটিতে 1985 সাল থেকে 2012 সালের মধ্যে প্রায় 8টা কমিটি করা হয়েছে এক্ষেত্রে শৃঙ্খলা আনয়ন করার জন্য। অথচ সম্মানিত শিক্ষকরা অনেক জায়গায় কনসালটেন্সি করেছেন, তাদের মধ্যে অনেকে জানানই নেই, আবার অনেকে জানিয়েছেন কিন্তু ওই 10%-এর কথা ভুলে গিয়েছেন। তো এটা আবার তারাই রাতের বেলায় টক শোতে, এই সব সম্মানিত শিক্ষকরা সুশাসনের উপরে আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন, বক্তৃতা করেছেন। তো ইটস এ ট্র্যাজেডি। তো শিক্ষকরা যদি দায়িত্বশীল না হন, দায়িত্ব জোর করে চাপিয়ে দেয়া যায় না। তবে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার আগে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া দরকার যে একদম ফ্রম দ্য ভেরি রুট আমাদের গলদ রয়েছে শিক্ষা ব্যবস্থায়। সে তো আর এক প্রশ্ন, আর একদিন অন্য কোনো সময় আলোচনা করব। তো আহ, এই হচ্ছে অবস্থা। তাই শিক্ষকদের একটু দায়িত্বশীল হওয়া উচিত। যারা কমার্স ফ্যাকাল্টিতে আছেন তাদের সবারই গাড়ি বাড়ি আছে, এটা আমি জানি। এবং তারা ওই বিকেলে আবার খুলশীতে এমবিএ প্রোগ্রাম করেন। তো তারা সহি সালামতে আছেন। কিন্তু আমার মূল দায়িত্বে অবহেলা করে যদি এগুলো করা হয়, তো সেটা এক ধরনের একাডেমিক ক্রাইম, নাথিং এলস। থ্যাংক ইউ স্যার। পড়ি স্যার, আপনার জন্য একটা সুন্দর একটা কমেন্ট করেছেন, আমাদের সবার মধ্যে থেকে হয়তোবা করেছেন। জনাব আব্দুর রহিম লিখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষা জীবনের সেরা এক অভিভাবক পেয়েছি, মাননীয় বিসি স্যারের দীর্ঘায়ু কামনা করছি। এবং একজন ভাইয়া লিখেছেন, আমি ঠিক নামটা হারিয়ে ফেলেছি, তিনি লিখেছেন, একটু যদি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলেন স্যার। আমরা অবশ্যই বলবো, আমরা প্রত্যেকটা কথার প্রেক্ষিতে আমরা টপিক ওয়াইজ আমরা আসছি। আচ্ছা স্যার, আমি একটু আমাদের আলোচনার যে টপিক, আমরা সেই টপিকে চলে আসি এবার। স্যার, প্রথমতই প্রশ্ন হচ্ছে যে দেখা যায় কি আমরা যেটা করি বিশ্ববিদ্যালয় জীবনে, স্পেশালি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের যেটা হয় যে আমরা পাশ করার জন্য পড়াশোনা করি। কয়েকটা ফ্যাকাল্টি, যেমন বিবিএ ফ্যাকাল্টি কিংবা এই ধরনের কয়েকটা ফ্যাকাল্টি বাদে বেশিরভাগ ফ্যাকাল্টির স্টুডেন্টরাই
শুধুমাত্র পাশ করবে, প্রথম দ্বিতীয় হবে, এই চিন্তাধারা নিয়েই বিশ্ববিদ্যালয় জীবনটা শেষ করে। এবং দেখা যায় পুরো বিশ্ববিদ্যালয়ে যে অনার্স মাস্টার্স পর্যন্ত তাদের কোন স্কিল ডেভেলপমেন্টের দিকে তাদের আমরা খুব একটা আগ্রহী থাকি না, এবং আমরা জানি না স্কিল ডেভেলপমেন্টের যে একটা সেক্টর আছে, আমাদের স্কিলটা ডেভেলপ করা উচিত। প্লাস হচ্ছে এই যে অনার্স মাস্টার শেষ করার পর আমরা যখন চাকরির জীবনে প্রবেশ করি, যে চাকরির যুদ্ধে যখন প্রবেশ করব, তখন দেখা যাচ্ছে আহ আমরা মানে থতমত খেয়ে যাচ্ছি, হিমশিম খাচ্ছি। এবং এই সময়টা, এই যে চাকরির জন্য প্রিপারেশনের যে সময়টা, এটার জন্যই আমাদের দেখা যায় অনার্স মাস্টার শেষ করার পর আমাদের প্রায় একটা বছর লেগে যায় শুধুমাত্র নিজেদেরকে রেডি করতে। ফলে যেটা হয় যে আমরা স্কিল ডেভেলপমেন্ট যেহেতু হয় না, সে কারণে আমাদের প্রাইভেট সেক্টরে যে জবের ক্ষেত্রে আমাদের কোয়ালিফিকেশনটা আমরা খুব পিছিয়ে থাকি প্রাইভেটের থেকেও। এবং নর্মালি যখন আমরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে যাই, সেক্ষেত্রেও কিন্তু যেহেতু আমাদের একাডেমিক পড়াশোনার সাথে চাকরির পড়াশোনা মিল নেই, আমরা পিছিয়ে থাকি। তো এই একটা বছর তো একটা বিশাল একটা ব্যাপার আমাদের স্টুডেন্টের জন্য, এবং এই এক বছর নিজেদেরকে প্রিপেয়ার করার একটা টাইমে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। বিভিন্ন জন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। আহ তাদের কাছে মানে খুব যে একটা অর্থ জমা থাকে তাও না, কারণ মাত্র স্টুডেন্ট লাইফ শেষ হয়। তো এই যে সমস্যাটা, এই সমস্যা দূরীকরণের কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে অনেক বড় অবদান রাখতে পারে। সেক্ষেত্রে স্যার আপনারা কিংবা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিতে পারে, কিংবা কি পদক্ষেপ নিচ্ছেন, যদি একটু আমাদেরকে জানাতেন। অনেক ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। আমি ভুলে যাব, এই প্রশ্নের তো অনেকগুলো দিক আছে। একটা হচ্ছে আমরা কি করতে পারি, আর একটা হচ্ছে সরকার। আমি দুটো পয়েন্ট লিখে আমি একটু তাকে অ্যাড্রেস করি উইথ ডিউ রেসপেক্ট টু দা কোয়েশনার। তো সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা, সেটা শুরু হয়েছে গোড়া থেকে। আর আপনি যেটা বললেন, আপনার সাথে আমি একটু একমত হলেও আংশিক দ্বিমত পোষণ করছি। আপনি বললেন যে চাকরি এই লেখাপড়া শেষ করার পরে 1 বছরের মতো লেগে যায়। 1 বছরে কিছুই হয় না। এরা কোচিং সেন্টারে দৌড়ায়, এই জায়গায় দৌড়ায়, ওই জায়গায় দৌড়ায়, 2 বছরেও তারা নিজেকে প্রিপেয়ার করতে পারে না। অনেকে 4 বছরেও পারে না। কারণ এটা গোড়া থেকে হওয়ার জিনিস। এক্স্যাক্টলি স্যার। যেমন যেমন প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, আর্ট অফ প্রেজেন্টেশনে আমাদের স্টুডেন্টরা অনেকটা পিছিয়ে। একটা স্কুল স্টুডেন্ট, নর্থ আমেরিকার বা ইউরোপের একটা স্কুল স্টুডেন্টের যে আর্ট অফ প্রেজেন্টেশন শিখে আসে, আমরা সেটা শিখাই না। তার কারণ আমাদের প্রেজেন্টেশন নাই, আমাদের ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে টিচিং। টিচার একদিক দিয়ে বলে যাচ্ছে, তার পানি খাওয়া লাগতেছে, গলা শুকায় যাচ্ছে, ছাত্ররা শুনে যাচ্ছে, পিছনে ঘুমাচ্ছে দু একজন, কেউ বাইরে চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো ফলে দেখা যাচ্ছে যে আর্ট অফ প্রেজেন্টেশনে আমাদের আহ, ছেলে মেয়েরা অনেকটাই উইক। আর একটা পলিসিগত কারণ আছে। সেই পলিসিগত কারণটা হচ্ছে যে আমাদের যে সাবজেক্ট চুজ করা, আমাদের যে চাপিয়ে দেওয়ার প্রবণতা, আমাদের স্কুল টিচিং থেকে শুরু করলে, কারণ আমাদের ইউনিভার্সিটিতে ইনপুট আসতেছে তো থ্রু প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল থেকে। আমাদের এখানে এগুলো ভাগ করে আরো সমস্যা তৈরি করা হয়েছে। বিদেশে এটাকে বলা হয় এলিমেন্টারি এডুকেশন। 12 12 ইয়ার্স, 12 বছরের এলিমেন্টারি এডুকেশন, সেটাকে তারা প্রাথমিক শিক্ষা, প্রাথমিক ধরনের এলিমেন্টারি এডুকেশন বলছে। আমরা সেখানে আবার 5-এর মধ্যে বৃত্তি, 8-এর মধ্যে বৃত্তি, এসব লাগিয়ে এটাকে একটা জগাখিচুড়ি পাকিয়েছি, একটা গিনিপিগ বানিয়ে ফেলেছি ছাত্রছাত্রীদেরকে। এই নার্সারিতে ক্লাস 1-এ এই এই সেই বিরাট এক ব্যাগ তার কাঁধের উপরে দেওয়া হচ্ছে, শিশু শুয়ে পড়তেছে, কাঁধের উপরে ব্যাগ দিলে সেই জন্য ব্যাগটা মা নিচ্ছে এবং শিশুকে স্কুলে নিয়ে যাচ্ছে। তো বিদেশে তো শিক্ষাকে তো এখানে যাতনাময় করে ফেলা হয়েছে। শিশু তো যাতনার চোটে লেখাপড়া করবে কি, সে সাবজেক্টের চাপের চোটে অস্থির। আর বিদেশে তো এটাকে আনন্দময় করা হয়েছে। আপনি একটা জাপানিজ স্কুলে যান, একটা আমেরিকান স্কুলে যান, আনন্দের সাথে লেখাপড়া করছে, স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। আর আমাদের এখানে মা জোর করে স্কুলে নিয়ে যায়। তো এরকম অবস্থা। তো ফলে দেখা যাচ্ছে যে সরকারের একটা প্ল্যান থাকতে হয়। যে আমার বিদেশে এটা থাকে যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট মনে করেন বলে দিল এডুকেশনকে বা ইউনিভার্সিটি গুলোকে যে আমার আগামী 2 বছরে এই 2532 জন এগ্রিকালচার গ্রাজুয়েট লাগবে। তারা সেইভাবে ছাত্র ভর্তি করে, সেইভাবে তারা গ্রাজুয়েট প্রডিউস করে। আমাদের এখানে এ ধরনের কোনো পলিসি নাই। ফলে যার যা খুশি পড়ছে, আর বাপ মা তার সন্তানের উপরে নির্যাতন করছে, তোকে বিসিএস ক্যাডার হতে হবে, তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে এই হতে হবে, ওই হতে হবে, সেনা অফিসার হতে হবে, এক একজন চাপিয়ে দিচ্ছে। সে কি হতে চায়, শিক্ষার্থী কি হতে চান, তার কোন দিকে আগ্রহ, সেদিকে যত্ন নেওয়া হয় না। সেদিকে যত্ন নেওয়া হয় না বিদেশে। এটা ফ্রম দ্য নার্সারি তারা শুরু করে। আমি কি নার্সারির কথা বলতে গেলে আমি বলতে পারি, আমার অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু সেটা দেরি হয়ে যাবে হয়তো। আমি কি বলবো একটু সংক্ষেপে?
জি স্যার, অবশ্যই স্যার বলুন। যেমন আমরা বিদেশে দেখা হয় কার আগ্রহ কোন দিকে। যেমন ওখানে মন্টেসরি সিস্টেম অফ স্কুলিং আছে, নার্সারিতে প্রি স্কুল যেটা। মন্টেসরি সিস্টেমটায় কোনো ক্লাসরুম কনসেপ্ট নাই, বড় একটা হলরুমের মধ্যে বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়। বাচ্চাকে ছেড়ে দিলে বাচ্চা স্বাধীন। বাচ্চা যে কোনো 3-4 জায়গায় টিচার থাকে, যে কোনো জায়গায় যেতে পারে। যদি কারো কাছে না যায় তাও তাকে কিছু বলা যাবে না। বাচ্চা এতটাই স্বাধীন। এবং বাচ্চা হয়তো একজনের কাছে গেল, আরেকজনের কাছে কম গেল, একজনের কাছে যে 4 ঘন্টা থাকলো, আরেকজনের কাছে যে 10 মিনিট থাকলো, ওইটা ওরা রেকর্ড করে। একজন মেন্টর সে দেখে, তাহলে বুঝতে পারে যার কাছে 4 ঘন্টায় ছিল সেই জিনিসটায় তার আগ্রহ বেশি, সেই দিকে তাকে আস্তে আস্তে প্রসিড করায়। আর আমাদের এখানে এই কুইনিয়ান খাওয়ানোর মতো অঙ্কের ক্লাসে বসিয়ে রাখা হয়। সে বলছে যে আমি অঙ্ক পছন্দ করি না, আমি খুবই বিরক্ত হই। কিন্তু আমাদের সেই সিস্টেম নেই যে স্কুলে যে হেডমাস্টারকে আপনি বলবেন আমি আপনাকে এখানে আমার ছাত্রকে ভর্তি করব, সে অঙ্কের ক্লাসটা শুধু করবে না, তাহলে তো আপনাকে ঢুকতেই দেবে না। তো ওখানে সেই স্বাধীনতাটা আছে, বাচ্চার স্বাধীনতা আছে। সে স্বাধীনভাবে এনজয় করতে পারে, যে লাইনে সে প্রসিড করতে চায় প্রসিড করতে পারে। ফলে দেখা যায় যে আমাদের চিটাগাং ইউনিভার্সিটিকে কেউ বলে দেয় না যে আমার এতজন পলিটিক্যাল সায়েন্টিস্ট লাগবে বা এতজন এই গ্রাজুয়েট লাগবে। ফলে এখানে আমরা দেখা যায় যে, দুঃখের সাথে বলছি, আমাদের কম্পিউটার সায়েন্স খোলার আগে দেখা যায় যে হয়তো পালি ডিপার্টমেন্ট খোলা হয়েছে বা ফোকলোর খোলা হয়েছে। আমি বলছি না, ওইসব সাবজেক্টের প্রতিও আমার পূর্ণ শ্রদ্ধা আছে। সেগুলো জ্ঞান বিজ্ঞানের শাখা। কিন্তু অগ্রাধিকারের একটা ব্যাপার আছে, প্রয়োজনীয়তার একটা ব্যাপার আছে, সমসাময়িকতার একটা ব্যাপার আছে, কোনটা কোন সময় লাগবে তার একটা ব্যাপার আছে। তো সেই দিক দিয়ে লক্ষ্য করলে আমরা বেকারত্বের হার কমাতে পারি। আমরা প্রশ্নটা ছিল যে সরকারের যে পলিসি, সেই পলিসিটা স্থায়ী হচ্ছে না। নিচের দিক থেকে শুরু করলে আমি বলবো বেশি বোঝা যায় যে একবার করা হলো সৃজনশীল শিক্ষা, আবার সেটা উঠিয়ে দেওয়া হলো, আবার সেটা করা হলো, আবার এই কারিকুলাম প্রত্যেক বছর চেঞ্জ হয়। এই বছর এই প্রবন্ধ আছে তো সেই বছর সেটা নাই। এটা একটা গিনিপিগ। ফলে আমার খুব কষ্ট লাগে এই ছাত্রছাত্রীদের কথা, বাচ্চাদের কথা মনে হলে, যে তাদের কি দোষ, তারা তো নিষ্পাপ। তো তাদের জন্য আমরা একটু যদি চিন্তা করে একটা স্থায়ী শিক্ষা ব্যবস্থা করে দিতে পারতাম, এই 12 বছরের এলিমেন্টারি স্কুলিং বিদেশের সাথে তাল রেখে, এবং সেখানে আমরা একটা পরিকল্পনা মতো ছক মতো এগিয়ে যেতে পারতাম, কত ভালো হতো। আমাদের শিক্ষকরা সাংঘাতিকভাবে মেধাবী। সেটার প্রমাণ মেলে যখন বাইরে লেখাপড়া করতে যায়। বাইরে লেখাপড়া করতে যায় আমাদের 5%, 10%, তারা তো এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট। তারা যে সেখানে যাচ্ছেন, তারা নিজের যোগ্যতাই অনেকটা যাচ্ছেন। এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবে আমরা তাদেরকে কতটা হেল্প করতে পারছি সেই হিসাব করতে গেলে আমার লজ্জা লাগে। হয়তো অনেক অনেক ইউনিভার্সিটি থেকে তারা কিছুটা সাপোর্ট পাচ্ছেন, কিন্তু বেশিরভাগ তাদের নিজেরই যোগ্যতা অর্জন করা লাগছে। তো আমি নিরুৎসাহিত করতে চাই না আপনাদেরকে। আপনারা যারা জুমে যোগ দিয়েছেন, আপনাদের সংখ্যা অনেক বেড়েছে, আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মতো তুচ্ছ মানুষের বক্তব্য এত শত শত শিক্ষার্থীরা শুনছে, এটা আমার জন্য উৎসাহের কারণ। তো আমি তো খুবই কম জানি। তবে ওই ওই যে সিস্টেম, ওই সিস্টেমে তারা রেকর্ড রাখে। এমনকি একটা স্কুলে আপনার বাচ্চা যায়, আপনি যে যদি সেই স্কুলে বলেন, আমি প্রাইমারি স্কুলের কথা বলছি, সরকারি প্রাইমারি স্কুল। আমাদের এখানে গ্রামের দিকে আপনি যাবেন, দেখবেন যে সরকারি প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা ক খ পড়তেছে, টিচার ওইদিকে যে বাইরে গল্প করতেছে বা মোবাইল টিপতেছে, এরকম দৃশ্য একেবারেই কমন। আর ওখানে আপনি যাবেন, যে টিচারকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা, এক সপ্তাহ আগে এই এই যে গত গত সপ্তাহের রবিবারে আমার বাচ্চা স্কুলে তার রোল কেমন ছিল, পারফরমেন্স কেমন ছিল। উনি সাথে সাথে কম্পিউটার টিপে বলে দেবে যে ওই দিন তার রোল এরকম ছিল, এই কাজ করেছিল, এই যে তার আর্ট ওয়ার্কের স্যাম্পল আপনি দেখেন, এখানে সে এই ভুলটা করেছিল, আমরা তাকে এটা শুধরে দিয়েছিলাম। এভরিথিং ইজ রেকর্ডেড। আর আমাদের এখানে আপনি তো চিন্তাই করতে পারবেন না যে কি অবস্থা। তো ফলে ওখানে মাস্টার অফ সাইকোলজি না করা থাকলে অস্ট্রেলিয়ায় তাকে স্কুলে পড়াতে নেয় না। কারণ আপনি শিশুর মনস্তত্ত্ব আপনাকে আগে ভেতরে ঢুকাতে হবে, নিজের ভেতরে। তারপরে তো আপনি শিশুকে বুঝতে পারবেন। আর শিশুকে বুঝতে না পারলে আপনি কি পড়াবেন, তার উপরে তো চাপ সৃষ্টি করে লাভ নেই। তো আমাদের ইউনিভার্সিটিতে আহ, এটা যে একেবারে অপ্রযোজ্য তা না। ইউনিভার্সিটিতে অনেক শিক্ষক আছে, বকাঝকা করেন। এখনো এরকম শিক্ষকও আছে, বকাঝকা করেন বা ঠিকঠাক করেন। আমার অনেক অভিজ্ঞতা আছে, সেগুলো শেয়ার করলে আপনারা মজা পেতেন, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে আমি সেগুলো বলছি না। বরং আপনারা অন্য প্রশ্ন করেন, আমি সেগুলো অ্যাড্রেস করি। না স্যার, অবশ্যই না। আপনার কথা শুনতে স্যার আমরা সবাই আসলে শুনতে ভালো লাগছে, এবং সবার মানে মোটামুটি অনেকগুলো কমেন্টে আসছে যে স্যার আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছে সবাই। যে স্যার আপনি যেহেতু এটা বললেন, কথা সূত্র ধরে একটু বলি, সেটা হচ্ছে স্যার একজন প্রশ্ন করলেন যে আপনি মাত্র বললেন যে আমাদের আসলে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সাইকোলজির ব্যাপারটা দেখা উচিত। তো কিছুক্ষণ আগে আমাদের লাইভে একটা প্রশ্ন এসেছিল, আমি নামটা হারিয়ে হারিয়ে ফেলেছি নাম। প্রশ্নটা ছিল এমন যে
এই যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই যে টিচার শিক্ষকদের পড়ানোর যে ক্রাইটেরিয়া কিংবা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া দেখা হয়, সেক্ষেত্রে কেন আমরা দেখে শুনে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্বাচন করি না, কিংবা শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো আমাদের কেন সেভাবে হয় না, যেন কেন পরবর্তীতে এটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে? মানে এই যে সমস্যাগুলো, সেগুলোর অনেকটুকু সূত্রপাত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যদি হ্যাঁ, আমরা হ্যাঁ। ক্রাইটেরিয়া ধরে এক্সাম গুলো নিতাম, কিন্তু কিছু ক্রাইটেরিয়া ধরে যদি এগুলো হতো, সে নিয়োগগুলো হতো, সেক্ষেত্রে হয়তো এই প্রবলেম গুলো হতো না। এক্ষেত্রে স্যার আপনার যদি কিছু বলার থাকে। আমি আপনার সাথে একেবারেই, যিনি প্রশ্ন করেছেন তাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিনি তুলেছেন। শিক্ষক যদি যোগ্য না হয়, রাইটলি অ্যাপয়েন্টেড না হয়, তাহলে সেই শিক্ষকের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আমাদের এখানে যে সিস্টেম আছে, আমি এ ব্যাপারে আপনাদেরকে বলছি, আমরা খুব দ্রুত আমাদের শিক্ষক নিয়োগ নীতিমালা পরিবর্তন করব। নেক্সট সিন্ডিকেটেই আমরা সেটা করার চেষ্টা করব। আমি কমিটি করে দিয়েছি। আমাদের এখানে চিটাগাং ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ হয়, ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে, শুধুমাত্র একটা ভাইবা নিয়ে। ভাইবার, আমি ভাইবা বলবো না, ভাইবার নাটক। মূল ডিসিশন হয়ে যায় আগে, রিহার্সেল হয় পরে। এই 40 মিনিটের মধ্যে অনেকের ভাইবা হয়ে যায়। তো এটা লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগ আছে। সেই অভিযোগ প্রমাণিত অভিযোগ। আমি এই যে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা একটা ডায়াগনস্টিক স্টাডি করেছিল অনলি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর লেকচারার নিয়োগের উপরে, আর কিছু না। এই কত সালে, 16-17 সালের দিকে। আপনি টিআইবি ওয়েবসাইট ঘাটলে এখনো সেই রিপোর্টটা পাবেন। সেই রিপোর্টটা রেজাউল করিম, সিনিয়র রিসার্চার, উনি তা তারা গবেষণা করে দেখিয়েছেন। 13টা বিশ্ববিদ্যালয় থেকে ডেটা নিয়েছেন তারা। তার ভিতরে চিটাগাং ইউনিভার্সিটিও ছিল, কুমিল্লা ইউনিভার্সিটি ছিল, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, ঢাকা, এভাবে 13টা ইউনিভার্সিটি থেকে ডাটা নিয়ে তারা দেখিয়েছেন যে লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে। কিসের লেনদেন আমি আর বিস্তারিত বলছি না, আপনারা এনাফ টু আন্ডারস্ট্যান্ড। তো এটা যদি হয়, তো শিক্ষক নিয়োগে তাহলে কি হবে? দ্বিতীয়ত কথা হচ্ছে, সারা পৃথিবীতে শিক্ষক যেভাবে নিয়োগ হয়, আমরা এখন যেটা করতে যাব সেটা হচ্ছে ভাইবা দিয়ে। আমি যদি বেঁচে থাকি, আমি কোনো লেকচারার নিয়োগ করব না। আমি বলেই দিয়েছি স্পষ্টভাবে আমার কয়েকটা অ্যাড্রেসে শিক্ষকদেরকে, যে আমি যে নীতিমালা করব সেখানে লিখিত পরীক্ষা থাকবে, সেখানে প্রেজেন্টেশন থাকবে, সেখানে ভাইবা থাকবে। সবকিছু মিলিয়ে আমরা দেখে শুনে চেষ্টা করব যোগ্যদেরকে বেছে তুলতে। এক্সকিউজ মি। তো সেই, তার সাথে আমি আর একটা নতুন জিনিস যোগ করেছি, যে লিখিত পরীক্ষা। কেন লিখিত পরীক্ষা? অন দ্য স্পট খাতা দেখে ফেলবেন। আপনি একটা প্রাইমারি স্কুলে যদি টিচার হতে চান, আপনাকে 3 রকম পরীক্ষা দিতে হয়, নিবন্ধন পাশ করতে হয়, এটা করতে হয়, সেটা একটা প্রাইভেট এমপিও ভুক্ত না এরকম কলেজে আপনি ইন্টারমিডিয়েট পড়াবেন, আপনি লেকচারার হবেন। তার তার যে পরীক্ষা, সেটা আমাদের শিক্ষকরা নিতে যায়। জীবনে আমি যাইনি, কারণ আমি যাইনি কেন? আমি 40 বছর পড়িয়েছি, আমার ছাত্ররা, নাতি ছাত্ররাও গিয়েছে। আমি যাইনি কারণ আমি ইউনিভার্সিটিতে রাজনীতি করতাম না। আমার 40 বছরের শিক্ষকতা জীবন ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ ছিল। কারণ আমি এখানে সুযোগ সুবিধা এবং পদ পদবি বণ্টিত হয় রাজনৈতিক, এই যে বর্ণ পরিচয়ের ছদ্মাবরণে যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আছে, তার উপরে ভিত্তি করে। তো আমি সেসবে যুক্ত ছিলাম না। সেজন্য আমাকে কোনো সময় অন্য কোনো কাজ করতে হয়নি, আমাকে দেয়া হয়নি, বা আমি পাইনি, বা সুযোগ পাইনি। আমি সেটাকে দুর্ভাগ্য মনে করি না। তো সেই ফাঁকে আমি একাডেমিক কাজ করার সুযোগ পেয়েছি। তো এনিওয়ে, তো তারা প্রাইভেট ইউনিভার্সিটি ইন্টারমিডিয়েট পড়াবে, তাকে নিয়োগ করতে গেলে, তা আমি জিজ্ঞেস করছি আপনারা কিভাবে নিয়োগ দেন? তা একজন ইকোনমিক্স এর টিচার নিয়োগ দিয়ে গিয়েছিলেন। উনি বললেন যে আমরা যে অন দ্য স্পট প্রশ্ন করি, তাকে লিখিত পরীক্ষা নেই, ওইখানেই খাতা দেখে ফেলি, খাতা দেখে ফেলে তার নাম্বার, তারপরে তাকে কয়েকটা টপিক দেই, আপনি কোনটায় কমফোর্টেবল। তা একটা ডামি লেকচার দেন আপনি। তো মনে করেন 40 জন আছে, আপনি একটা লেকচার দেন, সে লেকচার দেয়, তার উপরে নম্বর দিই, তারপরে তার ওরাল টেস্ট নিই, ভাইবার, সবকিছু মিলে আমরা দিই। আর আপনি এটা প্রাইমারি স্কুলে এই অবস্থা, ইন্টারমিডিয়েট কলেজে এই অবস্থা, আর আপনি এখান থেকে দেবেন অনার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, এমফিল, পিএইচডি, আপনি এখানে একটা ভাইবার নাটক করে শিক্ষক নিয়োগ দেবেন। তো আমার তো হাজারো উদাহরণ মুখস্থ আছে, যে অমুক নিয়োগে এই যোগ্য ছেলে ছিল, তাদেরকে নেওয়া হয়নি, অথচ তার চাইতে অনেক কম যোগ্য তাদেরকে নেওয়া হয়েছে। তো এখন এইসব নিয়ে সম্প্রতি আমি খুব কষ্ট পাচ্ছি, কারণ আমার নিজের ইউনিভার্সিটি, আমার তো গায়ে লাগে। আমি আমাদের 3 জন ভাইস চ্যান্সেলর, তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে, আমি পত্রিকায় দেখেছি। পত্রিকায় দেখেছি ছবি সহ এরকম রিপোর্ট। তা এটা দেখলে কার ভালো লাগে বলেন? তো এর চাইতে ন্যাক্কারজনক কাজ আর কি হতে পারে? অন্যান্য জায়গায় তো নিয়োগ হয়, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি নিয়োগ হয়। সেখানে কত কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, নিয়োগ প্রক্রিয়া। তারপরে স্টুডেন্ট ইভ্যালুয়েশন, আমাদের এখানে স্টুডেন্ট ইভ্যালুয়েশন, আপনি একবার নিয়োগ পেলেন, আপনার রিটায়ারমেন্ট পর্যন্ত চাকরি চলতে থাকে। তো আপনি তো টিচার, আপনার যে টিচিং পারফরমেন্স, সেটার মূল্যায়ন
এর কোনো ব্যবস্থা নেই। আপনার প্রমোশন দেওয়ার সময় যে শর্ত দেওয়া হয় তার মধ্যে এরকম কোনো শর্ত নেই যে সে কি ভালো পড়ায়, এরকম কোনো শর্ত নেই। সেখানে কি শর্ত আছে, তার 2টা প্রকাশনা থাকতে হবে, এরকম শর্ত আছে। সে তো প্রকাশনা অন্যভাবে বিভিন্নভাবে করার টেকনিক আছে, অনেক মেকানিজম আছে, সে করে ফেলবে, কিন্তু সে ক্লাসে হয়তো পড়াতে পারে না। তো ফলে দেখা যায় যে বিদেশে তাকে জব টক দিতে হয়, নর্থ আমেরিকায় জব টক। সেই জব টকটা ভেরি হার্ড, সেখানে সিনিয়র ফ্যাকাল্টিরা থাকে, জুনিয়র ফ্যাকাল্টিরা থাকে, সিনিয়র স্টুডেন্টসরা থাকে, তারা তাকে প্রশ্নবাণে জর্জরিত করে, তাকে বাজিয়ে দেখেন, ভালো করে বাজিয়ে দেখেন। তারপরে প্রত্যেক ফ্যাকাল্টি, একটা একটা ডিপার্টমেন্টে হয়তো 20 জন টিচার, 20 জন টিচারের সাথে তাকে ইন্ডিভিজুয়ালি এই যে বসতে হয়। তারা তাকে বাজিয়ে দেখেন, বাজিয়ে দেখে চেয়ারপারসনকে রিপোর্ট করেন, হ্যাঁ ও তো ভালো, তার রিসার্চ প্ল্যান ট্যান খুব ভালো আছে, আমার কাছে ভালো মনে হয়েছে। এইভাবে মানে এটা একদিনে বা 2 দিনে এই ইন্টারভিউ শেষ হয় না, এটা একটা লেন্দি প্রসেস। আর আমাদের এখানে আসলাম গেলাম হয়ে গেল। তো এটা আমাকে পীড়া দেয় যে এই যে রাজনৈতিক বিষয়টা। আমি শিক্ষক, একজন শিক্ষক, তার আবার লাল নীল সবুজ এগুলো কি? তো শিক্ষকের কিন্তু রাজনীতি করার অধিকার আছে, ছাত্রের রাজনীতি করার অধিকার আছে। এই বিষয়ে কি আমি 2-4 কথা বলবো না পরে বলবো? না স্যার, অবশ্যই বলবেন। এটা আপনাদেরকে আমি অবশ্যই আপনাকে প্রশ্ন করতাম স্যার। আপনি প্লিজ। নিজেই স্যার বলেছেন, আপনার একটা লেখায় আপনি বলেছেন যে যোগ্য যদি যোগ্য গ্রাজুয়েট বের করতে পারি, সেক্ষেত্রে আমরা অবশ্যই যোগ্য নেতাও বের করতে পারবো। স্যার এইটা আমি হয়তো আপনাকে প্রশ্ন করতাম স্যার, এই যে আপনার এই দুটো লাইনে আসলে অনেক কথা বলে, আপনি যদি এই দুটো লাইন নিয়ে কিছু বলতেন, অবশ্যই আপনার এই কথার প্রেক্ষিতে আসতো। বলেন স্যার আপনি। নিশ্চয়ই। থ্যাংক ইউ। ওই একই ধারায় আপনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটা আমি কয়েকটা অ্যাড্রেসে বলেছি। ছাত্রদেরকে অ্যাড্রেস করেছিলাম, শিক্ষকদেরকে অ্যাড্রেস করেছিলাম, জয়েন করার পরে তখনও বলেছিলাম যে সারা পৃথিবীতে যে ছাত্ররা কি নেই? সারা ইউনিভার্সিটি কি শুধু বাংলাদেশে আছে তা তো না, পৃথিবীর সব দেশে বিশ্ববিদ্যালয় আছে, আমেরিকায় আছে, ইউরোপে আছে। তো সেখানে কি ছাত্রদের সংগঠন নেই? আছে। সেখানে কি শিক্ষকদের সংগঠন নেই? আছে। তারা কি অসচেতন? তা তো না। তারা তাদের সংগঠন আছে, সেই সংগঠন কি করে? তাদের একাডেমিক ইন্টারেস্ট নিয়ে অথরিটির সাথে বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করে। শিক্ষকরা শিক্ষকদের একাডেমিক ইন্টারেস্ট নিয়ে বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করে। সেখানে দলীয় রাজনীতির লেজুর বৃত্তির প্রতিফলন ক্যাম্পাসে থাকে না। ধাওয়া পাল্টা ধাওয়ার কালচার সেখানে নেই। আমাদের এখানে এই লাশ ফেলার রাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপরে এই যে টর্চার সেল, তারপরে আপনার এই যে আমি একটা ক্লাসে এরকম বলেছিলাম, আমি একটা কোর্স পড়াতাম, আপনিও হয়তো সেই কোর্স পড়েছিলেন, এই যে পলিটিক্স অ্যান্ড করাপশন বলে আমি একটা কোর্স পড়াতাম। তো সেই কোর্সটা পড়াতে আমি ওখানে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতির উপরেও আমি শিক্ষাঙ্গনের রাজনীতির উপরে, শিক্ষাঙ্গনের দুর্নীতির উপরে পড়াতাম, তখন আমি এগুলো বলতাম। তো একদিন আমি ক্লাস নিচ্ছি, তো আমি ছাত্র রাজনীতির উপরে আলোচনা করছিলাম, তো অনেক নেতিবাচক কথাবার্তা বললে, আমাদের ছাত্ররা তো রাজনীতি সচেতন বেশি, তারা একটু বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম নড়াচড়া করছে, মানে তাদের ভালো লাগছে না। তো একজন বলছে কি, স্যার, এক্সকিউজ মি, স্যার, আপনি যেভাবে বলছেন ছাত্র রাজনীতি কি এতটাই খারাপ? আমি বললাম, বাবা, আপনি তো প্রশ্ন করলেন একেবারে, ঘন্টা শেষ হয়ে গেছে, আমি সামনের ক্লাসে এটা বিস্তারিতভাবে জবাব দেব। তার আগে আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাই, এই চ্যালেঞ্জটা আপনারা জবাব দেবেন। তা আমি তখন তাদেরকে বলেছিলাম, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে, ঢাকা, রাজশাহী, চিটাগাং এটসেট্রা, যে কোনো একটা বড় অবকাঠামো হয়েছে, হল বা এইটা সেইটা, শহীদ মিনার, অডিটোরিয়াম হয়েছে, যে কন্ট্রাক্টর সাহেব ওই কাজটা করেছেন, সেই কন্ট্রাক্টর সাহেব ছাত্র নেতাদেরকে টাকা না দিয়ে করতে পেরেছেন বা চাঁদা না দিয়ে করতে পেরেছেন, একটা নমুনা আপনারা আমাকে বলবেন সামনের ক্লাসে, তারপরে আমি আপনার প্রশ্নের জবাব দেবো। তা পরের দিন এসছি, আহ, তা বলেন, আপনারা বলেন। তারা কোনো কথা বলতে পারেন, অনেক নেতা ওখানে ছিলেন, কোনো কথা বলেনি। তখন আমি বললাম, আমার কাছে অন্তত 12টা এক্সাম্পল এখন মুখস্থ আছে, ইনক্লুডিং দিস বিল্ডিং, যে বিল্ডিং এ আমি লেকচার দিচ্ছি, যে কোন কন্ট্রাক্টর সাহেব এটা করেছিলেন, কাদেরকে কত টাকা দিয়েছিলেন, কিভাবে বাটোয়ারা হয়েছিল। আপনাদের বড় ভাইদের নাম বলে আমি আমি তাদেরকে অসম্মানিত করা তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে পয়েন্টটা বোঝানো। কিছুদিন আগে ওই যে স্টেশনের কাছে পিচ ছিল, পাথর ছিল, কাজ কেন শুরু হয়নি সেটাও আমি ব্যাখ্যা করতে পারি, তা আপনারা যদি বলেন। তখন তারা বুঝতে পেরেছে। তা আমি বললাম যে আমি এখন ছাত্র রাজনীতিকে ছাত্র রাজনীতি বলি না, ছাত্র ব্যবসা বলি। ছাত্ররা এটাকে ক্যারিয়ার বিল্ড আপ করার এই যে হিসেবে নিয়েছে। ছাত্ররা এটাকে ক্যারিয়ার বিল্ড আপ করার, অর্থ উপার্জন এবং পলিটিক্যাল ক্যারিয়ার বিল্ড আপ করার অস্ত্র হিসেবে নিয়েছে। সেই জন্য এখন আমাদের এখানে এই যে শিক্ষকদের যে রাজনীতি, আমি যেটা মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, সময় যেহেতু কমে আসছে, আমি কতগুলো জিনিস বলি, যে ছাত্র রাজনীতি যতটা ক্ষতিকর, তার চাইতে মারাত্মক মারাত্মক ক্ষতিকর হচ্ছে শিক্ষকদের দলাদলির রাজনীতি। শিক্ষকদের দলাদলির রাজনীতিটা বেশি ক্ষতি করছে। কারণ একজন শিক্ষক
সে তো শিক্ষক, তার আইডেন্টিটি হচ্ছে সে একজন শিক্ষক। তা তার কাছে আবার রাজনীতি, আমি যদি সিরিয়াসলি দলীয়ভাবে ইনভলভ হয়ে যাই, তখন আমার যে মহান অহংকার, একজন শিক্ষকের সবচাইতে বড় অহংকার হচ্ছে যে সে সকল ছাত্র তার কাছে সমান। হ্যাঁ, তা আমি যদি জামাতের রোকন হই, বা আমি যদি নীল দলের একজন বড় প্রভাবশালী নেতা হই, এবং আমার দলের ছাত্র সংগঠনের নেতা আমার সাথে বসে মিটিং করছে, সিটিং করছে, প্ল্যান করছে, দেখা যাবে যে আমার মধ্যে তার প্রতি সরিষা পরিমাণ দুর্বলতা আসলেও আসতে পারে, সেটা স্বাভাবিক। তো যদি সেটা আসে, তাহলে আমার ওই নিরপেক্ষতার অহংকার সাথে সাথে অন দ্য স্পট মারা যাবে, এবং আমি শিক্ষকতার আহ, সেই সংজ্ঞায় আমি নিরপেক্ষ থাকতে পারবো না। সকল ছাত্রের প্রতি আমি নিরপেক্ষ থাকতে পারবো না, তাহলে আমার সেই শিক্ষকতা করে লাভ নেই। যেটা আপনি বলেছিলেন, যে আমি বলেছিলাম সারা পৃথিবীতে, আচ্ছা, আমরা অনেক সময় দোহাই দিই ছাত্র রাজনীতির জন্য, যে আমাদের রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এই সেই ইত্যাদি, আমাদের ছাত্র রাজনীতি থাকলে কিভাবে নেতা আমরা পাবো, কিভাবে ভালো নেতা পাবো। তখন আমি সাথে সাথে পাল্টা প্রশ্ন করি, যে ইউরোপের পার্লামেন্টে, আমেরিকার কংগ্রেসে, তাদের পার্লামেন্টে, তাদের সংসদে যোগ্য নেতার কি অভাব আছে? তাদের পার্লামেন্টেরিয়ান কি আমাদের আমাদের এই যে যারা পার্লামেন্টেরিয়ান আছেন তাদের চাইতে কম যোগ্য? তা তো না, তারা তো অনেক যোগ্য। তো তারা তো এরকম লাশ ফেলার রাজনীতি করে আসেননি, তারা তো এরকম টর্চার সেলের মধ্যে দিয়ে আসেননি, গেস্ট রুম কালচার, গণরুম কালচার এর মধ্যে দিয়ে আসেননি। তাহলে তারা যদি এই ভালো শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এসে ওরকম যোগ্য নেতা পার্লামেন্টে উপহার দিতে পারেন, তাহলে আমরা কেন নেতা তৈরির অজুহাত দিয়ে আমাদের শিক্ষাঙ্গনকে এই যে রাজনৈতিক নেতা তৈরির ফ্যাক্টরি হিসেবে এই যে চিত্রিত করব? এই অধিকার আমাদের নেই। আমরা এটাকে যোগ্য গ্রাজুয়েট তৈরির কারখানা বানাবো। যোগ্য গ্রাজুয়েট যদি আমরা প্রডিউস করতে পারি, সেই যোগ্য গ্রাজুয়েটদের মধ্য থেকে অটোমেটিক্যালি ভালো নেতা বেরিয়ে আসবে। এটাই ছিল আমার ব্যাখ্যা। কাজেই ছাত্ররা সচেতন থাকবে। এই যে ছাত্ররা যে রোল প্লে করেছে, যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, আই স্যালুট টু দেম, তারা কত সচেতন। এরকম সচেতনতা তাদের সবসময় থাকতে হবে। তো এখানে কি কোনো বিশেষ দল এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে? তা তো না। আপামর ছাত্র, আপামর জনতা একসাথে মিলেমিশে আন্দোলন করেছে। এই যে তারা আন্দোলন করেছিল দেখেই, এই বাবাজিরা আন্দোলন করেছিল দেখেই তো আমি ভিসি। কোনো 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 দলীয় সরকার থাকলে কি আমাকে ভিসিতে দিত? আমার তো বিশ্বাস দিত না। তো এরা আমার ডিএনএ টেস্ট করে কি পেয়েছে জানি না, এরা আমাকে এনে বসিয়ে দিয়েছে অগ্নিগিরির মধ্যে। এখন আমি তো এই এই ছাত্র রাজনীতি, আমি ওই বুয়েট এবং ঢাকার মতো আমিও এটা করব, এবং ছাত্রদেরও তাতে সম্মতি আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের চিটাগাং ইউনিভার্সিটি যারা আছে তারা আমাদের সঙ্গে একদিন বসেছিলেন। তো আমি তাদের সাথে সময় দিয়েছিলাম। তো তাদেরও যে দাবি দাবা দিয়েছে, সেই দাবি দাবা আমি দেখলাম যে তার মধ্যে আছে ছাত্র রাজনীতি থাকবে না, এই দলীয় রাজনীতি। তা আমি বললাম যে তোমাদের যে দাবি দিয়েছো বাবারা, সবগুলো তো আমারই দাবি, তো এর সাথে আরো দু একটা দাবি যোগ করো না। তো বলে, স্যার কি? তারা তো অবাক হয়ে গেছে, তারা হয়তো ভাবছে যে স্যার অর্ধেক মানবে অর্ধেক মানবে না। আমি বলছি, সবগুলোই মানা সম্ভব, সবই যৌক্তিক, তার সাথে আরো দু একটা দাবি যোগ করো বাবারা। তো বলে, স্যার কি যোগ করতে হবে? আমি বলি, যোগ করো যে আরেকটা নাম্বার দিয়ে লেখো, আমরা ক্যাম্পাসে জল কামান দেখতে চাই না। এটা ক্যান্টনমেন্ট নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ক্যাম্পাসে জল কামান দেখতে চাই না। আমরা চাই আমাদের পরীক্ষাগুলো সময় মতো হোক, আমরা চাই আমাদের রেজাল্ট সময় মতো হোক, আমরা চাই আমাদের প্রতিটি ক্লাস সময় মতো হোক। এগুলো একটু জুড়ে দাও। তারা তখন মুচকি হাসি দিচ্ছে। তো আমি বললাম যে এগুলো জুড়ে দাও, এগুলো আমাদেরই দাবি, তোমাদের সব দাবিই পূরণ করা সম্ভব। আমি তাদেরকে বলেছি যে তোমরা আমাকে দেখলে খালি সালাম দাও, এই করো সেই করো, আমাদের সমস্যার কথা বলো। আমি তো সমস্যা শোনার জন্য প্রস্তুত। আমি রাতে ঘুরে বেড়াই ক্যাম্পাসে, রাতে ঘুরে বেড়াই। কালকেও রাত 8টার সময় ঘুরে বেরিয়েছি, ওই জনতা ব্যাংকের ওদিকে গিয়েছিলাম, দেখলাম একটা রেস্টুরেন্টে যে বকা বকা করলাম যে আমার ছাত্ররা এখানে খায়, এখানে ময়লা থাকে, আমি খবর পেয়েছি, এটসেট্রা। তো ছাত্রদের যদি সামান্য উপকার করার একটা প্রবণতা শিক্ষকের মধ্যে না থাকে, তাহলে সে কিসের শিক্ষক? খালি পুঁথিগত বুদ্ধা একটু বকর বকর করলাম, শিক্ষক হয়ে গেলাম? এত সহজ না। শিক্ষক হতে গেলে এই যে ছাত্রকে ভালোবাসার, তাকে কারিকুলাম পড়ানোর, যে ভালো প্রেম ভালোবাসা দিয়ে সেটা করা সম্ভব। আর একটা জিনিস আমি খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, আমি একটা নাটক লিখেছিলাম এর উপরে, সেই জন্য আমি বলছি যে আমাদের যে স্রোত, সেখানে প্রেম দিয়ে ঐক্যতান সৃষ্টি করা সম্ভব। কি স্রোত? যেমন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে ছাত্র আসছে, ইনপুট কোথা থেকে আসছে? হাটহাজারী মাদ্রাসা, ক্যাডেট কলেজ, ব্র্যাক পরিচালিত স্কুল, এমবেসি পরিচালিত স্কুল, এনজিও পরিচালিত স্কুল, তারপরে 4 রকম মাদ্রাসা, আলিয়া, কওমি, দর্শে নিজামি থেকে আসছে। তারপরে আসছে কি বাংলা মিডিয়াম স্কুল, তারপর আজকে ইংলিশ মিডিয়াম স্কুল, ন্যাশনাল কারিকুলাম স্কুল, ও লেভেল 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 স্কুল। এত রকম প্রতিষ্ঠান থেকে এত রকম কালচার নিয়ে ছাত্ররা এসে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে। তাদের ভেতরে ঐক্যতান সৃষ্টি করা বড়ই কঠিন কাজ।
কারণ যে ক্যাডেট কলেজ থেকে আসছেন, যে সম্মানিত ফার্স্ট ইয়ারের ছাত্র বা ছাত্রী, তার সঙ্গে হাটহাজারী মাদ্রাসা থেকে যে আসছেন বা অন্য কওমি মাদ্রাসা থেকে যে আসছেন, তার যে একটা কালচারাল একটা ডিস্টেন্স বা গ্যাপ, সেটাকে একীভূত করতে অনেক মেকানিজমের দরকার। সেগুলো আমরা মাথায় রাখছি, মাথায় রেখে অনেক চিন্তা ভাবনা করছি। রাতে সেই জন্যই মনে হয় ঘুম কম হয়। অনেক অনেক চিন্তা ভাবনা করছি যে কি করে এই গ্যাপ কমানো যায়, তাদেরকে ভালোবাসার দিয়ে একটা ঐক্যতান সৃষ্টি করা যায়। আমরা একদিকে বলবো ন্যাশনাল কনসেনসাস দরকার, আর একদিকে এইভাবে ছাত্র আনবো এরকম এরকম ভাবে 14 রকম কালচারের, তাহলে কনসেনসাস কি কোনোদিন গ্রো করবে না। তো ফলে দেখা যাচ্ছে যে এই যে গ্রাজুয়েট যে প্রডিউসড হবে, গ্রাজুয়েট গুলো কোয়ালিফাইড হবে কখন? যখন আমরা আমাদের সরকারের পরিকল্পনা থাকবে। এই ব্যাপারে আমি সরকারের একটু সমালোচনা করতে চাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার আমাকে ভিসি দায়িত্ব দিয়েছে, আমি সরকারকে সেই জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি একটু সমালোচনা করতে চাই, সেটা আমি পরামর্শও দিয়েছিলাম লেখনির মাধ্যমে সরকারকে। কারণ এই সরকার প্রথমে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের সামনে এই এই যে ঘুণে ধরা সমাজকে সংস্কার করার এক অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হারানো যাবে না। তো এই সুযোগে সরকার সংস্কারের মধ্যে আছে। সরকার প্রথমে ক্ষমতায় এসে প্রফেসর ইউনূসের সরকার 6টা সংস্কার কমিশন করেছে, তারপর আরো 4টা করেছে, তারপর আরো 2টা করেছে, তারপর আরো 2টা করেছে, গণমাধ্যম সংস্কারও করেছে, দুদক সংস্কার কমিশন করেছে। আমি পরামর্শ দিয়েছিলাম 1 নম্বরে শিক্ষা সংস্কার কমিশন। কারণ ওই সব সংস্কার, সেদিন আমি বলে এসেছি, একটা একটা সংস্কার কমিশন আমাকে দাওয়াত দিয়েছিল টক শোতে, টক রাউন্ড টেবিলে। আমি বলে এসেছি আপনাদের সব সংস্কার মানে মিনিংলেস হয়ে যাবে যদি আপনি শিক্ষা সংস্কার না করেন। কারণ যত কাস্টম অফিসার, যত পুলিশ অফিসার, যত দুদক অফিসার, যত সার্ভিস হোল্ডার, সব আমার ভেতর দিয়ে যাচ্ছে, আমার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ডিগ্রি নিয়ে তারপরে সেখানে যাচ্ছে। তো আমার এখান থেকে যদি সে ইনডিসিপ্লিন শিখে যায়, আমার এখান থেকে যদি টর্চার সেল শিখে যায়, ফাও খাওয়া এগুলো শিখে যায়, তাহলে সে ভবিষ্যতে সেগুলো চর্চা করবে। আমার এখানে আগে সংস্কার করুন, আমার এখানে নিয়ম শৃঙ্খলা আগে প্রতিষ্ঠা করুন, তাহলে অন্য জায়গায় নিয়ম শৃঙ্খলা অটোমেটিক্যালি অর্ধেক প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারা সেগুলো চর্চা করবে। ফলে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষাঙ্গন বিশৃঙ্খল। সারা পৃথিবীর শুধু বর্ডার ক্রস করলেই, বাংলাদেশের বর্ডারটা ক্রস করবেন আপনি সিকিমের মতো দেশে গেলে, পাকিস্তান কত খারাপ সেই দেশে গেলে, ইন্ডিয়া তো আরো ভালো, শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা আছে। অন্য জায়গায় হয়তো শৃঙ্খলা নাই, শিক্ষা ব্যবস্থাটায় শৃঙ্খলা আছে। আর আমাদের এখানে শিক্ষাঙ্গন বিশৃঙ্খল। সেখানে লাশ পড়ার রাজনীতি, সেখানে ক্যাম্পাসে নিরাপদে মেয়েরা হাঁটে না, ভয় পায়। এরকম পরিবেশ থাকলে লেখাপড়া হবে কিভাবে? আমরা সেই পরিবেশ দূর করার জন্য চেষ্টা করছি। আমার যে টিম, সেই টিম আন্তরিকতার সাথে কাজ করছে। আমার 2 উপাচার্য, আমাদের প্রভোস্ট, ডিনস, এভরিওয়ান আমার পাশে আছেন। আমরা চেষ্টা করছি। আমরা বলছি না যে আমরা রাতারাতি কিছু করতে পারবো, ওভারনাইট কিছু হবে না। তো আমরা চেষ্টা করছি, আপনারাও আমাদের পাশে দাঁড়ান। আমরা দেখি চিটাগাং ইউনিভার্সিটিকে হার্ভার্ড এমআইটি তো আমরা বানাতে পারবো না, যেটা আমি বলেছিলাম, যে একটা অন্তত লেখাপড়ার করার মতো একটা সুষ্ঠু পরিবেশ তৈরি আমরা যদি করতে পারি। আর শিক্ষক যা কি বলবো, আর শিক্ষক তো আমি নিয়োগ নীতি রিসাবল না করে নেব না, বাজিয়ে দেখে নেব, তারপরে দেখা যাক কি হয়। তো আরো কোনো প্রশ্ন থাকলে আমি রাজি আছি। বেশি বেশি প্রশ্ন করলে অবশ্যই স্যার। আমি বেশি কথা বলছি, প্রশ্ন শুনছি কম, প্রশ্ন বেশি প্রশ্ন হওয়া তো উচিত। স্যার আমি আপনাকে অবশ্যই করছি। সেই সাথে স্যার আশা করছি অবশ্যই আপনি যেটা বললেন স্যার, যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, এই রাজনীতি, রাজনীতি শুধু যে যে রাজনীতির বদ্ধ জায়গা থেকে আমরা বের হয়ে আসছি আমরা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, কিংবা যে রাজনীতি ছিল শুধু যে সেই রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধ সেটা না, একেবারেই যেন ছাত্র রাজনীতি বন্ধ হয়। আমরা আশা করবো এটাতে আপনি অবশ্যই স্যার সফল হবেন, যেন একদল গিয়েছে আরেক দল এসে যেন সেই ছাত্র রাজনীতিটা দখল করে না নেয়, সেই দখলদারিত্ব যেন না থাকে। আমি অবশ্যই সে আশাই করব, আমরা সবাই সে আশাই করি। আমরা চাই না কোনো রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকুক, সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয় স্যার। কারণ রাজনীতি, ছাত্র রাজনীতি জিনিসটাতে আসলে কেউ না কেউ কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা খুবই আশাবাদী স্যার আপনার আপনার এবং আপনার টিমের প্রতি, যে অবশ্যই খুব ভালো কিছু হবে সামনে। এই প্রশ্নের আমরা একটা প্রশ্নে চলে যাই স্যার, যে ন্যাশনাল ইউনিভার্সিটির আমাদের কিছু ভাইয়া আপুরা বলছেন, যেমন জনাব আমাদের লাইভে জনাব মুস্তাহিদ হাসান ভাইয়া লিখেছেন যে ন্যাশনালের শিক্ষকরা বিশেষ ক্যাডার হওয়ার পিছনে ছুটতে ছুটতে তারা নিজের বিষয়টাই ভুলে যায়। এই বিষয়টা কিভাবে সমাধান করা যায়? এছাড়াও তানজিমা তাবাস্তুম আপু লিখেছেন আমাদের জুম
থেকে যে স্যার বিসিএস ন্যাশনাল ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডার সার্ভিস আছে এমন অনেক উদাহরণ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এমন কোনো উদাহরণ নেই। সিজিপি আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাধা না রেখে শুধু শিক্ষকতাকে যারা ভালোবাসেন, যারা বাই বার্থ টিচার, তাদেরকে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ দেওয়া যায় না? আমি আশা করব এই পুরো ব্যাপারটি নিয়ে আপনি কিছু বলবেন স্যার। এবং আরেকটু আপনার ব্যস্ততার সময় থেকে, আমাদের কথা ছিল আমরা 8টায় শেষ করব, বাট আপনি যদি আমাদের আরেকটু সময় দেন আমরা খুব খুশি হবো স্যার, কারণ আমাদের এখনো প্রচুর প্রশ্ন জমে আছে। আপনি যদি বেশি বেশি প্রশ্ন করেন, আমি যে কয়েক ঘন্টা লাগে সময় দেবো, কোনো অসুবিধা নেই। কারণ আমি সো স্যার। ক্লান্ত বোধ করলেও আপনারা তো ভালো ভালো প্রশ্ন করছেন, এগুলো এডুকেশন রিলেটেড, সেই জন্য আমার বলা উচিত। এবং এতজন যে আমার কথা শুনছেন সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তো এটা আমাদের একটা দৈন্যতা যে আমাদের ইউনিভার্সিটিতে এখন এই যে ব্রাক ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট এসে পিএইচডি ছাত্র হতে গেলে বা শিক্ষক হতে গেলে বলে যে প্রাইভেট ইউনিভার্সিটি। আরে প্রাইভেট ইউনিভার্সিটি সো হোয়াট, আপনি তার যোগ্যতা যাচাই করবেন, তার যোগ্যতা যাচাই করবেন। আর একটা জিনিস হচ্ছে, আমাদের মধ্যে একটা হীনমন্যতা আছে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা তো কোনো দোষ করেননি, তারা তো আমাদেরই সন্তান। তো জাতীয় বিশ্ববিদ্যালয় হয়েছে তো কি হয়েছে, লেখাপড়া তো নিজের কাছে, সে যদি নিজেকে সেইভাবে বিল্ড আপ করতে পারে, সে তাহলে তাকে নিতে দোষ থাকবে কেন? সে পিএইচডি ছাত্র হতে চাইলে তাকে ওরকম ভাবে অবজ্ঞার চোখে দেখা হয়, এটা আমি খুবই আপত্তিকর মনে করি। আমরা চেষ্টা করব এই ধারায় পরিবর্তন আনতে। একটু সময় লাগবে, আমরা আগে বেসিক জিনিসগুলোতে হাত দিয়েছি, সেই বেসিক জিনিসগুলো আগে ঠিক করার পরে তারপরে আমরা ওইদিকে যাব। তো আমরা সেটা চেষ্টা করব যে কিভাবে একটা সমতা প্রতিষ্ঠা করা যায় এই যে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, এবং লেখাপড়ার ক্ষেত্রে। আসলে লেখাপড়াটা তো নিজের কাছে, অনেকে তো আছে আপনি এডুকেশনাল ইনস্টিটিউশনে যাননি কিন্তু আপনি প্রচন্ড পণ্ডিত, এরকমও তো লোক আছে, তাদেরকে নিলে তো ইউনিভার্সিটি লাভবান হবে। তো আহ, এখানে নানা রকম টিচারদের ভেতরে দলাদলির কারণে অনেক রকম ক্ষতি হয়। আমি ছাত্র রাজনীতির কথা যেটা আপনি আশাবাদ ব্যক্ত করলেন, সেটা হয়তো আমি পারবো। আমরা সিন্ডিকেট করে এই যে বুয়েটের মতো, ঢাকার মতো, আমরা এই যে আনটিল ফার্দার অর্ডার আমরা ছাত্র রাজনীতি বন্ধ করে দিলাম। কিন্তু শিক্ষক রাজনীতি আমি পারবো না, কারণ ওইটা অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স চেঞ্জ করতে গেলে সরকার লাগবে, সরকারের সদিচ্ছা লাগবে এবং পরিকল্পনা লাগবে। সেইটা সবচেয়ে ক্ষতিকর দিক, শিক্ষক রাজনীতির দিকটাকে আমি বেশি ক্ষতিকর মনে করি। কারণ আমি নিজে ভুক্তভোগী তো, আমি নিজে জানি। আমি 40 বছর এখানে পড়িয়েছি, আমার কাজ ছিল 40 বছরে আমি শুধু শিক্ষকতা ছাড়া, ক্লাসরুমে পড়ানো ছাড়া অন্য কোনো দায়িত্ব পাইনি, চাইনি, পাইওনি। তো ফলে আমার একদিক দিয়ে লাভ হয়েছে আর একদিক দিয়ে লোকসান হয়েছে। লাভ হয়েছে কোন দিক দিয়ে? লাভ হয়েছে যে সেই ফাঁকে আমি কিছু একাডেমিক কাজ কাজ করার চেষ্টা করেছি। লোকসান হয়েছে কোন দিকে? বিভিন্ন অ্যাসাইনমেন্ট পেলে বিভিন্ন অভিজ্ঞতা হয়, একটা হলের প্রভোস্ট হলে হল অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে ধারণা থাকে, আবার কিছু পকেটেও আসে, এই দানা পানি। তো দানা পানি পকেটে আসলে সেটাও একটা লাভ। তা ওই লাভটা আমার হয়নি, আমি সেটা পাইনি, তার জন্য আমার কোনো ক্ষোভ নাই, বরং আমার আনন্দ আছে যে আমি সব ছাত্রের কাছ থেকে, সব ছাত্রের প্রতি সমান আচরণ করতে পেরেছি। আমার কাছে সব ছাত্র সমান। এখনো আমি যে কোনো ছাত্র দেখলে, কালকে একটা ছেলেকে গাড়িতে তুলে নিয়েছি, বললাম যে বাবা তুমি কোথায় যাবা, বলে, আমার সাথে আসো। তা তোমার নাম কি? আমার নাম সাব্বির। কোথায় পড়ো? পালি ডিপার্টমেন্টে। আচ্ছা ঠিক আছে, চলো আমি ওখানে যাবো, তুমি আমার সাথে চলো। তো তার সাথে গল্প টল্প করে জানলাম তার ক্লাস ক্লাস হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু গল্প করলাম। তো সে বললো যে স্যার আমি আপনার উপর একটা ভিডিও বানাবো। আমি কিছু, তুমি কোনোদিন বানিয়েছো? বলে যে হ্যাঁ আমি বানিয়েছি, নালন্দা এই যে গিরিপথ এর উপরে আমি একটা ভিডিও বানিয়েছি, আমি আপনাকে পাঠাবো। সে পাঠিয়েছে, আমি দেখলাম যে না, ভালো। যার যেদিকে ট্যালেন্ট তাকে উৎসাহিত করতে হবে, ওকে পেলে আমি আরো উৎসাহিত করবো যে হ্যাঁ তুমি বানাও। তো যার যেদিকে আগ্রহ সে সেদিকে করছে। আমাদের ইউনিভার্সিটি ছাত্রদের মধ্যে যে অসম্ভব প্রতিভা লুকিয়ে আছে, সেটা যদি আমরা বিকশিত হবার সুযোগ না করে দিতে পারি, এর চাইতে বড় অপরাধ ইহকালে পরকালে যে এর জন্য জবাবদিহি করা লাগবে শিক্ষকদের। আমি তো তাই মনে করি, আমি সেভাবে দেখি। কাজে আমি ইয়াং টিচার্স যারা আছে তাদের কাছে সবই নয় করজোড়ে মিনতি করব যে আপনারা ছাত্রদেরকে ইয়াং কলিগ হিসেবে বিবেচনা করুন, তাদের সাথে সম্মানের সাথে তাদেরকে জ্ঞান দান করুন, তাদেরকে এই যে ঠিকভাবে খাতা দেখুন, ঠিকভাবে নম্বর দিন, যেন কেউ ভিক্টিমাইজেশনের শিকার না হয়। ভিক্টিমাইজেশন একটা পুরনো রোগ। সলিমুল্লাহ খান এসেছিলেন আমাদের এখানে, 2টা লেকচার দিয়েছেন, আমার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তো আহ, আহ, ওনাকে আমি সমাদর করেছি, ওনার সাথে আমি টকশো করেছিলাম একবার, উনি আমি আর রাশিদ খান মেনন পরিচয় আছে, গল্প টল্প করেছি। তা আমি ভিক্টিমাইজেশনের উদাহরণ দিচ্ছি। সলিমুল্লাহ খান ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন আইন বিভাগে। উনি, ওনাকে ভাই 25-এর মধ্যে 8 নম্বর দেওয়া হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আর একজনকে আমি চিনি, আনোয়ার জোয়ারদার, স্ট্যাটিস্টিশিয়ান, পরিসংখ্যানবিদ। পৃথিবীর 16টা না 18টা ইউনিভার্সিটিতে উনি পড়িয়েছেন, এখন মরক্কোতে পড়াচ্ছেন। এরপরে আর একটা বাংলাদেশের ইউনিভার্সিটি তাকে প্রো ভাইস চ্যান্সেলর করছে, উনি হয়তো চলে আসবেন।
তা উনাকে ম্যাট্রিকে ফার্স্ট, তখন তো জিপিএ ছিল না, ম্যাট্রিকে ফার্স্ট, ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড, এরকম ওনার রেজাল্ট, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইত্যাদি। এমএ পরীক্ষায় একটা পেপারে তাকে 33 দেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, আনোয়ার 33 দেওয়ার পরে ফার্স্ট ক্লাস পেলে কি করে? বলে যে, ভাই আমি তো অন্যান্য পেপারে অনেক ভালো করেছিলাম, সেই জন্য। তার ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করনি কেন? বলে, আমি যাতে ঢুকতে না পারি সেই জন্য আমার রেজাল্ট হওয়ার আগে 4 জনকে ঢুকানো হয়েছে। এই যে ভিক্টিমাইজেশনের রোগ, কাউকে দেখে নেবো, কাউকে উঠাবো, এইটা টিচারদের ভিতরে যদি থাকে, সে তো টিচার নামের কলঙ্ক। সে কিসের টিচার? এখানে যোগ্যতার ভিত্তিতে সবকিছু হবে, একাডেমিক এক্সেলেন্সের ভিতরে সবকিছু হবে। আমি আমার ইউনিভার্সিটির কথা বলতে পারি। আমার ইউনিভার্সিটি তো আজকে একজন এসেছিলেন, ওই যে ডেমোক্রেসির উপরে আমাদের যে ছাত্রদের ট্রেনিং দিচ্ছেন, সেখানে আমি আমার যে বক্তৃতা করতে হয় এখন, পার্সোনাল কথা বলি কিছু, মানে ছাত্ররা হয়তো মজা পাবে। যে আমি, আমাদের 48টা না 50টা ডিপার্টমেন্ট, তো সব ডিপার্টমেন্টে আমাকে এই যে প্রধান অতিথি, এই অতিথি আমাকে যেতে হয়। তা আমি যে ওশেনোগ্রাফিতে যে আমি বক্তৃতা করে আসছি, আমি ওশেনের কি জানি, এবিসিও তো জানি না, কিন্তু সেখানে যে ভালো ভালো কথা বলে আসছি। ফলে দেখা যাচ্ছে আমি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হয়ে যাবো, আস্তে আস্তে ওদের কাছে শুনতে শুনতে শিখে যাবো। তো সয়েল সায়েন্সে আমাকে হয়তো দাওয়াত দেবে, সেখানে যে মাটির উপরে বক্তৃতা করে আসবো। আমি তো সোশ্যাল সায়েন্স হলে আমার বক্তৃতা করার কথা, কিন্তু সব জায়গায় যে আমাকে বলতে হয়, আমি বলে আসি ওইরকম। তো ফলে দেখা যাচ্ছে যে এই শিক্ষকদের যে ব্যাপারটা, যে তারা যদি আরো যত্নশীল না হন ছাত্রদেরকে, এটা অনেকটা আহ অন্তরের ভেতর থেকে না আসে, তাহলে হবে না। তা সেই সেই রিলেশনশিপটা গড়ার জন্য যে এনভায়রনমেন্ট দরকার, সেই এনভায়রনমেন্ট আমরা তৈরি করার চেষ্টা করছি। এটা ওভারনাইট হবে না, কয় বছর লাগবে তাও আমি জানি না, তবে চেষ্টা থাকলে হয়তো কিছুটা প্রোগ্রেস হবে, এটা আমি বিশ্বাস করি। আর টিচারদের যে এই যে পারস্পরিক যে সম্পর্ক, সেখানেও অনেক গ্যাপ রয়ে গেছে। এই রাজনৈতিক কারণে অনেক গ্যাপ রয়ে গেছে। সেই সেই গ্যাপগুলো দূর না করতে পারলে টিচাররা কিভাবে হবে? তো এখানে রাজনৈতিক পরিচয়টা তো বড় পরিচয় না। বিদেশে তো এই যে আমরা, অনেকে জিজ্ঞেস করে আমরা র্যাঙ্কিং এ পিছিয়ে যাচ্ছি। র্যাঙ্কিং এ পিছিয়ে যাওয়ার কারণ কি? যে চিটাগাং ইউনিভার্সিটি, এখন আমরা র্যাঙ্কিং এর জন্য একটা কমিটি করে দিয়েছি, তারা কাজ করছেন। তো টিচাররা তাদের বায়ো আপলোড করে না। আমি বারবার অনুরোধ করছি, আমাদের একটা ওয়েব পোর্টাল আছে কত সুন্দর, কিন্তু সেখানে চেহারা ভালো থাকলে তো আমরা কোনো স্কোর পাবো না। অনেকে ছবি দিয়ে রাখছে কিন্তু তার পাবলিকেশন আছে, সেখানে দেয়নি। তা আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, তাও তারা যদি না দেন, তার ইউনিভার্সিটির ক্ষতি করার অধিকার তো তাদের নাই। তারা তো ক্ষতি করছেন। তার যদি 10টা আর্টিকেল থাকে, একটা আর্টিকেল থাকে, ওখানে দিয়ে দিলে আমরা স্কোর পাবো। কিন্তু তারা দেন না, আশ্চর্য। তো তারা না দিলে আমরা স্কোর পাই না, ওই ক্ষেত্রে আমরা উইক স্কোর করি। তো ফলে দেখা যাচ্ছে যে এই এই সুযোগগুলো যদি শিক্ষকরা না বোঝেন, তাদেরকে তাদেরকে ট্রেন আপ না করা হয়, তাহলে আহ, আমি এখন সেক্ষেত্রে আরো বিভিন্ন মেকানিজম উদ্ভাবন করছি, তাদেরকে দিতে বাধ্য করবো যেভাবেই পারি। চেষ্টা করব যে আপনারা কারো যদি আজকে জয়েন করেন, তার তো প্রকাশনা থাকার কথা না, উনি খালি লিখবেন আমার এই বিষয়ে আগ্রহ আছে, আমি এই বিষয়ে গবেষণা করছি, এতেই আমরা স্কোর পাবো। তো সেটুকু যদি না লিখতে পারে ইউনিভার্সিটির স্বার্থে, তাহলে তো আমার এখানে কোনো স্বার্থ নেই। ইউনিভার্সিটির স্বার্থে বলছি যে ইউনিভার্সিটিটাকে আমরা পরিচিত করি। আগে আমি বিদেশে যখন যেতাম, আমি গর্ব করতাম। আমি মনে মনে এরকম হতো যে আমাকে কেউ জিজ্ঞেস করছে না কেন আমি কোথায় পড়াই। তো আমাকে কেউ জিজ্ঞেস করলে বলতাম যে হ্যাঁ আমি পড়াই। জামাল নজরুল ইসলাম সাহেব ওখানে আছেন, ওখানে এই যে এই যে আছেন, ডক্টর আনিসুজ্জামান আছেন, তারপরে ইমেরিটাস প্রফেসর আব্দুল করিম ইতিহাসবিদ আছেন। তারা বলতো ইয়েস আই নো হিম, আই নো হিম, আমি তার বই পড়েছি, এভাবে বলতেন। এখন আমি বিদেশে গেলে আমাকে কেউ জিজ্ঞেস, আমি খালি ভয়ে থাকি আমাকে যেন জিজ্ঞেস করে না তোমার ইউনিভার্সিটির নাম কি। কারণ এখন যদি জিজ্ঞেস করে, আমি যদি বলি ইউনিভার্সিটি অফ চিটাগং, তারা বলবে ওখানে কে আছে, আমি কার নাম বলবো? আমার চেহারা যতই ভালো হোক, তোমার চেয়ে ভালো হলেও আমাকে তো চিনবে না। কারণ আমাকে চিনবে আমার কাজ দিয়ে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আমাকে, আমার যদি কাজই না থাকে, তাহলে আমার যে ওরকম টিচার নাই আমি তা বলছি না, তাদের সংখ্যা ওরকম নাই। জামাল নজরুল ইসলাম কই, প্রফেসর ইউনুস, প্রফেসর আনিসুজ্জামান, প্রফেসর কি, এই যে আব্দুল করিম, এই যে শূন্য স্থানগুলো, এই শূন্য স্থানগুলো আমাদের ইয়াং কালিগদেরকে তো পূরণ করতে হবে। তা সেই পূরণ তো তারা করতে পারছেন না। তা কবে পূরণ করতে পারবেন আমি তো সেই গ্যারান্টি দিতে পারছি না। পূরণ করতে পারলে আবার আমাদের ইউনিভার্সিটি তার একাডেমিক ইমেজ রিবিল্ড করতে পারবে। আমাদের একটা কথা কিছুতেই ভুলে গেলে হবে না। এবং আমি গ্যারান্টি দিতে পারি, এখানে যে 400 জন আছে, 400 জনই আমার সাথে একমত পোষণ করবে যে ইউনিভার্সিটি ইজ অ্যান একাডেমিক ইনস্টিটিউশন, এটা পলিটিক্যাল ইনস্টিটিউশন না। তার পলিটিক্যাল ফ্লেভার বেশি হয়ে গেলে, একাডেমিক ইনস্টিটিউশন কম হয়ে গেলে, তার খেসারত জাতিকে দিতে হয়। আমরা তাই দিয়ে চলেছি। এর থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা নিয়ে আমরা কাজ করছি, মাথায় রয়েছে অনেক কিছু, কিন্তু এককভাবে করা সম্ভব নয়। আর কোনো প্রশ্ন থাকলে আমি প্রস্তুত আছি। যদি জানি তাহলে বলবো, না জানলে পরে জেনে বলবো।
জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা একটা, যেহেতু টিচার্স নিয়ে তখন কথা হলো, আমরা একটু ভার্সিটির ডিফারেন্ট বিষয় নিয়ে একটা প্রশ্ন করি স্যার। যে একটা খুব একটা কমন মিম আছে পাবলিক ভার্সিটি নিয়ে, যেটা হচ্ছে রেজিস্ট্রার ভবন, ঠিক আছে স্যার? রেজিস্ট্রার ভবনে গেলে লাঞ্চের পরে আসেন, লাঞ্চের পরে আসেন, এই যে একটা লাইন, এই লাঞ্চের পরটা আসলে দেখা যায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন শেষ হয় না, এই লাঞ্চের পরে চলতেই থাকে। এবং দেখা যায় যদি মানে রেজিস্ট্রার ভবনের কর্মকর্তা কর্মচারীরা ওনারা বসে আছেন, মানে যেটা সবাই ফিল করে, এবং আমিও পার্সোনালি হয়তো বা এটা ফেস করেছি, কিংবা প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা ফিল মানে ফেস করে, যে তাদের কাজের দায়িত্বে প্রচন্ড অবহেলা। এই যে অবহেলা, তিনি তো কাজ করছেন রেজিস্ট্রার অফিসে, এটা তার দায়িত্ব, এবং তিনি কিন্তু 9টা 5টা অফিসে এসেছেন, তিনি লাঞ্চের পরে আসেন, এই কথাটা কিন্তু উনি বলতে পারেন না। কিন্তু উনি যখন এই কথাটা বলেন, এরকম অনেক নজির আছে যে উনি এই কথাটা বলার পরে স্টুডেন্টরা হয়তো কোনো এটা নিয়ে একটু প্রোটেস্ট করেছে, উল্টো তারা হচ্ছে ভয় দেখায় যে তাহলে কিন্তু আপনার আপনার সনদ দিব না, তাহলে আপনাকে, উল্টো হচ্ছে স্টুডেন্টদেরকে এটা নিয়ে একটা থ্রেট দেওয়া হয়। তো এই যে একটা প্রবলেম, এটা খুবই একটা সিরিয়াস প্রবলেম স্যার। এবং এছাড়াও যে সার্টিফিকেট তুলতে গেলে আমরা যে প্রবলেম গুলো ফেস করতেছি, একটা সার্টিফিকেট তুলতে যাচ্ছে যেটা হয়তো একদিনে হয়ে যাচ্ছে, সেখানে বিশেষ করে ভার্সিটি গুলো তো অনেক দূরে হয়, আমাদের যেটা ইউনিভার্সিটির কথাই ধরি অনেক দূরে, ঢাকা ইউনিভার্সিটি হয়তো বা আশেপাশে হলে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যাওয়া আসা তো খরচ হয় একটা স্টুডেন্টের ক্ষেত্রে, কাছে আসলে 10 টাকা 15 টাকাও অনেক। সে যখন স্টুডেন্ট লাইফে থাকে তার কাছে এটাও অনেক, তা বরং সে বেকার থাকে ওই সময়ে। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটা স্যার কাটিয়ে ওঠার জন্য আমাদের ভার্সিটি প্রশাসন কিংবা পাবলিক ইউনিভার্সিটির প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিতে পারে? এবং আমি আশা করব আমাদের চিটাগং ইউনিভার্সিটিও প্রশাসন যদি এটা নিয়ে একটু কঠোর নজরদারিতে দেখেন তাহলে খুব ভালো হবে স্যার। এটা নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। অনেক অনেক ধন্যবাদ। ভেরি একটা রাইট প্রশ্ন রাইট টাইমে করার জন্য, কারণ এটা মিস হয়ে গেলে অনেক কিছু মিস হয়ে যেত। তো এতক্ষণ তো শুধু অনেক হতাশা অনেক কিছু বললাম, এখন কিছু আশাবাদের কথাও না বললে মন খারাপ হয়ে যাবে। তো আমরা এই প্রশাসনিক গতিশীলতা আনার জন্য স্টেপ নিয়েছি অলরেডি। এখন যদি কেউ সার্টিফিকেট নিতে যায়, আমার ধারণা তার দেরি হবে না। আমরা দেখে দেখে লোক দিয়েছি, এবং যাতে স্টুডেন্ট হয়রানি না হয় সেই জন্য মনোযোগ দিয়েছি, কিন্তু কর্মচারীরা যতটা মনোযোগ আমি আশা করছি সেটা পাচ্ছি না। আমি দু একটা উদাহরণ দিই যে কিভাবে স্টুডেন্টদেরকে হ্যারাস করা হয়। যেমন একটা ছাত্র সিস্টেম ডেভেলপ করে দিতে পারলে এই হ্যারাসমেন্ট কমে যাবে, আমরা সেই সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছি। যেমন একটা ছাত্র, সে ময়মনসিংহ থেকে এসছে, কি তার সার্টিফিকেট নেবে। তো সে কাগজপত্র জমা দিয়েছে। তো ফোর্থ ইয়ারের মার্কশিট দিয়েছে কাগজপত্রের সাথে। ফোর্থ ইয়ারের মার্কশিটের মধ্যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবগুলো ইয়ারেরই রেজাল্ট আছে। তো তখন তাকে বলা হয় কি, কনসার্ন অফিসার তাকে বলেন যে আপনার ফার্স্ট ইয়ারের মার্কশিট কই? বলে যে ওটা তো নাই। ওটা না থাকলে তো হবে না, কেন? আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবই তো এর মধ্যে আছে, এটা আপনারা দেননি। তা বলে যে না, ওটা না দিলে হবে না। তাকে হ্যারাস করবে। তখন সে চিন্তা করবে আবার আমি ময়মনসিংহ যাবো এটা আনতে। তখন সে ওই অন্য লাইনে কথা বলা শুরু করে, যে আসেন চা পানি খাই ইত্যাদি ইত্যাদি। তো এটা যাতে না করতে পারে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। ফোর্থ ইয়ারের মার্কশিট তো আমরাই দিয়েছি আমরাই দিয়েছি, আমরা সেটাকে অবিশ্বাস করবো কিভাবে? তাহলে তাকে কেন আমি তার ফটোকপির পয়সা খরচ করাবো? এই প্রশ্ন আমি তুলেছি মিটিং এ। এবং আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি। আমাদেরকে একটু সময় দেন, আমাদের বয়স তো 2 মাস, মায়ের কোলে আছি এখন। তা তা এটা একটা। 2 নম্বর হচ্ছে এই যে ছাত্রদের যে হয়রানি করা হয় বিভিন্নভাবে। একটা ছোট একটা কাজ করতে গেছে, তার 5-7 টেবিলে তাকে ঘুরতে হয়। তা এই যে লাল ফিতার দৌরাত্ম্য, এটা ছাত্রদেরকে, আমরা একটা জিনিস অলরেডি করে ফেলেছি। ইউনিভার্সিটির বয়স তো 59 বছর। তা এতদিনও তো ভিসিরা ছিলেন, তারা যেটা করতে পারেননি, আমরা একটা ছোট কাজ অলরেডি করে ফেলেছি। সেটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দিবসের দিন আমি নিজেই সেটা উদ্বোধন করেছি। সেটা কি? সেটা ব্যাংকে আর এখন যে লাইন দিতে হবে না। এই যে ছাত্ররা টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে লম্বা লাইন দিত, সেই লাইনটা আমরা জাদুঘরে পাঠিয়ে দিচ্ছি। তো এখন তাদের কিভাবে তারা টাকা দেবে? তারা ঘরে বসে বিকাশে, নগদে, অ্যাপসে, সোনালী ব্যাংকের গেটওয়েতে টাকা চলে যাবে। সোনালী ব্যাংকের সাথে এমইউ করেছি, সেটা 12 তারিখে উদ্বোধন হয়েছে। এখন তারা ব্যাংকে না যেয়েও টাকা জমা দিতে পারে। এরপরে আমরা যে অটোমেশনটায় যাব, সেটা হচ্ছে এই সার্টিফিকেট টিকেট এগুলো অটোমেটেড ছাত্র নিজেই নিতে পারবে। তো সেইটা আমরা ভেরি কেয়ারফুলি করব। আমাদেরকে সেটার জন্য হয়তো 1-2 বছরও সময় লাগতে পারে, কারণ আমরা সুনিশ্চিত না হলে ওই যে এই যে টেম্পারিং বা হ্যাকিং, এই সমস্ত ব্যাপারে যারা সিকিউরিটি প্রোভাইডার, তাদের সাথে আমাদের লিয়াজও চলছে। এটা আমরা যখন একেবারে 100-200% নিশ্চিত হব, তখন আমরা ওইটা করব। তখন ছাত্র হয়রানি আরো কমে যাবে ছাত্ররা এখন, আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা বলে দিয়েছি। আমার নির্দেশনায় আমাদের রেজিস্ট্রার মহোদয় চিঠি দিয়ে দিয়েছেন প্রত্যেক ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের রুমের বাইরে
একটা ছোট করে বাক্স থাকবে, যেটার নাম থাকবে একাডেমিক অভিযোগ বাক্স। ওখানে যে আমার আমার গার্লফ্রেন্ড আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই সমস্ত অভিযোগ করা যাবে না। ওখানে অভিযোগ করতে হবে কি একাডেমিক অভিযোগ, যে আমার ক্লাস হয়নি অমুক দিন অকারণে, আমার রেজাল্ট দেরি হচ্ছে, এই সমস্ত অভিযোগ ওখানে বাক্সের মধ্যে ফেলবে। ওইটা আমরা বিবেচনায় নেব। আর সাডেন ভিজিট তো আছে। আর এই কর্মচারীদের হয়েছে কি, কর্মচারীরাও ওইভাবে নিযুক্ত হয়েছে। কর্মচারীরা, কর্মচারীদের যে নিয়োগ প্রক্রিয়া, সেটা তো সেখানে লেনদেনের বিস্তারিত অভিযোগ আছে, এ নিয়ে তদন্ত চলছে দুদকের। তো সবসময় আমরা এখন কম্পিউটার লিটারেট কর্মচারী খুঁজে পাচ্ছি না। প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে চাহিদা আসতেছে, আমাকে এরকম কর্মচারী দেন, এরকম কর্মচারী দেন। এ, এতদিন ধরে চাকরি করছে, সে শেখেও না, জানেও না, কিছুই না। তো কর্মচারীদের ট্রেনিং দেওয়ার জন্য আমরা আইকিউএসসি কে অনুরোধ করেছি, এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করার জন্য আমরা চেষ্টা করছি। এটা ওভারনাইট দূর করা যাবে না, তবে ছাত্র হয়রানি আরো কমে আসবে আমরা যদি আরো একটু সতর্কতার সাথে কাজ করতে পারি, এবং কোন কোন পয়েন্টে তাদেরকে সেবা দেয়া যায় কিভাবে সহজভাবে, সেটা নিয়ে আমরা আমাদের দুই প্রভিসির সাথে মিলেমিশে কাজ করছি। আমাদের প্রভিসি একাডেমিক শামীমউদ্দিন খান, তিনি এক একটা করে আজকে এক ডিপার্টমেন্টে গেলে কালকে আর এক ডিপার্টমেন্টে যাচ্ছেন, তাদেরকে ওরিয়েন্টেড করছেন, এইভাবে এইভাবে করেন, এইভাবে করেন, সুন্দর করে করছেন। এবং কিছু পরিবর্তন যে হবে না আমি বিশ্বাস করি না, একেবারে হতাশ হলে তো লাভ নেই। আমরা এর মধ্যে দিয়ে চেষ্টা করে যতটা এগিয়ে নিতে পারি, এ, এ, কিছুটা যদি ভালো কাজ করে। আমি যেটা বলছিলাম যে ইতিবাচক খালি তো হতাশই করলাম, খালি রাজনীতি অমুক তমুক বলে বলে পার্টিসিপেন্টদেরকে হতাশই করলাম। একটু ইতিবাচকের কথা বলি, যে আমরা ইতিমধ্যে ওই ব্যাংকের লাইনটাকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। তা আমরা জাদুঘরকে মডার্নাইজ করেছি, সেখানে 3 ডাইমেনশন করে যে জিনিস টিনিস, ওখানে একটা জুলাই বিপ্লব কর্নার করা হয়েছে। সেখানে ওই যে যারা শহীদ হয়েছে তাদের জামা কাপড় আছে, আপনারা দেখতে পারেন, অনলাইনেও দেখতে পারেন। তারপরে এই যে আমরা বিনা পয়সায়, এতদিন তো ভিসি ছিলেন, তাদের মাথায় এগুলো কেন আসেনি? কেন আসেনি? আমি কি করছি এখন, আমি লাইব্রেরিতে যাতে ক্ষুধা লাগলে আশেপাশে রেস্টুরেন্টে আমরা ভেন্ডিং মেশিন দিয়ে দেবো, ওখানে আমাদের 1 টাকাও খরচ হবে না। তারা টিপ দিয়ে ওখানে টাকা দিলে ওই স্ন্যাক্স খেতে পারবে, কফি খেতে পারবে। তারপরে আমরা হলে হলে ওয়াশিং মেশিন দেবো। ওয়াশিং মেশিন দিয়ে আবার ছাত্রদেরকে বলে দেবো, বাবা তোমার 3টা জামা হলেই যেন ওয়াশ করো না, বন্ধু বান্ধব রুমমেটদের জামা নিয়ে এতগুলো হলে তারপরে ওয়াশ করবা, তাহলে জামা প্রতি তোমার 1 টাকা 1.5 টাকা খরচ পড়বে। তো আমাদের 1 টাকাও খরচ হবে না। দে উইল প্রোভাইড, দে উইল প্রোভাইড। তো আমি এক প্রোভাইডারকে জিজ্ঞেস করেছি, আমার কাছে এসেছিল, সালাম দিয়েছিল, যে আচ্ছা আপনারা তো ওই যে কাচের আলমারির মতো ওইগুলোই তো দেবেন? বলে যে হ্যাঁ। তা ছাত্ররা ক্ষতি করবে না? বলে যে না স্যার, ছাত্ররা অনেক ভালো, যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছি, বুয়েটে দিয়েছি, আমাদের একটা মেশিনও ক্ষতি হয়নি। আর ক্ষতি হলে তো আমার কিছু না, ক্ষতি হলে তারা তার জন্য দায়ী। তারা, আমরা শুধু জায়গা দেবো, স্পেস দেবো, গেল। তারপরে আমাদের অবকাঠামোগত গত কারণে আমাদের ইউনিভার্সিটিটা শহর থেকে অনেক দূরে, 13-14 মাইল। আমার একটা ছাত্রের বই কিনতে হলে 14 মাইল দূরে আন্দরকিল্লায় যেতে হয়। আমার একজন শিক্ষকের বই কিনতে হলে 14 মাইল দূরে বাতি ঘরে যেতে হয়। এই কষ্ট লাঘব করার জন্য যখন আমি ইউজিসি কে অ্যাপিল করেছি, তাদের কাছে জিনিসটা সুন্দরভাবে প্লেস করেছি, তখন বলেছে কি স্যার কত টাকা লাগবে? আমি বলেছি কি আমি জানি না, আপনি কি করবেন? আমি বলছি কি আমার দীর্ঘদিনের স্বপ্ন। 3জন ভাইস চ্যান্সেলরকে আমি এই অনুরোধ করেছিলাম যে আমি একটা অন ক্যাম্পাস বুক স্টোর কাম সুভেনির শপ টিএসসির আদলে বড় একটা কমপ্লেক্স বানাতে চাই, এটা আমার ড্রিম প্রজেক্ট। তা বলে যে তারা সবাই বলেছিলেন যে আমরা এটা করবো, এটা খুব সুন্দর। তারা কেউই করেননি, আমি তাদের সমালোচনা করব না। এখন আমি ভিসি, আমার সেই স্বপ্ন তো মারা যায়নি। আপনারা আমাকে সাহায্য করেন, আপনার কত টাকা লাগবে? আমি বলছি আমি জানি না। তা তারা একটা ভালো অ্যামাউন্ট দিয়েছেন। এখন সেই টাকা পেলে আমি সাইট সিলেকশন করছি, সয়েল টেস্ট হয়ে গেছে ওই লেডিস জুপলির ওখানে, সুন্দর করে করবো 5 তলা। ওখানে ব্রেস্ট ফিডিং এর জন্য রুম থাকবে, নামাজের জন্য ছাত্রদের ছাত্রীদের আলাদা রুম থাকবে, তারপরে লে আউট করার, হ্যাং আউট করার জন্য স্পেস থাকবে, তার বই পড়ার জন্য, বই কিনবে না, পড়ে পড়ে রেখে চলে যাবে সেই ব্যবস্থা থাকবে, শুয়ে বসে গল্প করার ব্যবস্থা থাকবে, চওড়া ফুটপাত থাকবে, সুন্দর ব্যবস্থা থাকবে, একটা ফ্লোর থাকবে অ্যালামনিদের জন্য, তারা এসে ওখানে কনফারেন্স করতে পারবে, গেট টুগেদার করতে পারবে। অনেক ওর ভিতরে বহু কিছু আমাদের পরিকল্পনায় স্বপ্নের মধ্যে রয়েছে। এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে পারি, ওই একটা কাজ করতে পারলে ছাত্রছাত্রীরা আমাকে মনে রাখবে। এর সাথে রয়েছে জো বাইক। জো বাইক এসেছিল এখানে, ওই চার্জ করে ওটা চালাতে হয়। জো বাইক একটা ছাত্র সংগঠনের চাপে তারা চলে গিয়েছিল। তো এখন আমি তাদেরকে সালাম দিয়েছি, তারা এসে তো আমার সাথে কথা বলে খুবই মুগ্ধ। তারা বলতেছে কি স্যার আপনি কোথায় ছিলেন এতদিন? আমি বললাম বাবা এখন ফিরে আসেন, এখন পরিবেশ আছে, কেউ আপনাদেরকে জ্বালাতন করবে না। 50টা জো বাইক তারা আমি জায়গা দিচ্ছি এই অগ্রণী ব্যাংকের পাশে। এই বাই জানুয়ারি ফ্রেশ চালান আসবে চায়না থেকে, সেই জো বাইক চলে আসবে। তার সাথে আসতেছে ইলেকট্রনিক গলফ কার্ট। এটা 8 জনের মতো বসতে পারে, চার্জেবল, ইলেকট্রিক চার্জ দিয়ে চলে।
এটা 0 পয়েন্ট থেকে সমুদ্র বিজ্ঞানে যেতে এখন যদি 25 টাকা লাগে রিক্সায়, ওইটায় চড়লে 5 টাকা লাগবে, বা মাত্র 5 টাকা লাগবে। কোনো পয়সা খরচ হচ্ছে না আমাদের। আমরা শুধু চিন্তা করছি ছাত্রদেরকে কিভাবে সাহায্য করা যায়, এই চিন্তা থেকেই এগুলো চলে আসছে, অটোমেটিক্যালি চলে আসছে, প্রোভাইডাররা প্রোভাইড করছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে অ্যালামনি, তাদের একটু সমস্যা আছে। যে বিদেশে তো বড় বড় ইউনিভার্সিটি অ্যালামনিদের কাছে বিরাট সাপোর্ট পায় তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক করার জন্য। আমাদের অ্যালামনিরা কোটিপতি, সারা বিশ্বে ছড়িয়ে আছে। তো তাদেরকে একটু সংগঠিত এখন হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা তাদের সাথে একটা কোলাবোরেশন বা একটা ক্লোজনেস তৈরি করার চেষ্টা করছি, এবং কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে আমাদের যে ডিস্টেন্স, সেটাকে আমরা কমানোর চেষ্টা করছি। আমি এখন যাচ্ছি দু এক জায়গায়, যেখানে বেশি মানি, সেখানে যায় যে তাদের সাথে একটু, প্রথম দিনই তো বলা যায় না, প্রথম দিন একটু ইন্ট্রোডিউস হচ্ছি, ও আপনি হাইডেলবার্গ সিমেন্টের সিইও, আসেন আসেন, ওই আমাদের ক্যাম্পাসে কখনো গিয়েছেন? আরে আপনি জাননি, এটা তো আল্লাহ তাআলার দান, এত সুন্দর, এটা প্রফেসর ইউনুসের ইউনিভার্সিটি, আপনি একদিন প্লিজ আসেন, আমার সাথে লাঞ্চ খান। এইভাবে যদি তাকে একবার আনতে পারি, তারপরে যদি তাকে বলি যে আপনি 1,000 ফায়ার এক্সটিংগুইশার কিনে দেন, আমি হলে হলে বসিয়ে দিই, তখন আর সে না করে না। এটা তাদের কাছে হাতের ময়লা। তো আমি এইদিকে চিন্তা করি, এখন মাঝে মাঝে কিছু অনুষ্ঠানে যাচ্ছি, যাচ্ছে একটু, আমি তো বইঙ্গা, তো এখানে অনেককে চিনি না। তো এখানে আমি লিঙ্ক আপ করছি আর কি, আস্তে আস্তে তাদের সাথে লিঙ্কটা এস্টাবলিশ হলে তখন তাদেরকে আমরা আমাদের ইতিবাচক ভাবে আমাদের ছাত্রদের পাশে দাঁড়াতে বলবো, অনুরোধ করব। সুফি মিজান সাহেবের সাথে সেদিন দেখা হয়েছে, পিএইচপি গ্রুপের মালিক। তো উনি একটা মসজিদ করে দিয়েছেন। আমি বলছি, আপনার তো প্রশংসা, ছাত্রছাত্রীরা আপনার প্রশংসা করে, এত সুন্দর একটা মসজিদ বানিয়েছেন, আপনি একদিন এসে আমার সাথে লাঞ্চ খান। উনি রাজি হয়েছেন, উনি হয়তো আসবেন। কারণ আমি শুনেছি উনি একটা 5 তলা ছাত্রীদের জন্য হোস্টেল করে দিতে চেয়েছিলেন। এটা যদি ওনাকে একটু মনে করিয়ে দেবো, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। লাঞ্চ, লাঞ্চ তো খাবোই, সেই সঙ্গে এটা যদি করিয়ে নিতে পারি। আরো অনেকেই আছেন যারা এখানে, একে খানরা তো বিরাট ল ফ্যাকাল্টি করে দিয়েছেন। এভাবে আমরা চেষ্টা করছি, ছাত্রছাত্রীদের জন্যই এগুলো চিন্তা করছি। এগুলোতে তো আমরা থাকবো না, আমি তো চলে যাব, আপনারা থাকবেন, আপনাদের ইউনিভার্সিটি, আপনাদের পাশে দাঁড়াতে হবে। আপনারা সম্মিলিতভাবে অ্যাজ এ টিম, অ্যাজ এ পরিবার, এই পরিবার শুধু ছাত্র শিক্ষক না, এর সাথে অ্যালামনি আছে, লক্ষ লক্ষ অ্যালামনি। তো আমরা এই পরিবার একসাথে কাজ করলে চিটাগাং ইউনিভার্সিটিতে অনেক উপরে উঠানো সম্ভব হবে গ্রাজুয়ালি। অবশ্যই স্যার, এর সাথে আপনি স্যার বলে আপনি ভুইঙ্গা স্যার, এই কথাটা কখনো নিবেন না। কারণ আমরা স্যার, আমরা যারা চিটং ইউনিভার্সিটি স্টুডেন্ট আছি, কিংবা দেখা যাচ্ছে আমাদের অনেক সিনিয়র আছেন যারা অনেক বড় বড় ভালো পোস্টে আছেন, আপনি যদি কখনো কোনো প্রয়োজন হয় কিংবা এতটুকু যদি সাহায্য করতে পারে আমরা কেউ সবাই, আপনি অবশ্যই স্যার আমাদেরকে বলবেন যে আমরা একটু আপনাকে হেল্প করতে পারি। আচ্ছা স্যার, একটা প্রশ্ন জনাব ডাক্তার শামসুল আরফিন ভাইয়া করেছেন। ভাই প্রশ্ন করেছেন, আমরা উন্নত বিশ্বগুলোতে দেখি বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্ডাস্ট্রির একটা সংযোগ থাকে, এবং এই ইন্ডাস্ট্রিকে কাজে লাগিয়ে এমন স্কিলগুলো, মানে কাজে লাগিয়ে এমন স্কিলগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে কোর্স হিসেবে ইনক্লুড করা হয়। তো আপনি কি স্যার ইন্ডাস্ট্রির সাথে এই ধরনের সম্পর্কের উদ্যোগ নিতে চান, এই ধরনের কোনো সম্পর্কের উদ্যোগ নিবেন? এরই সাথে স্যার একটা আরেকটা প্রশ্ন, যেটা এই প্রশ্ন সূত্র ধরেই করি একই সাথে, সেটা হলো আহ শিক্ষা ব্যবস্থা কি স্যার কর্মমুখী করা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা? মুখী, আমি সেই কথাই তো বলছিলাম, যে এই যে উদাহরণগুলো দিলাম, যে কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা ডিস্টেন্স হয়ে গেছে, সেই গ্যাপটা আমরা কমানোর চেষ্টা করছি। সেই গ্যাপ আমরা যত কমাতে পারবো, তত আমাদের জয়েন্ট কোলাবোরেশন বাড়বে। আমাদের জয়েন্ট কোলাবোরেশন শুধু জাতির মধ্যে সীমাবদ্ধ না, আমরা ইন্টারন্যাশনালি এখন জয়েন্ট কোলাবোরেশনের মধ্যে আছি। আমাদের প্রভিসি একাডেমিক কয়েকদিন আগে ফিরে এসেছেন চায়না থেকে, একটা এমওইউ করা হয়েছে। সেই এমওইউটা এরকম যে আমাদের এখান থেকে আমাদের ফ্যাকাল্টিরা জুনমিং ইউনিভার্সিটি, এরকম একটা ইউনিভার্সিটি, সম্ভবত নামটা ঠিক করে বলতে পারলাম কিনা জানি না, সেখানে যাবে তারা, বাংলা ভাষা শেখাবে, তারা উচ্চ মূল্যে বেতন পাবে। আর ওখান থেকে চাইনিজরা আসবে আমাদের এখানে চাইনিজ শেখাবে, তাদেরকে আমাদের কোনো টাকা দেওয়া লাগবে না, কত লাভ। আর যদি আমরা চাইনিজ ভাষায় অনার্স করি, তাহলে তারা কনফুসিয়াস সেন্টার নামে বড় অবকাঠামো তৈরি করে দেবে। আর একটা এমওইউ করতে আমি নিজে যাবো, ওটাই আমি যাইনি, তারা গিয়েছেন এবং তারা সফলভাবে করে এসেছেন। আরেকটা আমরা ওরকম করছি, এবং অন্যান্য দেশের সাথেও, আমাদের জাপানের সাথে, ইসের সাথে আমাদের জয়েন্ট কোলাবোরেশন চলছে। আর ন্যাশনালি আমরা ও, এই ডিস্টেন্সটা কমানোর চেষ্টা করছি। তা শিক্ষাকে কর্মমুখী করতে গেলে এটা সরকারের সহায়তা লাগবে, এটা এককভাবে আমরা করতে পারবো না। আমরা যেটা চেষ্টা করছি আন্তরিকভাবে, সেটা করতেও আমাদের সময় লাগবে, কিন্তু আমাদের মাথার ভিতরে কাজ করছে, রাতে ঘুম কম হয় খালি খালি না, এসব চিন্তার মাথার ভিতরে ঘুরে ঘুরে খাচ্ছে, কিভাবে ছাত্রদেরকে প্রোভাইড করা যায়, তাদেরকে যদি একটু পার্ট টাইম জব দিতে পারি, একটু এই করতে পারি, একটু ওই করতে পারি, তাহলে তো ছাত্রদের কমে যায়, মানে প্রেশারটা কমে যায়। অনেক ছাত্র টিউশন করে, আমার তো চোখে পানি চলে আসে, তারা কত কষ্ট করে। তো একটা আমাদের যে অ্যাডমিশনের সময়, আমি এবার আইসিটি প্রধান আমাদের যে, যিনি, তারা তো অ্যাডমিশনের সাথে যুক্ত, হেল্প ডেস্ক থাকে। আমি তাদেরকে প্রপোজ করেছিলাম যে আপনারা হেল্প ডেস্কে আমাদের ছাত্রদেরকে বসান,
তাহলে আমাদের 10 জন ছাত্র যদি কাজ করে, 5 জন ছাত্র কাজ করে, একজন ছাত্র কাজ করলেও আমি খুশি হব। তো তারা আমাকে তখন বলছে, স্যার এখানে প্রাইভেসির ব্যাপার আছে, এখানে কিছু টেকনিক্যাল নলেজের ব্যাপার আছে। সেরকম টেকনিক্যাল নলেজেবল ছাত্র যদি পাওয়া যায়, তা না যায়, তাহলে কিন্তু ম্যাসাকারও হতে পারে। তা আমি ভয় পেয়েছি তখন। তখন বলেছি যে ঠিক আছে, আপনি একটু খুঁজে দেখুন, আমাদের ছাত্ররা অনেক এক্সপার্ট আছে, কম্পিউটার আমাকে শেখাতে পারে এরকম অনেক ছাত্র আছে। তা যদি সেরকম পাই, আমরা সেই সেই চিন্তা কিন্তু আমাদের মাথায় কাজ করছে যে আমরা ছাত্রদেরকে, বিদেশে যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আছে, আমাদের এখানে সেই সিস্টেম এখনো গ্রো করেনি। প্রফেসরদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকে, টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকে, তারা কিছু পায়। তো আমরা সেটা চেষ্টা করছি। সেই জন্য আমি ছাত্রদেরকে বলেছি যে আপনারা ওই প্রফেসর ইউনুসের উদাহরণটা আমি বলে দিয়েছি যে এ, শুধুমাত্র বিসিএস এর পিছনে দৌড়াবেন না, শুধুমাত্র বিসিএস এর পিছনে না দৌড়ে আপনারা নিজেরাই উদ্যোক্তা হন। এবং এই যে পোস্ট মোবাইল যুগে, এই যে ইন্টারনেটের যুগে, এবং পৃথিবী এখন হাতের মুঠোয়, কাজেই আপনি আউটসোর্সিং এর কথা চিন্তা করতে পারেন। আপনার যদি কিছুটা স্কিল থাকে, এবং আমাদের ইউএনডিপির সাথে একটা কোলাবোরেশন হতে যাচ্ছে এই এই 1-2 মাসের মধ্যেই, তারা আসবে। আমার সাথে অলরেডি কথা বলে গেছে, তারা ছাত্রদেরকে শেখাবে হাউ টু প্রিপেয়ার দেমসেলস ফর মেকিং মানি। এই যে আউটসোর্সিং করা, তারপরে এই যে অন্য অন্য জব পাওয়া, কিভাবে প্রফেশনালি সিভি লেখা যায়, কিভাবে একাডেমিক তার সিভিটাকে স্ট্রেংথফুল করা যায়, আরো শক্তিশালী করা যায়, সেই মেকানিজম গুলো তারা শেখাবে। কত ভালো! তো এগুলো করলে আমরা আমাদের কিছু ছাত্রকে যোগ্য করে গড়ে তুলতে পারবো। সবাইকে পারবো না হয়তো। তো সেই যোগ্য ছাত্ররা সারা ওয়ার্ল্ডে করে খেতে পারবে। আমাদের অনেক ছাত্র আছে, অনেক টাকা ইনকাম করে আউটসোর্সিং করে। তো সেগুলো তো শিখতে হবে। সেগুলো শিক্ষক হয়তো শেখাতে পারবেন না, কিন্তু সেগুলো ট্রেন আপ করা যায়। সেগুলো আমরা উদ্যোগ নিচ্ছি, এই যে যেগুলো বললাম এগুলো তারই নমুনা। তো জয়েন্ট কোলাবোরেশনের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কারণ আমরা ইউজিসি থেকে যে টাকা পাই, আমি কিছুদিন আগে ইউজিসিতে গিয়েছিলাম, অত্যন্ত সমাদর করেছেন। আমি ইউজিসি চেয়ার এবং সংশ্লিষ্ট যে অফিসার, সংশ্লিষ্ট যে মেম্বার আমাদের সাথে যে আচরণ করেছেন, আমি তাদের প্রশংসা করি। তারা আমাদের যে ডিপিপি, আমরা যেসব প্রজেক্ট আমরা দিয়ে এসেছি, একটা 600 কত কোটি টাকার, আর একটা ওই যে আমি যেটা বললাম বুক সেন্টার প্লাস সুভেনির শপ, দেখেন কত সুন্দর আইডিয়া। অথচ আগের ভাইস চ্যান্সেলর এদের করা উচিত ছিল। এই যে পাবলিসিটির জন্য মানুষ লাখো লাখো টাকা খরচ করে, আপনি একটা সুভেনির শপ বানাবেন, এই যে ভর্তি পরীক্ষার সময় লাখো গার্জিয়ান আসবে, তারা একটা টি শার্ট 50 টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। এই বুকের মধ্যে চিটাগাং ইউনিভার্সিটি ফরেস্ট্রি, সুন্দর বন, সবুজ গ্রিন দৃশ্য, দিনাজপুর চলে যাবে। এই এত সুন্দর ছবি কোথায় পেলে? এটা চিটাগাং ইউনিভার্সিটি, এত সুন্দর! বলে যে হ্যাঁ, আমাদের ফ্রি পাবলিসিটি হয়ে গেল, পয়সা লাগলো না। সুবেনির শপ, ব্যাগের মধ্যে এই যে যে সমস্ত এই যে উপহার দেওয়ার জন্য ছোট ছোট সামগ্রী ইত্যাদি ইত্যাদি থাকবে। তারপরে ছাত্রদের চাহিদা অনুযায়ী বই থাকবে, শিক্ষকদের চাহিদা অনুযায়ী বই থাকবে। এই চিন্তা আমরা করছি। এবং বাইরে থেকে যে স্কলাররা আসছে, রিসেন্টলি আমাদের কাছে একজন আমেরিকান ফুল ব্রাইট স্কলার আসবেন। আমাদের সাথে কথা হয়েছে, আমেরিকান এম্বাসি থেকে লোক এসেছিলেন। আমাদের দিকে ওদেরও আগ্রহ আছে, এখন আমরা অনেক অ্যাটেনশন ড্র করতে পারছি। তো তারা এসছে, তারা একজন ফুল ব্রাইট স্কলার এসে এখানে আইএলএম এ লেকচার দেবেন। উনি উনি ওই যে আমাদের যাতে র্যাঙ্কিং বাড়ে সেই জন্য উনি লেকচার ট্রেন করবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। তাকে আমাদের কোনো পয়সা দেওয়া লাগবে না, 1 টাকাও দেওয়া লাগবে না। আমাদের কাছে শুধু চেয়েছে তার অ্যাকোমোডেশন প্রোভাইড করতে। তা আমরা তো দরিদ্র, আমার গেস্ট হাউসও দরিদ্র। আমাদের একটা ইন্টারন্যাশনাল গেস্ট হাউস আমরা শুরু করেছি, সেটা কাজ শেষ হয়নি। আমাদের যে গেস্ট হাউস আছে, আমি রেজিস্ট্রার সাহেবকে অনুরোধ করেছি যে একটা রুম ওনার জন্য ঝকঝকে করেন। আমাদের ঝকঝকেতে তো তাদের পছন্দ হবে না, যতদূর পারি করেন। তা আমি সেদিন নিজে যে ক্লাবে সেটা দেখে আসছি, তারা গিজার টিজার লাগিয়েছে, গরম পানির ব্যবস্থা করেছে এবং সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। এটা ওনাকে থাকতে দেবো, কোনো টাকা দেওয়া লাগবে না। আর একজন ইরান থেকে আসবেন, সে ইরানিয়ান ভাষা এখানে শেখাবে না এলএম এ, আমাদের মডার্ন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে। তো তাকে 1 টাকাও দেওয়া লাগবে না, শুধু স্পেস, থাকার একটা জায়গা দেওয়া লাগবে। তো তাকেও আমরা ওরকম যত্নের সাথে রাখবো। এগুলো হলে হয় কি, ফরেন ফ্যাকাল্টি এখানে পড়াচ্ছে, ফরেন স্টুডেন্ট এখানে পড়ছে, এগুলো যদি আমরা দেখাতে পারি, ওই ওই সেক্টরে অনেক পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো আমরা স্কোর করতে পারবো। তখন আমার র্যাঙ্কিং অটোমেটিক্যালি ওই উপরের দিকে যাবে। তো আমাদের এখানে তো স্টুডেন্টরা আসছে না। রিসেন্টলি আমি কয়েকটা ভিডিও দেখেছি, দেখে আমি খুব প্রলুব্ধ হয়েছি। ওই ভিডিওগুলো আমি বাইরে শেয়ার করে দিয়েছি, যে সেই ভিডিওগুলো চিটাগাং ইউনিভার্সিটিকে ড্রোন দিয়ে সুন্দর করে দেখানো আছে। তো ওইগুলো যদি দেখে, অনেক ছাত্র প্রলুব্ধ হয়ে এখানে পড়তে আসবে। তারপরে তারা হতাশ হোক বা না হোক সেটা পরের কথা, আগে আসুক। আমরা যদি তাদেরকে রাখতে পারি, তাহলে আমরা র্যাঙ্কিং এ আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেখাতে পারলে, বাইরে তো এরকম একটা কলম থাকে যে স্টুডেন্টস কন্ট্রিবিউশন। তাই স্টুডেন্টস কন্ট্রিবিউশন আমাদের এখানে যদি বলি, স্টুডেন্টরা তো হাসবে, আমার আবার কন্ট্রিবিউশন কি? তো স্টুডেন্টরাও পাবলিশ করে, তারাও অনেক কিছু করে, তাদের অ্যাক্টিভিটিস থাকে, তারা তাদের এন্টারপ্রিনারশিপ
তাদের অনেক থাকে, কি বলে, এই যে প্রপোজাল, রিসার্চ প্রজেক্টে তারা অংশগ্রহণ করে, এগুলোর উপরে স্কোর আছে। তো আমাদের স্টুডেন্টরা এদিক দিয়ে পিছিয়ে আছে, এবং আমাদের ব্যর্থতা আছে, আমরা তাদেরকে এগিয়ে নিতে আহ, যে রোল প্লে করা দরকার সেই রোল আমরা প্রত্যাশিত মাত্রায় প্লে করতে পারছি না। আস্তে আস্তে আমরা এই দিকে উন্নতি করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ স্যার। অলরেডি আপনি অনেক টায়ার্ড, আপনাকে দেখা যাচ্ছে আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিচ্ছেন। আমি লাস্ট একটা প্রশ্ন করি স্যার, দুটো প্রশ্ন একসাথে করছি, আশা করছি আপনার থেকে আহ, আপনাকে এর থেকে বেশি আর আপনার সময় নিব না আপনার এত ব্যস্ত সময় থেকে। স্যার, কিছুদিন আগে আপনি একটা প্রোগ্রামে গিয়ে বলেছেন যে মানে স্টুডেন্টদেরকে যে তোমরা আমার বিশ্ববিদ্যালয়ে অনেক জমি পড়ে আছে খালি, তোমরা জমি লিজ নাও, জমি লিজ নিয়ে এখানে বাগান করো, চাষ করো, এই টাকা দিয়ে তোমরা আমি আমি তোমাদেরকে ব্যবস্থা করে দিবে। যে আপনি যেটা বললেন যে টিউশন করে আমার খুব খারাপ লাগে, সেক্ষেত্রে চিটগাং ইউনিভার্সিটির জমি লিজ নেওয়ার কথা বলেছেন। তো এক্ষেত্রে স্যার অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তো মানে এই যে একটা সেক্টর ক্রিয়েট করা স্টুডেন্টদের এক্সট্রা ইনকামের জন্য, এরকম আর কি কি সেক্টর থাকতে পারে যেটাতে হচ্ছে স্টুডেন্টরা স্টুডেন্ট লাইফে ভালো একটা ইনকাম সোর্স থাকতে পারে, এবং ইউনিভার্সিটি হচ্ছে ওদেরকে এটার একটা ব্যবস্থা করে দিতে পারে, যেন পরবর্তীতে যখন স্টুডেন্ট লাইফ শেষ হবে তখন যেন তারা আর হিমশিম না খায়, আর কি কিছু টাকা হলেও তাদের জমবে, টিউশনি করে আর কষ্ট করতে হবে না। এটা নিয়ে যদি স্যার কোনো সাজেশন থাকে সব পাবলিক ইউনিভার্সিটির জন্য। হ্যাঁ, আমি সব ভার্সিটির ছাত্রদেরকে একটা পরামর্শ দিতে চাই। এছাড়া সেই এছাড়া স্যার আরেকটা প্রশ্ন অ্যাড করি আমি, এটা শেষ স্যার। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, যে স্টুডেন্ট হিসেবে প্রশ্ন না, এটা একটা চাওয়া স্যার, যে একটু ভেবে দেখলে হয়, যেমন আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আমাদের না প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি আমি যেটা দেখি, পরবর্তীতে তো এরকম অনেক আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির প্রচুর বন্ধু আছে, বিভিন্ন ইউনিভার্সিটির ফ্রেন্ডস আছে, জুনিয়র সিনিয়র আছে, যে বিবিএ কিংবা অন্যান্য ফ্যাকাল্টি থেকেও সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি কিংবা কলা অনুষদ আমরা খুব পিছিয়ে থাকি। এবং এটা যুগের পর যুগ সময়ের পর সময় হয়েই আসতেছে, আমরা প্রচুর পিছিয়ে আছি। এটা একটা বড় কারণ হচ্ছে স্যার ওই যে বিবিএ ফ্যাকাল্টির ওরা মানে টেকনিক্যালি কিংবা সব দিক থেকে অনেক আগানো, ওদের প্রেজেন্টেশন থেকে শুরু করে ওরা বিভিন্ন, এই যেমন হল প্রাইজ কম্পিটিশনে অংশগ্রহণ করতেছে, ওরা ক্লাবিং করছে, ওরা বাইরের যা মানে বিভিন্ন কম্পিটিশনে ওরা বাইরে যাচ্ছে, এবং এই দিক থেকে কিন্তু ওদের টিচাররাও ওদের প্রতি খুব বেশি হেল্পফুল, এবং টিচাররা খুব এনকারেজ করে। এবং ইউনিভার্সিটি থেকে যদি এনকারেজ না করে কিংবা আমার ডিপার্টমেন্ট যদি আমাকে এনকারেজ না করে, সেক্ষেত্রে কিন্তু আমি এটা পারবো না। হ্যাঁ, ডিপার্টমেন্টই প্রথমে হাতে ধরিয়ে দিচ্ছে যে তোমরা এভাবে কম্পিটিশন করো, তোমরা পাওয়ার প্রেজেন্টেশন করো। তো অন্যান্য ডিপার্টমেন্ট কিংবা অন্যান্য ফ্যাকাল্টি গুলো স্যার এদিক থেকে অনেক পিছিয়ে থাকে। তো এই ক্ষেত্রে স্যার একটা পাবলিক ভার্সিটির প্রশাসন হিসাবে আপনারা যদি কোনো স্টেপ নেন, কি ধরনের স্টেপ নিচ্ছেন? এবং আমার ব্যক্তিগত কিংবা আমি যাদের সাথে কথা বলেছি, আমার মনে হয়েছে আমি একটা সাজেশন একটু বলতে পারি একজন স্টুডেন্ট হিসেবে স্যার, একজন প্রাক্তন স্টুডেন্ট হিসেবে, যে যদি আহ, এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মানে সিভি কিভাবে লিখতে হবে, তারপরে হচ্ছে কিভাবে পাবলিক স্পিকিং, এই জিনিসগুলো স্যার যদি একটা কোর্স হিসেবে রাখা যায় ডিপার্টমেন্টগুলোতে কিংবা ফ্যাকাল্টিগুলোতে, যে একটা কোর্স থাকবে যে কোনো একটা ইয়ারে, হয়তো লাস্ট ইয়ার কিংবা থার্ড ইয়ার, একটা ইয়ার যদি কোর্স হিসেবে রাখা যায় এবং এটার জন্য একটা মার্কস থাকে, সেক্ষেত্রে মনে হয় স্যার খুব ভালো হতো। এই বিষয়টা স্যার একটু যদি ভেবে দেখবেন, এবং আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থাকে, আহ, স্যার আপনি বলতে পারেন। প্রশ্ন তো অনেকগুলো করেছো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি যদি মনে থাকে আমি একটা একটা করে বলি। আমাকে ক্ষমা করতে হবে আমি যদি ভুল বলি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে সব পাবলিক ইউনিভার্সিটির ছাত্রের প্রতি, সব ছাত্রের প্রতি যারা উচ্চশিক্ষা গ্রহণ করছে, তাদেরকে মনে রাখতে হবে যে আমি এই পৃথিবীর একজন ছাত্র। তারা যে ভুলটা করে, তারা মনে করে যে আমি বাংলাদেশের একজন ছাত্র। পৃথিবীটা এখন হাতের মুঠোয়। তারা মনে করবে যে সারা পৃথিবী আমার জন্য খোলা, উন্মুক্ত। তো আমি খালি চিন্তা করি বিসিএস, বিসিএস, বিসিএস। আরে বিসিএস তো একটা, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, সেই দেশের মধ্যে একটা ছোট্ট গন্ডি, 300 জন 500 জন নেয়। তাই সেই কম্পিটিশনের জন্য তারা হা করে বোকাতে, এর চাইতে বোকামি আর হতে পারে না। তারা চিন্তা করবে আমি পৃথিবীতে বাস করছি, পৃথিবী আমার জন্য খোলা পড়ে আছে। আমাদের বহু ছাত্র এখন বাংলাদেশের বিশৃঙ্খল শিক্ষাঙ্গনে ব্যথিত হয়ে বা হতাশ হয়ে তারা বাইরে চলে যাচ্ছে। এটা একটা ব্রেন ড্রেনের পর্যায়ে চলে গেছে, আমাদের জন্য এটা খুবই ক্ষতিকর। আমাদের দেশকে চালাবে ভালোরা চলে গেলে। কোথায় কোথায় প্রচুর যাচ্ছে আমি বলি, আমার ক্ষতি কাছে হয়ে তো গেছে। অনেক অভিজ্ঞতা আছে। কোথায় কোথায় যাচ্ছে আমি বলি, তারা কোথায় কোথায় যাচ্ছে আমি বলি। তারা তারা হাঙ্গেরি যাচ্ছে, তারা জার্মানি যাচ্ছে, তারা চায়নায় যাচ্ছে, তারা স্ক্যান্ডিনেভিয়ায় যাচ্ছে, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে। তারা যেখানে যেখানে টিউশন নাই,
তবুও আমি তাদেরকে প্রশংসা করি, তারা ইন্টারনেট ঘাটাঘাটি করে ওগুলো দেখছে যে কোথায় কোথায় আমাদের টিউশন নাই। তো তারা থাকা খাওয়ার খরচ খুব কম, সেখানে যারা চলে যাচ্ছে। আবার এই বোকামিও অনেকে করছে। সেই তাদেরকেও আমি সতর্ক করতে চাই, আমার আমার প্রাণপ্রিয় ছাত্রদেরকে। অনেকে কানাডায়, আমেরিকায় এরকম ভাবে বলে, আমি শুনে কষ্ট পাই, যে ওখানে আমাকে এরকম 30% স্কলারশিপ দিয়েছে আর 70% আমি কাজ করে উপার্জন করে নেবো। আরে সর্বনাশ! এই ঝুঁকি নেওয়া ঠিক না, কারণ ওখানে লেখাপড়ার যে চাপ, সেই চাপ সহ্য করে সে ইনকাম করে চাকরি পেয়ে ওখানে যে কোপ করে, এটা ভেরি টাফ ডিসিশন। অনেকে যে আরো একেবারে নাজেহাল হয়ে পড়ে, কারণ লেখাপড়াটার উদ্দেশ্যেই তো যাবে। আর অনেকে আছে ওখানে যে আমি কাগজ বানাই থেকে যাব, লুকিয়ে থাকবো, পুলিশ দাবড়াবে, সেটা আলাদা কথা, সেটা তো আমরা সাপোর্ট করতে পারি না। তো আমাদের ছাত্ররা যারা বাইরে যায় তারা সবাই ভালো করে, সবাই ভালো করে, কারণ সিস্টেমের কারণে, সিস্টেমটা গড়ে তুলেছে। ফলে এর জন্য আলাদাভাবে আমাদের যেটা শেখানো হয়, এই যে হাউ টু প্রিপেয়ার, কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়, সেই 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 প্রিপারেশনটা আলাদা কোর্স আমাদের এখানে নেই। কিন্তু আমাদের এখানে একটা জিনিস আছে, যারা রিসার্চ করে, বা আমাদের রিসার্চ মেথোডোলজি বলে পেপার আছে সোশ্যাল সায়েন্সে, অধিকাংশ ডিপার্টমেন্টে আছে, বিশেষ করে যারা এমফিল করে তাদের জন্য বাধ্যতামূলক অ্যাডভান্সড রিসার্চ মেথোডোলজি, হাউ টু প্রিপেয়ার রিসার্চ ওয়ার্ক। কিন্তু এই যে কর্পোরেট ওয়ার্ল্ডের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটার উপরে কোর্স নাই। এটা সঠিক। আর বিবিএ এমবিএ এর সাথে সোশ্যাল সায়েন্সের পার্থক্যের একটা বিশেষ কারণ হচ্ছে ওদের সেমিস্টার সিস্টেম। আমরা এই যে ওবিই, আমাদের আইকিউএসসি করে দিয়েছি, তারা চিটাগাং ইউনিভার্সিটি এখন ওবিই করবে, প্রত্যেক ডিপার্টমেন্টে যাবে, তাদেরকে শেখাবে, তাদেরকে করে ওই বাই অ্যানুয়াল সেমিস্টার যদি করে দেওয়া হয়, কিছুটা প্রেশার হবে। ছাত্ররা এখন প্রেশারে থাকে না, ছাত্ররা এখন প্রেশারে থাকে না। ছাত্ররা এক বছর পরে পরীক্ষা, ও এটা গায়ে লাগায় না, ফার্স্ট ইয়ারে শেষের জন্য রেজাল্ট খারাপ করে। তো অ্যাটলিস্ট সেমিস্টারে থাকলে তাদের এনগেজমেন্টটা বাড়বে, যে 3 মাস অন্তর সেমিস্টার হলে আরো বাড়বে, যে আমার এই কদিন পরে পরীক্ষা, সেই পরীক্ষা শেষ হয়ে যাবে, আবার 1 মাস পরে আমার পরীক্ষা। তো সে ওই যে ওই যে হতাশ হয়ে যাওয়া বা ডিরেইলড হয়ে যাওয়া, মাদকাসক্ত হয়ে যাওয়া, এই দিক দিয়ে সে নিজেকে বাঁচিয়ে রাখবে, এবং তার এনগেজমেন্টটা টু দ্য ক্লাসরুম, টু দ্য স্টাডি, সেটা বাড়বে। আমরা সেই দিকে যাচ্ছি, এতদিন যে যাইনি আমরা, সেটা আমি বলবো যে আমাদের ব্যর্থতা। তো সেই দিকে যেতে হবে, ছাত্রদের এনগেজমেন্টটা বাড়াতে হবে, তাদের এনগেজমেন্টটা। সেই জন্য আমাদের এখানে প্রায় 70টার মতো এক্সট্রা কারিকুলার ক্লাব আছে। আমি তাদের সাথে একদিন মিটিং এ বসছিলাম সবার সাথে, আমরা তাদেরকে এনকারেজ করেছি। কয়েকদিন আগে আমার কাছে একটা গ্রুপ আসছে, তারা ক্যারিয়ার ক্যারিয়ার ক্লাব। তো তাদেরকে আমি পেয়ে আমি খুবই সমাদর করেছি, তাদেরকে সমাদর করে বলেছি যে আপনারা কি চান। বলে যে আমরা তো স্যার একটা ক্যারিয়ার ফেয়ার করবো, কি লাগবে? বলে আমাদের স্পন্সর লাগবে। ঠিক আছে স্যার, ওই বিবিএ ফ্যাকাল্টি ওরা এইগুলো ভালো পারে। আমি সাথে সাথে বিবিএ ডিনকে ফোন করেছি, তাদেরকে পাঠিয়ে দিয়েছি, উনি ব্যবস্থাও করে দিয়েছেন। খুব শিগগিরই ক্যারিয়ার ফেয়ার হবে, তারপরে বুক ফেয়ার হবে, তারপরে হবে পাবলিকেশন ফেয়ার। এগুলো সবই পজিটিভ। তো এই জিনিসগুলো যে আমরা করি, ওভারনাইট যে আমাদের চিটাগাং ইউনিভার্সিটি বিরাট জায়গায় চলে যাবে তা না। তবে এটা একটা আস্তে 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 এটা তৈরি করা যাবে। আর ওইটা মনে রাখতে হবে যে সারা পৃথিবী আমার জন্য উন্মুখ হয়ে পড়ে আছে। এখন তো গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা বাস করছি, আমরা তো গ্লোবাল ওয়ার্ল্ডে বাস করছি। কাজেই এখন তো মায়ের ওই দৃষ্টিকোণ কাজ করে না যে আমার সন্তান বিদেশে চলে যাবে, আমি কাকে নিয়ে থাকবো। কারণ মা এখন আর আঁচলের তলে ছেলে মেয়েকে রাখতে পারে না, তারা চলে যায়। কারণ তো চলে যায় এবং তারা ভালো থাকে, মাও ভালো থাকে। কেন? হোয়াটসঅ্যাপে পয়সা লাগে না, সে মার সাথে রোজ কথা বলে, মা এই তো আমি রান্না করতেছি তুমি দেখো। তা কত ভালো। তো এখন তো আর সেই বেঁধে রাখার দিন নাই, এখন ছেড়ে দিতে হবে, উন্মুক্ত পৃথিবী। তা আপনি এখানে না পারেন, আরেক জায়গায় গেলে আরো ভালো করবে। আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। সারা পৃথিবী পড়ে আছে, বহু জায়গায় তো উচ্চশিক্ষার তো তারা ছাত্র পাচ্ছে না। একটু ঘাটাঘাটি করে ওইটা একটু স্টাডি করতে হবে, স্টাডি করতে হবে যে কোথায় গেলে আমি ফিট করব। কিন্তু তার যোগ্যতা সম্বন্ধে তার ধারণা থাকতে হবে। প্রত্যেকটা মানুষ তার ভিতরে যে যোগ্যতা রয়েছে সে সম্বন্ধে ধারণা রাখে না, সেভাবে কি আমি মনে হয় খারাপ ছাত্র, আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমার জিপিএ খারাপ হয়েছে। আরে তোমার ভিতরে যে যোগ্যতা আছে তুমি নিজেই জানো না, সেটা বিকশিত হওয়ার পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারিনি, আমাদের ব্যর্থতা আছে, সে জানে না। আমি একবার ওই যে তরুণ কলাম লেখক ফোরামে বক্তৃতা করেছিলাম, প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদও ওই বক্তৃতায় ছিলেন। ওখানে আমি বলেছিলাম আমার ইউনিভার্সিটিতে 33,000 লেখক, 33,000 লেখক, আমরা আমরা মাত্র 1-2 হাজারকে লেখার মধ্যে নিয়ে আসতে পেরেছি। তো 33,000 লেখক কিভাবে? তখন আমি প্রমাণ করেছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে, আপনারা যারা শুনছেন আপনাদের প্রত্যেকের মধ্যে লেখক হওয়ার যে যোগ্যতা সেটা আছে, সুপ্ত আছে। আপনার শুধু সেটাকে বিকশিত করতে হবে। আমি প্রমাণ করেছিলাম যে পৃথিবীতে পাঠকের চাইতে লেখকের সংখ্যা বেশি। এটা শুনে সবাই চমকে গেছে। তখন আমি প্রমাণ করেছি যে পাঠক হতে গেলে অক্ষর জ্ঞান লাগে, একটা অ আ ক খ এগুলো জানা লাগে, তা নাহলে আপনি পড়তে পারবেন না।
কিন্তু লেখক হতে গেলে সেটা লাগে না। আপনার লাগে কি? আপনার একটা সেন্স, অনুভূতি। সেই অনুভূতি, সবার মধ্যে একটা অনুভূতি, চিন্তা শক্তি আছে। কাজেই অনেক বড় বড় দার্শনিক আছে, ক্লাস 5 পর্যন্ত পড়েছে। রবীন্দ্রনাথ নজরুল কত ক্লাস পড়েছে, আর মাতুব্বার কত ক্লাস পড়েছে। কাজেই লেখক হওয়ার সত্তা সবার মধ্যে আছে। আপনি একজন বড় লেখক, আপনি জানেনই না যে আপনি লেখক। কাজে আপনি চর্চা করলেই সেটা বিকশিত হয়ে যাবে। তো এটা বলেছিলাম, তারা সেটা অ্যাকসেপ্ট করেছিলেন। তো সেরকম আমাদের ছাত্ররা অপার সম্ভাবনাময় ছাত্র। আমাদের দেশ অপার সম্ভাবনাময় দেশ। শেষের দিকে যাচ্ছি দেখে এগুলো বলছি। আমাদের দেশ অপার সম্ভাবনাময় দেশ। আমাদের দেশের এখনো ব্লু ইকোনমি এক্সপ্লোর করা হয়নি। সমুদ্রের তলদেশে কি আছে আমরা এখনো জানি না। সোনা দানা পড়ে আছে না কি আছে, এক্সপ্লোর করা হয়নি। তো এখন সেই আমাদের পাহাড়গুলো এক্সপ্লোর করা হয়নি। তো আমাদের অনেক সম্পদ অব্যবহৃত রয়েছে। আমাদের মানব সম্পদ, আমি গত সরকারের একটা কাজের সমালোচনা না করে পারছি না, শিক্ষার সাথে সম্পর্কিত দেখেই বলছি। এই যে শেখ হাসিনা বলেছিলেন, আমি জেলায় জেলায় ইউনিভার্সিটি করব, আমি এটার তীব্র বিরোধিতা করি। আমি বলবো যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোকে মানসম্পন্ন করে তারপরে আপনি করবেন। এগুলোই তো মানসম্পন্ন না। আপনি খালি সংখ্যা বাড়াতে তো কাজ হবে না, গুণগত মান বাড়াতে হবে। আপনি পেরিফেরিতে একটা মেডিকেল কলেজ করে দিলেন, অজপাড়া গায়ে, সিরাজগঞ্জে বা কোন জায়গায় করেছে। তো সেই মেডিকেল কলেজে দেখা যাচ্ছে অ্যানাটমি ফিজিওলজি নাই, ইন্টার্নশিপ করার ব্যবস্থা নাই, ডাক্তার বেরোচ্ছে। এই ডাক্তাররা কি হবে? মানুষ মারার ডাক্তার হবে। তো সার্টিফিকেট তো সবকিছু না। কাজেই আমাদের গুণগত মান বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়িয়ে লাভ নেই। শিক্ষা প্রতিষ্ঠান যা আছে সেগুলোর যদি গুণগত মান বাড়াতে পারি, আমরা এটা এই ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারবো। আর যেটা উনি বলেছেন সেটাকে অন্যভাবে বলা যায়, যে আমরা জেলায় জেলায় টেকনিক্যাল ইনস্টিটিউট করব, ট্রেনিং ইনস্টিটিউট করব, নার্সিং ইনস্টিটিউট করব। এইগুলো করলে খুব স্বল্প সময়ে 1-1.5 বছরে ডিপ্লোমা দিয়ে তাদেরকে স্কিল ম্যান পাওয়ারে পরিণত করে, রূপান্তরিত করে বিদেশে এক্সপোর্ট করতে পারলে আমাদের এই রেমিটেন্স বাড়বে, আমাদের সবকিছু বাড়বে, বেকারত্ব কমবে, ইত্যাদি। তাই এটা একটা পলিসির ব্যাপার। দেশপ্রেম না থাকলে এটা বোঝানো যাবে না। এই শিল্পপতিদের দেশপ্রেম থাকতে হবে। আমি যে উদাহরণটা লাস্ট কৃষি সমাবেশে দিয়েছিলাম, যে আমি যদি শিল্পপতি হতাম, শিল্পপতিদের মাথার মধ্যে কি ঢুকে গেছে জানি না, আপনারা তো শিল্পপতি হবেন সেই জন্য বলছি, যে তারা খালি গার্মেন্টস গার্মেন্টস টেক্সটাইল মিল এগুলো করে। আমি শিল্পপতি হলে আমি শ্রীমঙ্গলের রিমোট এরিয়ায় যে একটা জুস প্ল্যান্ট করতাম। কেন? ওখানে সিজনের সময় একটা ক্যালেন্ডার আনারসের দাম মাত্র 3 টাকা। তা যেটা 5-6 হাত ঘুরে এই চিটাগাঙে এসে বিক্রি হয় হয়তো 40 টাকা। তো একটা জুস প্ল্যান্ট দিয়ে এই যে পাকিস্তান থেকে আমরা সিজান জুস আমদানি করে আনছি, সিজান জুসের মধ্যে 10% না কত পার্সেন্ট পাল্প, বাকিটা ওয়াটার অ্যাডেড, লেখা খামের উপরে। তো সে এটা মা তার টিফিন বক্সে দিয়ে দিচ্ছে বাচ্চাকে। তো সেই সিজান জুস আমরা 25 টাকা বা 30 টাকা দিয়ে কিনছি। আর শ্রীমঙ্গলে যদি ওই জুস প্ল্যান্টটা করতাম তাহলে ওটা একটা ক্যালেন্ডার আনারস দিয়ে 70 প্যাকেট বানানো যেত, ওর দাম আমরা 7 টাকা বা 8 টাকা দিয়ে কিনতে পারতাম। তাও শিল্পপতির অনেক লাভ হতো। এই চিন্তা প্রফেসর ইউনুসের মাথায় ঢুকেছিল এবং উনি ঠিকই বানিয়েছেন। বগুড়াতে শক্তি দই, সেই শক্তি দই তো আপনারা কিনে খেয়েছেন, আমিও খেয়েছি। তো সেখানে পুষ্টি পাচ্ছে বাচ্চারা। তো এই চিন্তা একটু দেশপ্রেম থাকলে শিল্পপতিদের মধ্যে খালি গার্মেন্টস চিন্তা করবে না। আপনারাও তো শিল্পপতি, আপনারা তো খালি গার্মেন্টস এর চিন্তা করেন না, খালি টেক্সটাইলের চিন্তা করেন না, খালি টাকার চিন্তা করেন না। মানুষকে একটু সেবা দিয়েও টাকা বানানো যায়। তো আমি যেটা বললাম হয়তো কম টাকা হবে, গার্মেন্টসে যেতে একটু কম লাভ হবে, কিন্তু জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে। দেশ তো আপনাদের, বাচ্চারা তো আপনাদের, তাদের পাশে দাঁড়ান। তাদের একটু টিফিন বক্সে একটু আনারসের জুস দিয়ে দেন, একটু কলার চিপস দিয়ে দেন। রাঙামাটি রিমোট এলাকায় একটা কলার চিপসের প্ল্যান করেন। আর কি বলবো? জি স্যার, আপনার সেই লাস্টে যেটা বললেন স্যার, দেশপ্রেম, এখন আসলে স্যার দেশপ্রেমের কথা বললেই ধরা হয় কি এই মানুষটা বোকা, দেশপ্রেম দিয়ে কি করবে, আগে নিজে বাঁচে তারপর দেশপ্রেম। কিন্তু কিছু মানুষ মনে থাকেই স্যার, আমার আপনার মতো, যারা হচ্ছে কোনো দিকে যেতে চায় না, মনে হয় দেশটা আঁকড়ে ধরে পড়ে থাকলেই হয়তো বা একদিন না একদিন ভালো কিছু হবে, এই ধরনের কোনো কিছু চিন্তা করে। স্যার শেষে একটা প্রশ্ন, আমি যদি এর আগের প্রশ্ন বলছিলাম শেষ, তারপরে স্যার একটা প্রশ্ন না করেই পারছি না। আহ আমি বিভিন্ন বুঝেছি, আমি বুঝতে পারছি যে আজকে মনে হয় ডিনার দেরি করে খেতে হবে। আমার আপত্তি নেই, আমি কিন্তু এনজয় করছি। না আমি স্যার, এনজয় করছি এটাই এবং লাস্ট। আমার আমার আমাদের ধারণা আপনাদের যারা প্রশ্ন পার্টিসিপেন্ট, আসলে এসেছে। তারা যদি বিরক্ত না হন, আমার কোনো আপত্তি নেই। কেউ বিরক্ত হচ্ছে না স্যার, আমাদের স্যার এটাই লাস্ট প্রশ্ন, দুঃখিত স্যার। প্রশ্ন হচ্ছে স্যার, এই যে গবেষণায় যে একটা একটা প্রশ্ন এসেছে, এর আগে অনেকগুলো প্রশ্ন এসেছে এটা নিয়ে, যে গবেষণা ক্ষেত্রে মানে আমাদের যে গবেষণায় যে রিসার্চ পেপার কিংবা এই যে বাইরে যাওয়ার জন্য আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, যেমন আমি নিজে আমার ডিপার্টমেন্ট থেকে কিভাবে বাইরে যেতে হয় এটার যে প্রসেস, এটা কিন্তু আমি জানি না, জানতাম না। ইভেন এরকম অনেকেই আছে যারা জানে না যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে হচ্ছে, বেশিরভাগ স্টুডেন্টই যে জানে না যে কিভাবে হচ্ছে স্কলারশিপ নিতে
হয়, কিভাবে বাইরে যেতে হয়, একটা রিসার্চ পেপার পাবলিশ করার ব্যাপারটা কিংবা গবেষণার যে বিষয়বস্তুগুলো একটা রিসার্চ করার পর, রিসার্চ পেপার পাবলিশ হওয়ার পর সেটাকে যে কাজে লাগানো, এটা হচ্ছে না। এবং কিছুদিন আগে স্যার আরেকটা যেটা, যে কিছুদিন আগে দেখা গেল কি, যে এই যে আমরা যারা থিসিস করে আমাদের মাস্টার্সে, এটা আমাদের তো বাধ্যতামূলক না আমাদের ডিপার্টমেন্টে। আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে মেবি একটা মার্কস লাগে এবং তার সাথে হচ্ছে আপনি ইচ্ছা হলে আপনি করতে পারবেন। তো এই যে রিসার্চ পেপার, মানে রিসার্চ পেপার স্তূপ পাওয়া গেছে হচ্ছে ডাস্টবিনে। তো তার মানে এই রিসার্চ পেপারটা কিন্তু চাইলে, কিংবা এই থিসিস পেপারটা কিন্তু চাইলে আমরা কিন্তু কাজে লাগাতে পারতো আমাদের ভার্সিটি। সেটা হয়নি, বা তার উপরন্তু কি দেখা গেলো ডাস্টবিনে পাওয়া গেল। তো এই যে ব্যাপারটা, কিংবা কি করলে, স্টুডেন্টরা কি করলে যে মানে ভার্সিটি থেকে হচ্ছে স্কলারশিপের যে ব্যবস্থা কিংবা কতটুকু ব্যবস্থা আছে, এই বিষয়টা যদি স্যার একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন, তাহলে মনে হয় আমাদের অনেক স্টুডেন্ট অনেক উপকৃত হতো। না, আমার কাছে যেটা মনে হয়, আমি যে এই ব্যাপারে খুব পাকা তা না। আমি নিজেও বাইরে গিয়েছি। তো আমি তো দুইটা, বেশ কয়েকটা, অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমি মাস্টার্স এবং পিএইচডি করেছি দুইটা ইউনিভার্সিটিতে, একটা কানাডার একটা অস্ট্রেলিয়ার। কানাডার ওয়াটারলু ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার সিডনিতে। আমি তো ওরকম লিখেছিলাম কিছু। আমি তো নিজেও জানতাম না যে হাউ টু রাইট এ রিসার্চ পেপার। তো শিখেছি আস্তে আস্তে। তো এইটা বিদেশি ইউনিভার্সিটি যে জিনিসটা দেখতে চায়, এই অনেকগুলো পেপার হলেই যে সে তার বিরাট কিছু হবে তা না। তার চিন্তা ভাবনায় কিছু অরিজিনালিটি আছে কিনা, এই ছাত্রের মধ্যে কোনো নতুন চিন্তার বীজ আছে কিনা, সেটা যদি তারা একবার সেন্স করতে পারে, সাথে সাথে সেই ছাত্রকে তারা লুফে নেবে এবং সেটাকে তারা বিকশিত করার সুযোগ করে দেবে। সেই জন্য তারা যে ধরনের পরীক্ষা নেয়, সেই ধরনের পরীক্ষায় অনেক সময় খুবই হার্ড মনে হয়। যে আমি একটা ওরকম ধরনের পরীক্ষা দেখে যারা প্রশ্ন করছিলেন তাদেরকে বলেছিলাম, এই প্রশ্ন করছেন আপনারা বাচ্চাদের জন্য? এ তো আমার এমএ ক্লাসের ছাত্ররা পরীক্ষা দিলে সব ফেল করবে। তারা বলছে কি, ফেল করলে তো কোনো অসুবিধা নাই, আমরা চাই তারা ফেল করুক। ফেল করলেও তার মধ্যে কি আছে, সে কি উত্তর দিচ্ছে সেটা আমরা দেখবো। ফেল করলে কোনো অসুবিধা নেই, জিরো পেলেও অসুবিধা নেই। তার ভেতরে নতুন চিন্তা থাকলে আমরা সেটাকে নিয়ে আসবো। সেটাকে নিয়ে আসবো। তো ওইরকম আমি একটা নাটক লিখেছিলাম। সেই নাটকে আমি ওই জিনিসটা এস্টাবলিশ করেছিলাম। যে একটা, সেই নাটকটার থিম ছিল যে ঢাকা ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে, পেরিফেরিতে থেকেও ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটিশনে সাকসেসফুল হওয়া সম্ভব, এস্টাবলিশ নিজেকে করা সম্ভব। সেটাকে আমি নায়ককে দিয়ে দেখিয়েছিলাম যে তার ভিতরে যে প্রতিভা আছে সেটা জানতে পেরে তাকে এই যে সুযোগ দিয়েছে একটা বড় বিশ্ববিদ্যালয়, যে সেই প্রতিভাটা রিসার্চ পেপারের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, সেটা এস্টাবলিশ করবে। এই রিসার্চ পেপার থাকলে হয় কি, সেটা একটা, যদি নিউজ পেপারেরও রিসার্চ পেপার, রিসার্চ জার্নালে না হোক, যে কোনো জায়গায় যদি কোনো রিটেন পিস থাকে, কারণ ওরা তো আবার ইন্টারভিউ করে। বড় বড় ইউনিভার্সিটি গুলো কিন্তু এমআইটি, হার্ভার্ড, তারা কিন্তু ইন্টারভিউ করে, ক্যান্ডিডেটকে ইন্টারভিউ করে, ওভার ফোন করে, আবার ওভার ব্যক্তি দিয়েও করে, তাদের অ্যালামনিদেরকে দিয়ে ইন্টারভিউ করায়। তো ইন্টারভিউ করালে তখন তারা গল্প করে। ইন্টারভিউ মানে আমরা যেভাবে ইন্টারভিউ নেই, প্রশ্ন করি, এই করি, তা না। তারা জাস্ট গসিপ স্টাইলে, গসিপিং স্টাইলে কথাবার্তা বলে, বোঝার জন্য যে তার চিন্তা ভাবনাটা কোন লেভেলে আছে সেইটা বোঝার জন্য। সেই ম্যাচুরিটিটা দেখতে পেলেই তারা তাদেরকে লুফে নেয়, তাদেরকে ফান্ডিং করে। আর আর বড় ইউনিভার্সিটি গুলো, বিশ্ববিদ্যালয়ের কোনো আমাদের ভার্সিটি গুলো থেকে, আমাদের যেমন চিটং ইউনিভার্সিটি থেকে ধরে, আমাদের কি কে ধরনের কোনো স্কলারশিপের কোনো চান্স মানে সুযোগ আছে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে? ধরুন পলিটিক্যাল সায়েন্স ধরলাম, না, যদি হয়। ডিপার্টমেন্ট থেকে সুযোগ নেই। তবে ডিপার্টমেন্ট থেকে যেটা আছে, ডিপার্টমেন্টে তারা আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে তারা এমফিল, পিএইচডি এগুলো করতে পারে। সুপারভাইজার লাগে, এক্ষেত্রে যে নিয়ম কানুন আছে সেক্ষেত্রে অনেক স্খলন আছে, অনেক আহ, সুবিধা অসুবিধা আছে। যে যে সমস্ত আমাদের রিসার্চের নমুনা, তার ভিতরে ভালোও আছে, মেডিওকারও আছে, নানা রকম আছে। কিন্তু বাইরের জার্নাল গুলো তো আবার ভালোও আছে। এখন আবার অনেকগুলো কমার্শিয়াল বেসড এগুলো তৈরি হয়েছে, ফটকা বাজারি সব জায়গায় আছে। নানা রকম ওই যে প্লেজারিয়াজম, তারপরে এটসেট্রা এটসেট্রা, এখন আবার অনেক রকম বেরিয়েছে, সেগুলো দিয়ে সেগুলো চেক করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো কোনো ছাত্র যদি আন্তরিকভাবে চায় যে আমি কিছু পাবলিশ করতে চাই, তো তার একটু সিনসিয়ার হওয়া উচিত। এবং আমি বলবো যে একটা পার্টিকুলার ইস্যু চিন্তা করা উচিত, যে কোন এলাকায় আমার আগ্রহের এলাকাটা যদি সে নির্বাচন করতে পারে, তাহলে সেক্ষেত্রে সে লেখাপড়া করলে আনন্দের সাথে লেখাপড়া করতে পারবে। আর যদি সে মনে করে ওই বিষয়ের উপরে রিসার্চ করে আমি একটা পেপার পাবলিশ করলে আমি বাইরে যেতে পারবো, তাহলে ওই বিষয়ে আমার পড়তে হবে, তার হয়তো আগ্রহ নাই, সেখানে সে বিরক্ত বোধ করবে, হতাশ হয়ে যাবে, এবং তার পাবলিকেশনও ভালো হবে না।
আগ্রহের এলাকাটা নির্বাচন করাই হচ্ছে আমাদের কাছে অনেক সময়। আমি তো জীবনে ছাত্র খুব একটা প্রডিউস করতে পারিনি, দু একজনকে এমফিল দিয়েছিলাম, একটা ছেলেকে মনে হয়। তো আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি কি বিষয়ে এমফিল করব? আমি বললাম যে এটা তো আপনার ব্যাপার, আমি কিভাবে বলবো? এটা তো অর্ডার করা, দোকানে অর্ডার করার মতো না। আপনার যে বিষয়ে আগ্রহ আছে আপনি সেই রকম একটা বিষয় নির্বাচন করুন, সেই বিষয়ে একটু লেখাপড়া করুন, তারপরে সেই বিষয়ে কাজ শুরু করুন। তো সেই জিনিসটা যদি তারা মনে রাখে তাহলে কাজ হতে পারে। এক্ষেত্রে টিচার কিন্তু মেন্টরের ভূমিকা পালন করতে পারে, যদি সে রিয়েল টিচার হয়। রিয়েল টিচার হয়, ছাত্রকে তো সময় দিতে হবে। সেই জন্য আমি একটা জিনিস শুরু করেছি বক্তৃতায় বলা, রিসেন্টলি দুই তিনটা বক্তৃতায় বলেছি, যে অফ ডে কালচার আপনারা কোথায় পেলেন? এই যে অফ ডে বলে, একজন টিচার, টিচারের সংশ্লিষ্ট যদি না হতে পারে ছাত্র, ছাত্র যদি শিক্ষকের কাছে বসতে না পারে, তার সাথে কথা বলতে না পারে, সে রিসার্চ কি করে তার কাছ থেকে শিখবে, কি করে জানবে? তো আমাদের টিচাররা করে কি, ওই ওই যে তার হয়তো সপ্তাহে 6টা ক্লাস আছে, সে করে কি ওই 6টা ক্লাসকে 2 দিনে নিয়ে আসে। রবিবারে 3টা নিলাম, সোমবারে 3টা নিলাম, তারপরে আসে না। তা না আসলে তখন কেউ যদি জিজ্ঞেস করে স্যার কই, তা বলে কি স্যারের তো আজকে অফ ডে। এই অফ ডেটা কোথায় পেয়েছে? শিলাবৃষ্টির মতো আকাশ থেকে পড়েছে কিনা আমি জানি না, আমাদের অর্ডিন্যান্সে অফ ডে বলে কিছু নেই। তাকে তো আসা উচিত, আসা উচিত, তার রুমে থাকা উচিত। আমি একটা গোপনে সার্ভে করেছিলাম যে কতজন একটা ডিপার্টমেন্টে, কতটা রুম খোলা থাকে, কয়জন লাইট জ্বালানো থাকলে, তালা বন্ধ থাকলে আমি তাকে প্রেজেন্ট ধরে নিয়েছি, এভাবে দেখিয়েছিলাম। সেখানে করুণ চিত্র, শিক্ষকরাই থাকে না, তালা মারা সব রুমে। ঢাকা ইউনিভার্সিটি কলা ভবনে যাবেন, লাইন দিয়ে তালা মারা। একটা হয়তো লেকচার দিয়ে সে অন্য জায়গায় চলে গেছে। তো শিক্ষক যদি, ছাত্র যদি তাকে কাছেই না পায়, ইন্টিমেসি যদি না হয়, সে শিখবে কি করে? তাকে সময় দিতে হবে। সে তো আমাদের একাডেমিক চাইল্ড, তাকে কাছে টেনে নিতে হবে। মা আসো, বাবা আসো, তুমি বসো, কি বলতে চাও তুমি? বলে স্যার আমি তো আর্টিকেল লিখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি সাহায্য করবো। আমার স্যার একটা রেফারেন্স লেটার লাগবে, ঠিক আছে আমি দেবো। আচ্ছা তুমি কি জানো এটা এরকম ভাবে করতে হয়, এরকম ভাবে করতে হয়? এই যে এই গসিপের মধ্যে দিয়ে তাকে শিক্ষানো, এটা তো ছাত্র ভোলে না কোনোদিন, এবং ছাত্ররা মনে রাখে, আমি এটা দেখেছি। তো আমি তো অনেক ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি যারা পাশ করে চলে গেছে, তারা তো এখনো আমাকে মনে রাখে, এখনো ফোন করে আমেরিকা থেকে, স্যার কেমন আছেন, এই সেই। তো শিক্ষক যদি ছাত্রকে ভালোবাসে, সেই ছাত্র যত বড় সন্ত্রাসী হোক, যত বড় মাস্তান হোক, যত বড় নেতা হোক, সে শিক্ষককে কোনোদিনও ভুলতে পারবে না। কিন্তু শিক্ষকের সেই রোলটা প্রত্যাশিত মাত্রায় পাবলিক ইউনিভার্সিটিতে লক্ষ্য করা যাচ্ছে না। আছে অনেক ভালো শিক্ষক আছে, তাদের সংখ্যাই হয়তো বেশি, কিন্তু আবার অনেকে সময় দেন না, রুমে তালা মারা থাকে, তাদের সংখ্যাও কম না। এই জায়গাটায় একটু শিক্ষকদের যদি যত্নশীল হন তাহলে খুবই ভালো হয়। তো ছাত্রদেরকে কাছে টেনে নিতে হবে, তাদের জন্য দরজা ওপেন থাকতে হবে। আমি তো ভাইস চ্যান্সেলরের রুমে বসি, ফাইল মানে সই করতে করতে আমার হাত ব্যথা হয়ে যায়। তাও যদি আমাকে এসে বলে যে একজন ছাত্র আসছে আপনার সাথে একটু সালাম দিতে চায়, আমি কোনো সময় না বলতে পারি, না বলতে খুবই কষ্ট হয়। আমি হচ্ছে কি কষ্ট করে বলি যে আসেন, তাকে আসে এই বসান, ওখানে বসান। তারপরে আমি তাকে সময় দিই, বাবা কি খাবা, গরম পানি খাও, এই বলে রং চা দিই। তারপরে তাকে জিজ্ঞেস করি কেন এসছে। তো সে তার সমস্যার কথা বলে শোনে, আমি শুনি, মনোযোগ দিয়ে শুনি। তো আমি যদি ভিসি হয়ে শুনতে পারি, শিক্ষক কেন তার কথা শুনতে পারবে না? কেন তাকে কাছে ডাকতে পারবে না? কি চায় সে, কি হতে চায়, একটু দিক নির্দেশনা কেন দিতে পারবে না? তো শিক্ষক নিয়োগের জায়গাটায় যদি আমরা শক্ত হতে পারি, এবং শক্ত বলতে আমি কঠিন বলছি না, মানে পেশাদার হতে পারি, এটাই পারফেক্ট ওয়ার্ড। আমি যদি প্রফেশনাল হতে পারি, যেভাবে হার্ভার্ডে, এমআইটিতে, অক্সফোর্ডে, ক্যামব্রিজে টিচার নিয়োগ করা হয়, আমরা যদি ওরকম ভালো, আমাদের তো ওরকম যোগ্যতা হয়তো কম হবে, তা আমাদের যারা ভালো আছে সেই ভালোর মধ্য থেকে আমরা বেছে সর্বোচ্চ, সর্বোৎকৃষ্টকে নিয়োগ দিতে পারি, তাহলে এক্ষেত্রে উন্নতি হবে। ছাত্ররাও টিচারদের সঙ্গ পাবে, তাদের দিক নির্দেশনা পাবে, তাদের সাথে জয়েন্ট কোলাবোরেশনে যেতে পারবে, তাদের সাথে একসাথে পেপার লিখতে পারবে, তাদের রিসার্চ প্রজেক্টে কাজ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এখন যে করছে না তা না, সেটার মাত্রা এত সীমিত যে বলার মতো না, লজ্জাস্কর। অনেক কম। আমি আশা করি এক্ষেত্রে উন্নতি হবে ক্রমান্বয়ে। অনেক ধন্যবাদ স্যার, আপনি আপনার এত ব্যস্ত সময় থেকে, আপনি বর্তমান সময়ে অনেক বেশি ব্যস্ত, আপনার নতুন দায়িত্ব, নতুন একটা অ্যাটমসফেয়ার, ভার্সিটির অনেক বড় একটা আন্দোলনের পর, এত কিছু পরে ভার্সিটি খুলেছে, সবকিছু পরিবর্তনের একটা চিন্তা ভাবনা, সবকিছু পরিবর্তনের একটা দায়িত্ব, শিক্ষা ব্যবস্থা সংস্কার থেকে শুরু করে আপনি একটা বিশাল একটা গুরুদায়িত্ব হাতে নিয়েছেন দেশের শিক্ষার্থীদের, কিংবা দেশের যে শিক্ষা ব্যবস্থা এটা পরিবর্তন কিংবা সংস্কারের। এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এবং আপনি আপনার এত গুরুদায়িত্ব, এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনার থেকে এতটুকু সময়ে এত কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এবং আশা করছি আমরা অনেক উপকৃত হয়েছি আমরা সবাই। এবং আশা করবো স্যার ভবিষ্যতে আমরা আপনাকে এমন ভাবে আমাদের মধ্যে পাবো
এক আপনার সাথে আসলে স্যার আলোচনা করতে গেলে মনে হয় মানে একটা প্রোগ্রামে শেষ হবে না। আপনার সাথে আপনাকে আমরা আরো কয়েকটা প্রোগ্রামে যদি পেতে পারতাম আমাদের হয়তো আরো বেশি ভালো লাগতো। কিন্তু আমরা আপনার আর বেশি সময় নেব না স্যার। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে প্রোগ্রামটা এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যারের একটা কবিতার 4টা লাইন বলছি, আপনারা তাহলে বুঝতে পারবেন যে স্যার আসলে এতক্ষণ আমরা বুঝেই গিয়েছি স্যার কতটা শিক্ষার্থী বান্ধব। শিক্ষার্থীরা প্রাণভ্রমরা, তাদের জন্য এই আলোয়, ক্লাস নেই পরীক্ষা নেই, বিদ্যা হয়ে যাচ্ছে লয়, শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস পায় প্রাণ, শিক্ষার্থীবিহীন বিশ্ববিদ্যালয় একেবারেই ম্লান। আম, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আমাদের ইয়াহিয়া স্যার, আমাদের ভিসি স্যার কতটুকু শিক্ষার্থী বান্ধব, এবং তিনি চান যে শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে যাক, আমাদের সাথে আরো বেশি স্যারদের সাথে আন্তরিক হোক। এবং স্যারের অনেক স্বপ্ন, এবং আমরা আশা করছি আমাদের আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন স্যারদের স্বপ্ন, স্যারের স্বপ্ন, এবং আমরা সবাই মিলে চেষ্টা করব স্যারের এই স্বপ্ন যেন পরিপূর্ণ হতে পারে কিংবা পূরণ করতে পারে স্যার। এবং এই যে কিছুক্ষণ আগে একটা কমেন্ট আসলো যে ভিসি হিসেবে স্যারকে যেন আল্লাহ কবুল করে নেয় একজন সফল ভিসি হিসেবে। আমরা সেই কামনাই করছি স্যার যেন সফল হতে পারেন ভিসি হিসেবে, এবং ভবিষ্যতে যেন আমরা স্যারের সান্নিধ্য আরো পেতে পারি। এই বলে আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য। আমি আমি মানে কৃতজ্ঞতা জানাই যে আমার বক্তব্য যারা মনোযোগ দিয়ে এতক্ষণ শুনেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, তাদের সবাইকে পাশে চাই। আমি ব্যর্থ হই, চিটাগাং ইউনিভার্সিটি যেন ব্যর্থ না হয়, আমার ছাত্রছাত্রীরা যেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে যদি আমি সামান্যতম অবদান রাখতে পারি তাহলে আমি মনে করবো অনেক কিছু করা হয়েছে। আমি ব্যর্থ হতে রাজি আছি, আমার ছাত্রছাত্রীকে ব্যর্থ হতে দেওয়ার আমার সামান্যতম ইচ্ছা নেই। আমি তাদের জন্য যতটুকু পারি চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনিও অনেক ভালো, আপনি অনেক ভালো এবং পেশাদার উপস্থাপক। 1 ঘন্টার কথা বলে 2 ঘন্টা হয়েছে, তাতে আমার আপত্তি নেই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন স্যার, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই। 6M ক্লাবে স্যার আমরা আরেকবার চাইবো। আপনার যেহেতু আমাদের ক্লাব ভালো লেগেছে, আমরা ভবিষ্যতে আশা করবো স্যার আমাদের ভোরের যে কার্যক্রম 6M ক্লাবের, আমাদের 6M ক্লাবের মূলত কার্যক্রম হচ্ছে স্যার আমরা স্কিল ডেভেলপমেন্ট এবং পাশাপাশি গভর্নমেন্ট জবের জন্য স্টুডেন্টদের আমরা সকালে উঠে যে প্রিপেয়ার মানে একটা অভ্যাস করা, সেটা করানোর জন্য বেসিক্যালি 6M ক্লাব। এবং সকালে ওঠার অভ্যাসের সাথে সাথে আমরা ভোর 6টায় উঠে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের সেশন করি, যেমন পাওয়ার পয়েন্ট, এরপর হচ্ছে যে পাবলিক স্পিকিং, তারপর হচ্ছে বিটকয়েন, এরপর স্যার শেয়ার বাজার, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয় আমাদের ক্লাবে। এছাড়া আমরা বই পড়ি, বিভিন্ন রকমের বই পড়ি, এবং আমরা আশা করব ভবিষ্যতে আমরা স্যার আপনার কয়েকটা বই পড়তে চাই। সেক্ষেত্রে অবশ্যই স্যার আমি আপনার সাথে যোগাযোগ করবো যে আপনি আমাদেরকে ক্লাবে কোন বইগুলো পড়ার জন্য সাজেস্ট করবেন। সেই সাথে স্যার ভোর 6টায় যেহেতু আমাদের প্রোগ্রাম থাকে, আপনার সমস্যা হবে দেখে আমরা ভোর 6টায় আপনার মানে এই আলোচনাটা রাখিনি, যেহেতু আমরা চিন্তা করছি আপনি তো ব্যস্ত, ভোর 6টায় উঠবেন, ভার্সিটি আপনার থাকে, আমরা ওপেন ডেতে রাখি। তো সেক্ষেত্রে স্যার আশা করবো আপনি আমাদের সাথে একদিন ভোর 6টায় আমাদের সাথে জয়েন করবেন। সেদিন স্যার ভোরবেলা আহ সুন্দর শীতকালের একটা শীতের ভোরে আপনার সাথে স্যার আমাদের গল্প হবে, আলোচনা হবে। আমরা আপনার থেকে আরো বেশি কিছু শুনতে চাই। নিশ্চয়ই, ধন্যবাদ। নিশ্চয়ই, কোনো আপত্তি নেই, কিন্তু ছয়টা থেকে 8টা বাজলেই কিন্তু আমি ইউনিভার্সিটি থেকে চলে যাব। জি স্যার, তখন আমাদের আর স্যার কন্টিনিউ 6টা করা থেকে যাবে না। 7টা পর্যন্ত আমাদের সেশন থাকে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে, সবাই ভালো থাকেন স্যার, আপনিও ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। নিশ্চয়ই, নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।